কোথা থেকে শুরু করতে চান আপনি? দাদা আমি প্রথমে আমার নাম দিয়ে শুরু করি। জি, আপনার নাম সুজাত, আমরা তো সব জানি মোটামুটি। আর যেটা হচ্ছে যে আমার হোম ডিস্ট্রিক্ট ময়মনসিংহ, ফুলবাড়ি উপজেলা। বর্তমান যেটা নিয়ে আমি কথা বলবো আমার লাইফের গল্পটা নিয়ে, সেটা হচ্ছে যে আমার জন্মটা হচ্ছে 16/12/1990। আচ্ছা আচ্ছা। তো আমার 1990 সালে? হ্যাঁ 1990। তার মানে আপনার বয়স এই মুহূর্তে 22? এই তারিখে দেখা যাচ্ছে যে আমি 16 ডিসেম্বরে 23-এ পা দেবো। 23-এ পা দেবেন, 22 বছর বয়স আপনার। ওকে, চমৎকার। তো যেটা বলবো সেটা হচ্ছে যে আমার জন্মটা খুবই একটা দরিদ্র করে। দরিদ্র মানে কি ধরনের দরিদ্র? দেখা যাচ্ছে অনেক একদম যে দেখা যাচ্ছে গরিব যাকে বলে সেই ধরনের গরিব। আপনি একটু মানে গরিবের তো আমাদের এখানে বিভিন্ন রকমের ধরন আছে, তো আপনি আপনার গরিবের ধরনটা যদি বোঝান গল্প অল্প কিভাবে? দাদা আমাদের এত মানে জায়গা জমি বা বিজনেস ওরকম কিছু নাই, দিন আনে দিন খায়। কোনো জায়গা জমি ছিল না? না, টোটালি না, শুধু আমাদের যে বাড়ি জায়গাটা সেটাই আছে, আর কোনো না। ভিটা? হ্যাঁ ভিটা। আর একটা আছে আমার নানুর জমি, সেটা হচ্ছে যে ওই দান করা যায়। হ্যাঁ এটা একটু আর বেশি একটা না। আচ্ছা আচ্ছা, ধান করার জায়গা। ওকে, আর এমনিতেই আপনাদের ভাই বোন কয়জন? আমরা হচ্ছে দুবাই, আমি বড়, আমার ছোট একজন ভাই আছে। আচ্ছা আচ্ছা। তো আমি ফার্স্ট টাইম যেটা বলে নিব যে আমার জন্মের হওয়ার পরে যখন 3 মাস, তখন আমার মা হয়তো বা কাজের জন্যই একটু বাইরে যান। হ্যাঁ, যে আমাদের ফ্যামিলিতে এরকম একটু হেল্প করার জন্য। তো উনি টেলার্সে কাজ করেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো 3 মাস বয়সে আমাকে রেখে উনি টেলার্সে যান। তো উনি কষ্ট করে, তো আমি নানুর কাছে বড় হই। তো নানুর বড় হওয়ার পরে ও আরেকটা কথা বলিনি যে 3 মাস পরে যে আমার জন্মটা হয়, আমি আমার জন্মের পরে আব্বু আম্মুকে আমি একসাথে পাই না। না পাওয়ার কারণ হলো যে আমি দেখা যাচ্ছে যে আমার মার গর্ভ থাকা অবস্থায় আমার আব্বু আম্মু যে কোনো একটা কাহিনী নিয়ে বা ঝগড়া বিবাদের কারণে তার ডিভোর্স হয়ে যায়। ডিটাচড হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়। তারপরে 3 মাস পর আমার জন্ম হয় যখন, তারপরে আম্মু আমাকে রেখে নানার কাছে সে টেলার্সে কাজ করেন। তো এইভাবে আমি নানার কাছে বড় হই। বড় হওয়ার এক পর্যায়ে দেখা যাচ্ছে যে যখন আমার 5 বছর হবে, তখন হয়তো আমার নানু আমাকে স্কুলে ভর্তি করে দেন। তো ভর্তি করে দেওয়ার পরে আমি পড়াশোনা করি ওখানে। প্রথমে 1-এ ভর্তি হই, এরকম করতে করতে পঞ্চম বন্ধ পড়ি, এরকম পড়াশোনা করি। তো যখন আমি পড়াশোনা করি দেখা যাচ্ছে যে একটা খাতা লাগতেছে, একটা পেন লাগতেছে, যে ওইটা যে আমাকে দিবে ওই রকম ভাবে আমার ফ্যামিলিতে গিয়ে হয় না। যেহেতু এটা প্রাইমারি স্কুলে পড়ি, তারপর এরকম খুব কষ্ট হয়ে যায়। তো দেখা যাচ্ছে যে আমার যে চাচু আছে, চাচুদের কাছে অনেক সময় আমি আবদার করতাম, চাচু আমাকে একটা খাতা কিনে দেন, আমাকে একটা পেন কিনে দেন। দেখা যাচ্ছে কখনো এটা আমি পাইতাম না চাচুদের কাছ থেকেও। আর আমার আব্বু অতটা খবর নিতে আসতো না, আব্বু ওটা দূরেই থাকতো। আপনি কার কাছে থাকতেন? আমি নানুর কাছে থাকতাম। আমার মাও তেমন একটা খবর নিত না? না, আম্মু তো ওই যে কাজের জন্য একটু টেলার্সে থাকে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো নানুর কাছে থাকি। আম্মু আসে কিছুদিন পর পর, মানে বাড়ি থেকে কিছুটা দূরেই থাকে আর কি। কিছুদিন পর পর আসে, খবর টবর নিয়ে যায় কেমন আছিলাম দেখে। তো জন্মের পরে মাকে যেরকম আম্মু করে বলা ডাকা অতটা ভাবে হয় না। তো নানু মাকেই আমি মা বলে ডাকি, নানা ভাইকে নানা ভাই ডাকি। তো এরকম যায়। তো যখন এরকম দেখা যাচ্ছে যে আমি 4 পর্যন্ত পড়াশোনা হয়ে যাচ্ছে, 3-4 পড়ি, তখন আমার যে প্রবলেম দেখা যাচ্ছে যে স্কুলে ফিস্ট, কলম, পেন এগুলো ঠিক মতো আমি পাইতাম না। বইটই তো ওই স্কুল থেকে দিত, কিন্তু ওই যে টোটালি যে পেন টেন এগুলো আমার ফ্যামিলিতে ওরকম ভাবে দিত না। তো এরকম করে বড় হই, তখন আমি যেটা করতাম, তখন আমার কিন্তু হয়তো 5 বছর এরকম হবে। তো আমাদের রাস্তা হয়, আমাদের যে রাস্তাটা আছে রাস্তা কাজ হয়, মানে পাকা হবে, ওখানে খোদা হয়, খোদার পরে বালু টালু যে নিয়ে আসে, ইট সেগুলো আসে, তো ইট ভাঙা হয়। হ্যাঁ, আমাদের আশেপাশে যারা আছে সবাই যে ইট ভাঙে, কারো আব্বুর সাথে কারো ছেলে যাচ্ছে, কারো চাচার সাথে তার বাঁচতে যাচ্ছে, এমন করে। তো আমার তো কেউ নাই, কি করবো? তো ওখানে ইট ভাঙে, আমি নিজে হাতুড়ি দিয়ে ইট ভাঙি। বয়স কত তখন? তখন দেখা যাচ্ছে 5 বছর এরকম। 5 বছর ধরতে পারি না ঠিক হাতুড়ি ঠিক মতো, মানে কোন রকম। দেখা যাচ্ছে যে 100 ইট ভাঙতে গেলে আমাকে সে 25 টাকা দিবে। 100 ইট ভাঙলে 100 ইট ভাঙলে সে আমাকে 25 টাকা দিবে এরকম। তারপরে সারাদিন আমি দেখা যাচ্ছে যে 20টা যদি ভাঙি, তারপর আমার হাত নিয়ে আমি করতে পারি না, হ্যাঁ খুব কষ্ট হয়ে যায়। তাই এরকম করেও যায়। আর যেটা হচ্ছে যে ছোট পোলাপান যেরকম ভাবে ফ্যামিলি থেকে সাপোর্ট পায় ওরকম তো কেউ পাই নাই। দেখা যাচ্ছে কোনো একটা আইসক্রিম খেতে মন চাইছে বা একটা চকলেট খেতে মন চাইছে, সেই জিনিসটা আমি কখনো পাইতাম না। হ্যাঁ, যখন স্কুলে যেতাম সবার দেখা যাচ্ছে বা আব্বু আমরা 2 টাকা করে 1 টাকা করেও দিয়ে দিত, গ্রামের পোলাপান তো 2 টাকা দিলে আমার যথেষ্ট। তা আমার লাইফে ওটা কখনো হয়েছে না। আর তখন আমি বলিনি, 1 সপ্তাহ পর পর আমাদের হাট হতো, বাজার যেটাকে বলে। হ্যাঁ, তো বাজারের সময় আমার নানু তখন 10 পায়ে পয়সা ছিল, 5 পায়ে পয়সা ছিল। আমার নানু আমাকে 10টা পয়সা দিত, 10 পায়ের, মানে 8 আনা, 50 পয়সা হয় এখন। হ্যাঁ, তো ওটা দিলেই 1 সপ্তাহ পর পর আমি তো ওই 8 আনা নিয়ে যে 2টা চকলেট পেতাম, যেটাকে বলে সাবানা চকলেট, এখন নেই মনে হয়। জি, সাবানা চকলেট। হ্যাঁ, ওইটা পেতাম। তো অনেক খুশি ছিলাম 1 সপ্তাহ পর পর যখন আমি 2টা চকলেট কিনতে পারতাম। এর উপরে বেঁচে যায়। তো ওই যে আমি একটু করি, ভাঙার পরে দেখা যাচ্ছে যে 100 ইট ভাঙতে গেলে আমার 3 দিন লেগে যায়, এমন করে তো 25 টাকা পাই। তো এটা দেখা যাচ্ছে যে আমি ফ্যামিলিতে নিয়ে দিতাম।
আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমার নানুকে দিতাম যে নানু এটা আনছি, তুমি এটা নাও। এভাবে আমি পড়াশোনাটা চলে স্কুলে, তো তখন এভাবে জীবনটা চলতেছে। না, এটা 100 ইট ভাঙার পরে কলম ধরতে সমস্যা হতো না? লিখতে পারতেন আপনি? না, প্রচন্ড ব্যথা হতো ভাই। দাদা, আমি যেটা বলবো আপনাকে, যে আমার এখন আমি যখন অনুভব করি ওই জিনিসগুলা যে আমি কেমন ছিলাম, তখন শুধু দেখা যাচ্ছে যে অনুভবটা করি আমি রাতে, যখন খুবই মানে কান্না পাই বা খুবই কষ্টের ওই সময়টা কাটাই। জি, তো আমরা হ্যাঁ। আরেকটু সামনে দিকে যাই গল্প। হ্যাঁ, তারপর এরকম করে আমার 4 এর মধ্যে পড়ি এরকম, তখন যে ক্লাস 5 এ আসি, তখন ওই সেম ওই যে ফিক্সড টাকা ইয়াতে এরকম নাই। হ্যাঁ, তারপরে ওই আরেকটা জিনিস আছে, যেটা হলো যে পঞ্চম শ্রেণীতে যখন আমরা প্রাইমারিতে পড়াশোনা করি, তখন গভর্নমেন্ট থেকে আমাদেরকে কিছু টাকা দিত। মাস শেষে 1 মাস পরে 60 টাকা করে দিত, বা আচ্ছা। 1 মাস পরে 5 কেজি গম দিত। এগুলা পেতাম, তো ওটা পেয়ে তো আর আমি নিতে পারতাম না, আমার ফ্যামিলিকে ইয়ে করতাম। আপনার নানুকে দিতেন? হ্যাঁ, নানুকেই দিতাম। তো মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে টাকা যে দিত ওটাও নানু নিত, আমি কখনো ওটা নিতাম না। তো নেওয়ার পর দেখা যাচ্ছে যে আমরা টোটালি আমার নানু, নানিমা, আমি 3 জনে ছিলাম। জি। আর আমার নানু তো বললাম যে নানুর যে জমিটা আছে উনি ওইরকম ভাবে ইয়ে করতো না, ফেলে রাখতেন সব সময় বেশি। খাবার দাবার কি ঠিক মতো পেতেন ওই সময়টাতে? 3 বেলা খাবার হ্যাঁ, পেতেন? এখানে আমি যেটা বলি, আমি 3 বেলা কখনো না খেয়ে থাকিনি, আচ্ছা। কিন্তু না খাওয়ার বেলাটা আমার নানু আর নানিমা করছে। আমাকে 3 বেলায় তারা খাওয়াইছে, কিন্তু তারা না খেয়ে থাকছে, এই জিনিসটা করছে তারা। তো এরকম করে পঞ্চম শ্রেণীতে আমি আরেকটু জানতে চাই, আপনি খাবারের কথা বললেন 3 বেলা আপনি খেয়েছেন। আমরা তো জানি যে স্বাভাবিক পুষ্টির জন্য যে খাবারগুলো দরকার হয়, মাছ মাংস, সপ্তাহে কদিন আপনার কাছে মাছ মাংস যেত? হ্যাঁ দাদা, আমি এখন আপনাকে যেটা বলি যে মাসে কি একবার পেতাম কেনা মাংসটা সন্দেহ আছে, যেটা হলো নিজেদের হাঁস মুরগি যদি থাকতো সেটাই। আর এভাবে কখনো আমার হতো না ফ্যামিলিতে। মাসে একবার হতো? মাসে হতো না, একবার, এরকমই বলবো আমি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, পাইতাম না। আর রাখবো তখন অনেক কথাই আমি বলবো। তে জি। যখন এরকম চলে পঞ্চম শ্রেণীতে আসি, সেম কাহিনী হচ্ছে। তো ছোট মানুষ তো আর অত কিছু বুঝি না, তখন মনে হয় আমার বয়সটা 10-এর দিকে মনে আসবে। হ্যাঁ, এরকম আসবে। তো তখন পঞ্চম শ্রেণী থেকে আসার পরে আমি যখন বের হয়ে যাবো প্রাইমারি শেষ করে, তখন দেখা যায় প্রাইমারি শেষ করার আগে দেখে সবাই চিন্তা করে আমি ওই হাই স্কুলে ভর্তি হবো, আমি ওই মাদ্রাসায় ভর্তি হবো। তো আমার ইচ্ছা ছিল যে আরো যারা আছে তাদের সাথে আমি হাই স্কুলে যাবো। জি। তো হাই স্কুলে গেলে দেখা যাচ্ছে আমাদের বাড়ি থেকে প্রত্যেকদিন, তখন আর সময়ে 2 টাকা ব্যান ভাড়া লাগতো, তাহলে প্রত্যেকদিন 4 টাকা লাগে। জি। সেটা আমার ফ্যামিলি দিতে পারবো না, আমি জানি জিনিসটা যে আমার ফ্যামিলি দিতে পারে না, এটা আমি কিভাবে বলি। তারপর হেঁটে হেঁটে যাবো এরকম চিন্তাই করি যে ওদের সাথে হাঁটে হেঁটে যাবো না। তো এক পর্যায়ে দেখা যাচ্ছে ওখানে গেলে কিন্তু একটু ওই যে কলম খাতাটা একটু বেশি লাগবে। প্রাইমারি শেষ করছি, আমি হাই স্কুলে গেছি, তখন কিন্তু একটু বেশি লাগবে। আপনি হাই স্কুলে গেলেন, আপনি যদি 90 সালে জন্ম যেহেতু আপনার, তাহলে 2000 সালে 10 বছর পরই তো ওরা হওয়ার হ্যাঁ, কথা। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। 2000 সালে 4 টাকা ম্যানেজ করা, তার মানে কি পরিমাণ গরিব বা কি পরিমাণ পোর ফ্যামিলি। আমি শ্রোতাদের একটু বলে নিতে চাই, এটা বাংলাদেশেরই ঘটনা। আপনি চিন্তা করে দেখুন, মাত্র 12 বছর আগে 2000 সালে একটা ছেলে স্কুলে পড়াশোনা করতে যাবে এবং তার ভ্যান ভাড়া দরকার 2 টাকা 2 টাকা 4 টাকা, এই 4 টাকা পরিবার থেকে দিতে পারছে না। তার মানে এই পরিবারটি কতটা গরিব হতে পারে। আমরা আরেকটু সামনের দিকে যাই। হ্যাঁ, পরে যখন আমি হাই স্কুলে যাব, সবাই হাই স্কুলে ভর্তি হয়ে গেল, কিন্তু আমার ভাগ্য আর হলো না। তার জন্য আমার নানু বললো কি যে তুমি মাদ্রাসাতে যাও। তো আমি করলাম যে মাদ্রাসাতে যাবো না নানু, তুমি আমাকে হাই স্কুলে ভর্তি করো। তো আমার নানু বলছিল কি যে মাদ্রাসাতে দিব, উনি আমার পরিচিত লোক আছে, হ্যাঁ, তো ওনারা তোমাকে পুরোটা হেল্প করে দিবে। দেখা যাচ্ছে যে আমার বাড়ি থেকে যে হাই স্কুলটা যত দূর, তার চেয়ে ডাবল হবে আমার মাদ্রাসাটা যদি আমি যাই। আচ্ছা, আচ্ছা। আমি নানু করলাম যে নানু যাবো না, ওখানে তুমি হাই স্কুলে ভর্তি করো। আমার ইচ্ছা ছিল পড়াশোনার হাই স্কুলে, মাদ্রাসায় না। তো এক পর্যায়ে গেলে আমার নানু আসলে ওইভাবে জিনিসটা আর দেখলো না, মানে এতটা কেয়ার করতেন না, গ্রামের পোলাফোন তো, আর ফ্যামিলিটা ওরকম না, কেয়ার করতেন না। তো লাস্টে দেখা যাচ্ছে যে পড়াশোনা অফ হয়ে গেল। তখন আমি মোটামুটি বাড়িতে বসে আছি, ঘুরে ফিরে আছি। ইটা বাংলার যে ব্যাপারটা বললাম, তখন এটা আছে, ওইটাই তখন করি। আপনি ইট ভাঙছেন এবং হ্যাঁ, ইট ভাঙছি, এভাবে করতেছি। তার ইট ভাঙা শেষ হয়ে গেলে যেটা হচ্ছে, বালি আনতে হতো, মানে খাল ছিল ওখান থেকে ট্রাক দিয়ে বালি আনতো। ওই যে যখন ট্রাকটা যেত তখন আমি ওদের সাথে বেলচা নিয়ে যেতাম, মাটি থেকে বালিটা টাকে উঠাতাম, আবার ট্রাকে বোঝাই করে নিয়ে এসে রাস্তা ধারে ওই বেলচা দিয়ে ফেলেতাম। তখন আপনি ক্লাস 6 এ পড়ার কথা? হ্যাঁ, তখন আমি ক্লাস 6 এ পড়ার কথা। তো এরকমই করলাম। তো করার পরে কিছুদিন একটা গেঞ্জামের কারণে কাজটা অফ হয়ে গেল। যেরকম এই যে এটা আমি আসতে আমাকে এটা দিতে হবে, মানে কন্ট্রাক্টরদের কাছে যে আবদার করা, এরকম একটা প্রবলেমের কারণে সেটা অফ হয়ে গেল কাজটা। তো তখন আমি বাড়িতে আমি কি করব। তারপরে যেটা হলো, আমাদের বাড়িরই এক সম্পর্কে নানু লাগে। জি। হ্যাঁ, তার নামটা বলিনি, তার নাম হচ্ছে আলম নানু করে বলতাম। তো সে তার বাপের টাকা খরচা টরচা করে সে মানে বিজনেসে নেয়, হোটেল বিজনেস প্লাস রাইস মিল বিজনেস, চাউলের কি বলে চাউল ভাঙায়। হ্যাঁ, এই মিল গুলো তৈরি করে, 3টা মিল উনি তৈরি করে। তো উনি যে হোটেলটা দেয়, তো হোটেলে তো মনে করেন যে কারিগর লাগবে, জিনিস বানাতো, মেচিয়ার লাগবে, হ্যাঁ, পানি আনার জন্য পোলাফান লাগবে, এরকম লাগবে, উনি নিচে বসবে। তো ওই টাইমে আমার ওই আলম নানা বলে যে সুজাত তুই আয় আমার এখানে। তো তখন আমি ওখানে যাই। তখন যাওয়ার পর আমি যে কাজটা পাই দাদা, সেটা বলবো যে দেখ, 1/2 কিলো দূরে থেকে 1 কলসি করে পানি নিয়ে হোটেলে যে ড্রামটা ছিল সেটা বোড়াতাম।
হোটেলের ড্রামটা আপনি আধা কিলো হ্যাঁ, থেকে- মানে হোটেলে তো কল থাকে, জি। তো গ্রামে কিন্তু কল হয় না, মানে একটা ড্রাম থাকে, কল থেকে ড্রামের পানি ড্রাম বুড়ায়, ওই ড্রামে থেকে পানি মানুষকে খাবার দেয়, হাতটা ধোয়া হয় এরকম করে। আর সেই পানিটা আপনাকে সেই পানিটা আমি আধা কিলো দূর থেকে নিয়ে আসতাম, কলস ভর্তি করে। হ্যাঁ কলেজ ভর্তি করে গাড়ি করে নিয়ে আসতাম। ওই ড্রামটা ভরতে আপনার কত ম্যাক্সিমাম আর 25। 25 বার আপনি আধা হ্যাঁ। কিলো এরকম সারাদিন যাতায়াত হ্যাঁ করতেন? যেরকম করতাম, করার পরে যেটা হতাম যে আমি লজ্জা করবো না, যেহেতু আমার লাইফের ঘটনা নিতে আসছি। জি, জি, please। হ্যাঁ, খাবারের যে প্লেট গুলো আছে তখন আমি সেটা ধুতাম, হুম, হুম। তখন সেই খাবারের প্লেট ধুতাম, টেবিল মুছে দিতাম, এরকম করতাম। তো ওই যে উস্তাদ ছিলেন যিনি ওই সবকিছু বানান হোটেলে খাবার, পরোটা সিঙ্গারা, হ্যাঁ ওই যে উস্তাদ ছিলেন, তো উনি আমার সাথে বড় ছিলেন, তো উনি আমাকে এটা করতে বলতো সেটা বলতো, আমি একা মানুষ কয়টা করবো, তো অনেক সময় দেখা যাচ্ছে উনি আমাকে বাড়িটাই মারতেন, চর থাপড়া মারতেন। তো আমি আমার আলমানুকে বলতাম, তো আলমানু বলতো যে ঠিক আছে ঠিক হয়ে যাবে, আমি ওকে বলবো। তো ওকে একটু শ্বাসে টাসে দিত, এরকম হতো না। তো একটা পর্যায়ে দেখা যাচ্ছে কি একদিন কে ও মানে আরেকটা কথা বলিনি যে চুলা যে ব্যাপারটা হোটেলে তখন আমাদের নাকড়ি দিয়ে রান্না করতে হয়, হ্যাঁ। তো গাছ কিনে ওই গাছের ফালাটা কোড়াল দিয়ে নিজেরা কবিয়ে ফালা করি। জি। তো ওই গাছের যে ইয়াটা ফালা করতে গিয়ে কোড়াল দিয়ে কোপাতে গিয়ে দেখা যাচ্ছে যে আমাকে দিয়ে বেশি করাচ্ছে, আমার উস্তাদটা কম করছে। তো আমি করতে করতে এক পর্যায়ে আমার পারতেছি না, পরে বলছি যে উস্তাদকে বলছি যে উস্তাদ আপনি করেন, তো এই কথা তো সে আমাকে বলছে কি পাবি, এরকম ইয়াটা করতেছে। তো সে আমাকে ডাল দিয়ে বাড়ি মারে, ডাল দিয়ে বাড়ি মারার পরে আমার তো মানে কান্না ছাড়া কিছু করার নেই, আমি কান্নাকাটি করতেছি, তাতে যে ওখানে যাও আবার একটা থাপ্পড় মারতেছে, কাটতেও দিবে না। কাটতেও দিবে না, এই অবস্থা করলো। তাই করার পরে আমি আলমানুকে বললাম যে আলমানু এই করছে। তো পাশাপাশি বাড়ি, কিন্তু আমি কিন্তু আমার ফ্যামিলিকে এই জিনিসগুলো বলতেছি না, কারণ ঝগড়া লেগে যাবে, হ্যাঁ আচ্ছা, আচ্ছা। এই জন্য আমি বলতেছি না। আলমানুকে বললাম নানু এই অবস্থা। তো ও আসলে আলমানু আসলো রাত্রে, ওই আমার উস্তাদকে একটু শাসাইলো আবার। আচ্ছা। তো এরপরে আমি আপনি ক টাকা পেতেন এই হোটেলে কাজ করে? হ্যাঁ এটা যেটা হলো বললাম যে আমি হোটেলে খাবে দুবেলা খেতে পারতাম, একবেলা আমার বাড়িতে খেতাম, দুবেলা খেতে পারতাম, আর প্রতিদিন 2 টাকা পেতাম। 25 কলস পানি আধা কিলোমিটার দূর থেকে এনে যদি 12.5 মাইল আপ ডাউন করেন আপনি প্রতিদিন, আপনি পেতেন 2 টাকা। 2 টাকা। 2 টাকা। আর ওই যে বাজারের কথা বললাম, সাপ্তাহিক একটা বাজার হয়, সেই বাজারের দিন 5 টাকা আবদার করতাম আমি, যে বাজারের দিন আমাকে 5 টাকা দিতে হবে। সে জায়গাতে দেখা যাচ্ছে যে 1 টাকা কমও দিত, 2 টাকা কমও দিত, 3 টাকা দিত, 4 টাকাও দিত। এই টাকাতে আপনি কি করতেন এই 2 টাকা দিয়ে? ওই টাকাটা আমি বাড়িতে দিতাম নানুকে, হ্যাঁ। আর দেখা যাচ্ছে নিজে 1 টাকা খরচা করতাম, কিন্তু খরচাটা কমই করতাম, নানুকে দিয়ে দিতাম এই জিনিসটা। 1 টাকাতে কি হতো ওই সময়টাতে, কি পেতেন আপনি? দাদা আমি বলি, তখন আমরা যে অনেক নেশন হয়তো বা এখন শুনতেছে এই জিনিসটা, বলতে পারবো যে এই ঘটনাটা কোন জায়গায়। হ্যাঁ, এটা হচ্ছে যে ময়মনসিংহ ফুলবাড়ি উপজেলায়। হোটেলটা এখন আছে? না, হোটেলটা এখন নেই। হ্যাঁ, যে আমার নানু বাজার হান করার জন্য, কারণ আমাদের সাপ্তাহিকে 2টা বাজার, একটা বাজার দূরে দূরে হয়তো, জি। আমার নানু 2.5 কিলো হেঁটে যান বাজারে এবং হেঁটে আসেন। দেখা যাচ্ছে যে 5 টাকার লবণ আনার জন্য, হ্যাঁ 2.5 কিলো হেঁটে যেতে হয়। হ্যাঁ এরকম কষ্ট করতেন, কারণ আমাদের ফ্যামিলি এরকম। আর গ্রামে তখনকার যেটা তো আমি বলতেছিলাম যে 2000 এর কথা, না এটা সম্ভব, এবং গ্রামেও কিন্তু এটা এখনো আছে। হ্যাঁ, আমি যতদূর এখন জানি আমার ছোটবেলাতে এরকম একটা ইয়ে ছিল যে আমি ক্লাস 7-8 যখন পড়তাম, আমাদের কোনো কিছু করতে হলে 2 কিলোমিটার 2.5 কিলোমিটার হেঁটে হাটে যেতে হতো, 2 সপ্তাহে 2টা হাট বসে। হ্যাঁ যাই হোক। এটা হতো। তাই আমার নানু করতেন। তো ওই যে 5 টাকার লবণ আনার জন্য, 5 টাকার মরিচ আনার জন্য, তো ওখানে যে আমি ওই যে 5টা টাকা নিয়ে দিতে পারতাম, 3 দিনে 2 টাকা করে 6টা টাকা দিতে পারতাম, এটা হেল্প হতো। ওই সময় আমি নানাকে দিয়ে দিতাম। তো আমার কথা হলো 2 টাকা দিতেছে, এটা আমার বেশি, আর কিছু লাগে না। এরকম করতে করতে আমার উস্তাদ থেকে আলমানা শাসিয়ে দিয়ে গেল। তারপরে আর হলো না, তারপর আমি বললাম যে নানু আমি আর করবো না। এরকম করার পর আমি বাড়িতে গেলাম গো। কত বছর কাজ করেছিলেন? না তখন দেখা যাচ্ছে 1 মাসের মতন হচ্ছে। 1 মাসের মতো হোটেলে আপনি কাজ হ্যাঁ, করেছেন। তখন ওই যে ঝগড়া লাগার পরে আমি আমার বাড়িতে চলে গেলাম। আচ্ছা। তারপরে যে হোটেল মালিক আমার নানু, তে উনি কিন্তু আলো নানু, আমার নানু কিন্তু 2টা ইয়ে হচ্ছে। হ্যাঁ, তে আলো নানু গেলাম, যার বললো যে তুই আই পড়ছস কেন, তুই যা, তুই না গেলে আমার ব্যবসাটা কে দেখবে, হ্যাঁ তুই আমার নিজের লোক, আমার বাড়ির লোক, ওরা তো হচ্ছে পর ওদেরকে টাকা দিয়ে রাখি, ঠিক আছে কাজ করে, আমি নিজে বসতে পারি না বেশি সময়, আমার বাই বাজার ঠিক মতন বসে না, যে একজন বাই বসেন ওরা আমি অতটুকুই কেয়ার করি না, হ্যাঁ টাকা নিয়ে যাবে এটাই আমি চিন্তা করি, তুই থাকলে তো আমার একটু বসা থাকে যেন, তুই আছোস, কিছু হলে তুই না করতে পারো কিন্তু দেখে আমাকে বলতে পারবে, এই জিনিসটা তোর উপরে আত্মবিশ্বাস আছে, এরকম বুঝে সে আমাকে আবার নিয়ে যায়। আচ্ছা আচ্ছা। আমি সেই হোটেলে যাই, হোটেলে দেখা যায় 2.5 মাসের মতন ওই জায়গাতে থাকে, আমাদের পাশাপাশি যে বাজারটা, ওই বাজার 2.5 মাসে থাকে, তারপরে হোটেলটা আবার আমাদের বাড়ি থেকে 2.5 কিলো দূরে নিয়ে যায় আরেকটা বাজারে। আচ্ছা। ওই বাজারে নেওয়ার পরে আমিও ওই হোটেলেই যাই। তো ওখানেও দেখা যাচ্ছে যে 3 মাসের মতন ইয়ে করি, কাজ করেন আপনি? হ্যাঁ কাজ করি। ওই যে বললাম না 2.5 কিলো দূর থেকে পানি নিতে হয়, সেটাই হোটেলে ঘুমাতে হয় তখন। তো তখন হোটেলে ঘুমাতাম কিভাবে, 4টা চেয়ার একসাথে করতাম, 2টা চেয়ার এভাবে দিতাম আর 2টা চেয়ার এভাবে মুখোমুখি করতেন? হ্যাঁ মুখোমুখি দিতাম, এই পাশে 2টা বেড়া থাকবে, এই পাশে 2টা বেড়া থাকবে, মাঝখানে আমি শুবো। তখন আমার বাড়ি থেকে বেডিং নিয়েছিলাম, বেডিং নিয়ে মাঝখানে শুধু বেডিংটা ইয়াটা আর একটা বালিশ ছিল, ওটা দিয়ে ঘুমাতাম, এরকম বলে ইয়া চললো।
তো ওখানে 2.5 থেকে 3 মাসের মতন হলো। তো ওই যে সেম ওস্তাদরা মারটা দেয়, তো ওটা আমি আসি না। কাস্টমারও তো অনেক সময় খারাপ আচরণ করে। সেটা আমি তো বলবোই। হ্যাঁ, তখন তো আমি ছোট, কাস্টমাররাও জিনিসটা ওইরকম ভাবে দেখে। কিভাবে ডাকতো? হ্যাঁ, ডাকতো কি নামে? গ্রামের পুরো মানুষ তো, এই স্যার এদিকে আয়। হ্যাঁ, অনেকে দেখা যায় পরিচিতরা, বাইস্তা, সুজাত, এমন করেই বলতো। আর অনেকে বলতো এই স্যার এমন হয়। হ্যাঁ, এরকম করেই বলতো ওরা। তো আমি ওখানে 2.5 মাস 3 মাস করলাম। করার পর ওই যে উস্তাদদের যে টর্চারটা, সেটা তো পাইতেছি। তাই এক অবস্থা দেখা গেল কি যে আমার আলম নানা বলতেছে যে তুমি এরকম করো কেন, উস্তাদকে বলতেছে যে পোলারটার সাথে এরকম আচরণ করো কিসের জন্য। আর আমার একটা বলি, আলম নানা যে 3টা বিজনেস, হ্যাঁ, তো উনি এই দোকানটাতে সময় কমই দিতেন। আচ্ছা আচ্ছা। ওই উস্তাদ যে উনি হয়তো বা ক্যাশে বসতেন, ওনার একটা ভাই ছিল, উনি ছিল, কিন্তু আমাকে দিয়ে যে মোচা টোচা, প্লেট দোয়া, পানি টানা, হ্যাঁ, চা দিয়ে আসা, এটা করতেন। আর উস্তাদ নিজে ক্যাশের টাকা রাখতেন, মাল বানানো শেষ যখন, তখন নিজে চা বানিয়ে কাস্টমারকে দিতেন, আমি সামনে নিয়ে দিতাম। আচ্ছা আচ্ছা। এরকম করতাম। তো করানোর পরে 3 মাসের মতো হওয়ার পরে ওটাও শেষ। সে হোটেল ব্যবসাটা অফ করে দিয়ে দিল। তারপরে চাউল বানানোর যে মেলটা আর ইয়াটা ওই কাঠ, ওই দুইটা নিয়ে আসলো, হোটেল অফ করে দিল। তারপরে দেখা যাচ্ছে যে আমি 3 মাসের মতন তখন আবার টোটালি বাড়িতে বসে থাকি। এখন আমাকে যে কেউ নিয়ে একটা কাজে দিবে, সেই জিনিসটাও কিন্তু আমার কেউ নাই যে আমাকে একটা কাজে শেখানোর জন্য একটা টেলারে দিবে। আমার আম্মু কিন্তু টেলারে ইয়া করতেছেন এদিক দিয়ে, কিন্তু দূরে, তাই ওইরকম ভাবে কেউ ইয়া করতেছেন না। তারপরে যেটা হলো, তাই আমি যে বাড়িতে একদম আসা পড়লাম, বাড়িতে আসার পরে যেটা হলো, বাড়ির ধানের যে ভাঙানো মেশিনের পরে যে কুড়া বের হয়, জি, কুড়া, ধানের কুড়া বলে ওটা। ধানের কুড়া দিয়ে কিন্তু ওই যে চা বানানো যে নাকড়ি বানানো হয়। হ্যাঁ, তো আমাদের ওখানে একটা বাড়ি এলাকা থেকে কুড়া কিনে এনে একটা দোকানে ইয়া করতো, ওখানে মাফি হতো, ওখান থেকে মাফিয়ে বস্তা ভরে সেটা একটা ট্রলি বা একটা পিকআপ ওঠানো হতো। আচ্ছা। তখন ওই যে আমি বাড়িতে বসে থাকি, তখন আমি ওইটা করতাম, ওই কুড়াটা আমি উঠাই দিতাম। দেখা যাচ্ছে যে 30টা বস্তা আছে, 35টা বস্তা আছে, সেটা উঠে দিলে আমাকে 5 টাকা দিলেই তো আমি মানে অনেক খুশি। সেই জায়গাতে 10 টাকা দিচ্ছে, আমার যদি কথা হলো যে কালকে আবার সে কখনো কুড়ার বস্তা বড় আমি উঠাই দেবো, এরকম করতাম। তো এভাবে কিছুদিন গেল, তারও 3 মাস হবে এরকম টাইম পরে আমি আরেকটা কথা বলিনি, আমার ময়মনসিংহে মুক্তাগাছা উপজেলা নামে একটা উপজেলা আছে। সেই মুক্তাগাছা উপজেলার একজন লোক, তার বিজনেস, হোটেল বিজনেস, সে মুক্তাগাছা থাকে। তার জন্মটা আমাদের এলাকার পাশাপাশি এলাকায়। জি হ্যাঁ, তার নাম হচ্ছে বলে নিব বজন্দা, হিন্দুর মানুষ। বজন্দা, হ্যাঁ বজন্দা। তো বজন্দার হোটেলে লোক নাই বিদায় সে তার এলাকায় বেড়াতে আসছে, এই হিসাবে একজনের সাথে আলাপ করছে যে হোটেলে কাজ করার মতন কোন ছেলে টেলে আছে তোমাদের এখানে। তো আমি যে আমার এই যে এখানে হোটেলে কাজ করতাম, তখন তো এলাকার আশেপাশে 2-1 লোক দেখতে যে পোলাটা হোটেলে কাজ করতেছে। তো হিসাবে বজন্দাকে একজন পরামর্শ দিচ্ছে যে আমার নানার নামটা বলি, আমার নাম হচ্ছে জবর মল্লিক। তো উনি বলছে যে মল্লিক সাহেবের নাতি তো এটা করছে, তো ওর নিয়ে তো পোলাটা এরকম ভালো। তো নেওয়ার পরে ওই হাটের দিন, আমাদের বাড়ির পাশে যে হাটটা, সে হাটের দিন বজন্দা খুঁজতে খুঁজতে আমাদের বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পর আলাপ করছে, তখন তো আমি বাড়িতে নেই। তো বাড়ি থেকে আলাপ করে চলে আসছে বাজার আসার পরে কার মাধ্যমে জানি আমাকে দেখছে, দেখার পরে সে আমার বলে গেছে। যাওয়ার পরে আমার মাথা হাতে বলতেছে, বাবা তোমার নাম কি? আমি বললাম আমার নাম সুজাত। বলে যে তুমি কি করো? আমি কই এখন কিছু করি না, হোটেলে কাম করতাম। গ্রামের কথা তো, হোটেলে কাম করতাম, এই কথা বলি। বলে যে তুমি আমার সাথে যাবা, আমার একটা হোটেল আছে, কাম করবা, এরকম করে বল হাসি হাসি। আমি কই আপনার হোটেল কই? বলে কি যে আমার হোটেল হচ্ছে মুক্তাগাছা। আমি এত মানে দূরে আমি জীবনও যেতাম না। হ্যাঁ, আমি গ্রামে আমি উচ্চারণ যেরকম ছিল। আমার ময়মনসিংহে একটা ফ্রেন্ড ছিল, আমার খুবই ক্লোজ ফ্রেন্ড। আপনার এই উচ্চারণ শুনে আমার তার কথা মনে পড়ছে এই মুহূর্তে। ঠিক আছে, বলুন আপনি। আমার মানে যেরকম ইয়া ছিলাম, যে ল্যাঙ্গুয়েজ টু টাইমে ব্যবহার করছি, আমি ওগুলোই বলবো। জি বলুন। টোটালি যখন আমার পরিবর্তন হচ্ছে, তখন আমি এরকম বলতাম যে না, এত দূরে আমি কোনোদিন যেতাম না, এরকম বললাম। তো উনি তারপর আবার আমাকে নিয়ে আমাদের বাড়িতে গেল। যাওয়ার পরে বলার পরে আমার যে নানু আর নানিমা, এরা দুজন কিন্তু তাদের সন্তানের চাইতে আমাকে বেশি ভালোবাসতেন। হ্যাঁ, খুব প্রচন্ড বেশি ভালোবাসতেন। তা তারাও দিতে চাইলো না। পরে দেখা যাচ্ছে কি যে আমি গেলাম না। যাওয়ার পরে ওই যে যার মাধ্যমে আমাকে বাজারে খুঁজে পেলো, তার নাম ছিল হারু। আমরা তাকে হারু বলে বলি, সেও হিন্দু। সেই হারু মিয়াকে খুঁজে পেলো, মাধ্যমে আমাকে খুঁজে পেলো। তো 2 দিন পর দেখাচ্ছি যে আমি চিন্তা করলাম যে বাড়িতে বসে থাকছি, মানে নিজেদের প্রবলেম, তাহলে কি করবো, কাজে যাওয়াটা মনে উচিত ছিল। পরের দিন আবার বাজারে হারু মিয়াকে দেখার পর আমি বলে, আপনি যে একটা বেড়ারে নিয়ে এসেছিলেন, তাহলে এক কাজ করেন, আপনি ওই বেড়া ডাক দিন, আমি কামে যাম, এই কথা বলি। তারপরে যাবি? আমি যাম। পরে সে 1 সপ্তাহ পরে ওই হ্যান্ডলারকে খবর দিয়ে উনি নিয়ে আসে বজন্দাকে মুক্তাগাছা থেকে। আসার পরে বজন্দার সাথে আমি যাই। যাওয়ার পরে উনি বলে কি যে যদি আরো একটা ছেলে হতো তাহলে ভালো হতো। আমি মনে মনে কই যে আমার সাথে যদি কেউ যায় তাহলে তো আরো বেটার। হ্যাঁ, আমার বাড়ির দেখা যাচ্ছে 200 গজ দূরে আরেকটা বাড়ি আছে, ওই বাড়ি থেকে আরেকটা ছেলে আছে, ওর নাম হলো মুকলেশ। আমি বজন্দার সাথে তার দোকানে কাজ করার জন্য মুক্তাগাছা যাই। এবং দোকানটা কি হোটেল না অন্য কিছু? হ্যাঁ, শুধু হোটেলে সেটা। আচ্ছা। তো হোটেলে যাই। তো হোটেলে যাওয়ার পরে ওদিনকা ইয়া হয় না,
যেতে যেতে দুপুর হয়ে যেত। রাতের বেলা উনি আমাদেরকে ভাত খাবার তো দেন না। হোটেল তো খোলা ছিল, ওনার ছেলে বসতাম, যে যে পুরি টুরি যে ছিল দুপুরে বা ছিল যে কটা ছিল ওই কটাই আম করে বলে যে খায় না, তোমরা খায় শুয়ে থাকো। তো শুয়ে যে থাকবো ওইরকম ভাবে যে একটা মানে থাকার জায়গা, কোনো বেডিং পত্র আমি নেই নাই, ও আনে নেই, তো কিছু নেই। তো ওই হোটেলে যে আগে ছেলেরা কাজ করতো তাদের কিছু বেডিং পত্র নষ্ট ফেলে আছিল, নষ্ট নোংরা। হ্যাঁ নোংরা ফেলে আছিল। কোনো মাথার নিচে যেটাকে বালিশ দিই সে বালিশও ছিল না। তো আমি কই কেমনে থাকবো, পরে মুখলেস আমার নিয়ে আসতো তো কি কেমনে থাকবো, আমি কই করম ক্লাস এনেই থাকি। আমার তো একটা অভ্যাস আছে, যে বললাম না এর আগে তো আমি একবার চেয়ারের ভিতর কিভাবে থাকে ওই বেডিংটাই টান দিয়ে ব্রাঞ্চ, মানে আমি কিভাবে বলবো আপনাকে, একটা ব্রাঞ্চ সিস্টেম আছে, নিচে বসে উপরে আরেকটা ব্রাঞ্চ, হ্যাঁ এই সিস্টেম ব্রাঞ্চ গুলো ছিল তখন। তো উপরে শুলে তো পড়ে যাবো, যদি পড়ি তাহলে তো মানে শেষ। আমি নিচে যে ব্রাঞ্চটা আছে এটা একটু চিপা থাকে, ওইটার ভিতরে ওই বেডিংটা বিছিয়ে নিলাম। নেওয়ার পরে ওই ব্রাঞ্চের নিচে কিন্তু ইটা দিয়ে থাকে, ইটা, জি জি জি, সেই ইটা খুলে আমি একটা নিয়ে আর ওকে দিলাম, ও ইটাতে মাথা দিবে না, এটা সারা থাকবে। আমার কথা হলো এটা দিয়ে আমি থাকি, আমি এটাতে থাকলাম, মুখলেস এটাতে থাকবো না। মুখলেস মানে খুব রাগ আমার উপর, তোর কারণেই তো আইসি এখন এরকম। তারপরের দিন কি হলো, সকালে উঠে দেখে মুখলেস নেই, আমি আছি। মালিকের ছেলে সকালবেলা আসছে দোকান খোলার জন্য, তাই মুখলেস খুঁজে পাই না। পরে আমি মালিকের ছেলের সাথে আসলো, আমি কাজ টাজ করলাম, উনি পরোটা বানাচ্ছে সকালে, ভেবে গেল। পরে কিছুদিন পরে খবর পেলাম যে মুখলেস বাড়িতে চলে গেছে। তারপরে আমি দোকানে এভাবে আছি। ও আরেকটা কথা বলিনি, তখন তো গোসল করতে হতো আমার। তো মালিকের বাড়িতে আমাকে যে গোসল করার ছিল না, আমাকে বলতো না, আর আমিও যেতাম না, ছোট মানুষ আর লজ্জাবোধ করতাম, ভয় পেতাম, সবটা জিনিসই কাজ করতাম আমার ভিতরে। তো আমি যে গোসল করতাম সেটাও বলিনি, সেটা হলো ওই দোকানের চেতে 200 গজ দূরে সেটা একটা পচা পাগড়ি ছিল, পাগার বলে, কোচা তো আছে, সেই কোচা টোচা বড়া ছিল, ওটাকে জব্বার মিয়ার পচা পাগার বলেই সবাই বলতো। জব্বার মিয়ার পচা পাগার, পচা পাগার। তো আমার যে গোসলের টাইমটা 1টা বা 1:30টার টাইমে, সেই টাইম হতো না। সারাদিন কাজ করার পরে রাত্রে 11টার পর ওই পাগারে গিয়ে কি বলবো, যে যখন আমি পাড়া দিলাম ফার্স্ট টাইম, যে আমার মনে হয় অর্ধেক পাটা দেবে গেল, মানে সব ময়লা, কেদার জন্য, মানে পচা পাগারে তো প্রচন্ড কেদা থাকে। আমি মানে তারপরে ওইভাবেই গোসল করে আসলাম। আসার পরে এরকম তখন যে ওই সাবান ব্যবহার করাটা, এই যে এখন অনেক সাবান আছে, হ্যাঁ কেয়া তিব্বত, তখনকে আমি বলি প্লেট ধোয়ার সাবান ছিল, ওই সাবানটা হচ্ছে কেক সাবান, 3 টাকা করে, হলুদ সাবান ছিল। প্লেট ধোয়ার যে সাবানটা, সেই সাবানটা আমি নিজের গায়ে ব্যবহার করতাম। এরকম করতে করতে ওই ইটা মাথা দিয়ে ওইভাবেই ব্রাঞ্চে শুমিয়ে আমি 1টা বছর পার করি। মুখলেস কিন্তু তারপরের দিন চলে আসছে। পরে যখন দেখা যাচ্ছে যে আমি 2 মাস পরে ওই পহেলা বৈশাখের মেলা হয় আমাদের বাড়িতে, ওই মেলাতে আমি বেড়াতে আসি আমাদের বাড়িতে। তখন আমি মুখলেস বলি তুই আয় পড়লি কেন, বলে কি যে তুই যেমন থাকো আমি যেমন থাকতে পারবো না। কয় টাকা পেতেন আপনি প্রতিদিন? ও তখন বলি ওই পর্যন্ত আমাকে কাজ করে প্রতিদিন 25 টাকা দিত। আচ্ছা, তখন একটু ডিমান্ডটা আমার বাড়লো, তা আমিও খুশি যে কষ্ট হোক, ডিমান্ডটা তো পারছি, 2 টাকা বেশি পাইতেছে, এই হিসাবে আমি কষ্টগুলো সহ্য করে নিতাম। তাও কি হতো, প্রথম 2-3 দিন উনি আমাকে কাজ শেষে প্রতিদিন রাতে 25 টাকা করে দিয়ে দিতেন। এরপরে যেটা হলো উনি আমাকে ঠিক মতন ওই টাকাটাও দিতেন না পর্যন্ত। তো এরকম করে 2 মাস পর যখন বেড়াতে আসলাম, তখন মুখলেসকে বললাম, মুখলেস বললো যে আমি সম্ভব না। হ্যাঁ, আমি বললাম ঠিক আছে। তারপর আমি 2 মাস পরে যখন বাড়িতে যাই 3-4 দিনের জন্য, মেলা করার জন্য মূলত এটা, তখন আমি মেলা করে আবার চলে আসি। এর মাঝখানে আপনার বাবা মা কখনো আপনার সাথে যোগাযোগ করেনি এই সময়টা? আমার আব্বুর কথাটা, আম্মু তো আমার জন্য ওই যে কষ্ট করতেছে, যে একটু হেল্প করা, টোটালি হিসেবে করতেছে, কিন্তু আব্বু আমার কতটা ইয়া করতো না। আব্বু আসছে না আমার কাছে, যে আমার ছেলেটা কিভাবে আছে, কি করতেছে, ওইটা আব্বু কখনো দেখতেন না। তারপরে ওই আমি যখন বাড়িতে আসতাম, কখনো দেখা যাচ্ছে কারো কথা শুনে হয়তো বাড়ছে। ও আরেকটা কথা, যখন আমি ক্লাস 3-4 পড়ি, তখন আমি তো আব্বু আম্মুর কাছেই থাকতাম, নানার কাছেই থাকতাম। ওই হিসাবে মাঝে মাঝে আব্বুর একটা পাশাপাশি ছিলেন, তো কখনো আমাদের এদিকে আসলে আমাকে ভয় দেখাতো, যে স্কুলটা ছিল আমার বাবার বাড়ির কাছে, যে স্কুলে গেলে আমি তোকে দৌড়ে নিয়ে যাবো, এরকম বলতেন। তারপরে আবার সাথে বেশি একটা কথা বলতাম না। তো এরকম ভাবেই গেল। তারপর যেটা করলাম, মেলাতে যখন আসলাম, মেলাতে শেষ করে আবারই গেলাম সেই দোকানে। যাওয়ার পরে এরকম করে বজনদার এখানে আমি মাসে 750 টাকা পাই, 25 টাকা রোজ হলে। হ্যাঁ, তো 1 বছর কাটাইয়ে দিই। ও আর যেটা হলো যে মুকলে চলে যাওয়ার পর আরেকটা ছেলে আসে, সেও ওই দোকানে আগে কাজ করতো, ওই ছেলেটাও টর্চার করতো আমারে। হ্যাঁ, আর হোটেলে তখন টর্চার করতো যে বেশি ফরমাস করে, মানে হেল্পারকে যেরকম ফরমাস দিয়ে সবসময় রাখা, এটা করো, হ্যাঁ এই জিনিসটাই বেশি করতো। তারপরে ওখানে লেগে মানুষ আমাকে কেউ চিনে না, যে কাস্টমার কি আচরণ, এরকমই করতো। 1 বছর ওখানে আমি কাটালাম। এখানে আমি একটু টিকাটিপ্পণি করতে চাই। আমি যারা এই মুহূর্তে শুনছেন শ্রোতারা, নিজেকে একটু মিলিয়ে নেবার চেষ্টা করবেন। ও যে জীবনের গল্পটা বলছে, আমরা হরহামেশাই হোটেলে যাই, হোটেলে গিয়ে খাবার খাই, হরহামেশাই আমাদের চোখে এরকম পড়ে। সাধারণত যারা পানি দেন, পানি দেওয়ার কাজটা যারা করেন, তারা বয়সে অনেক ছোট, দেখবেন লক্ষ্য করলে গ্লাসের পানি দিয়ে ভরে যান, এবং এই বাচ্চাগুলোর মুখের দিকে তাকালে দেখবেন যে কি নির্মম
এবং কি মানে বলার আসলে কোনো ভাষা নেই। এবং যখন আমরা খেতে বসি বা যখন আমরা ওদেরকে ফরমাইশ করি তখন আমাদের মাথার মধ্যে কোনো ধরনের হিউম্যানিটি থাকে না বেশিরভাগ মানুষেরই। This track was downloaded from FusionBD.com. এবং আমরা যে ব্যবহারটা করি ওই ব্যবহারের সাথে আজকের এই সুজাতকে একটু মানিয়ে নেবার চেষ্টা করুন, মিলিয়ে নেবার চেষ্টা করুন, তাহলে ওর যে গল্পগুলো বলছে সেগুলো আপনার কাছে অবাক মনে হবে না। সুজাত, আমরা একটু সামনে দিকে যাই। হ্যাঁ, তাহলে ওই আমার যে পুরান যে ছেলেটা যে কাছে রসা করে, তারপর আমি 1 বছর ওখানে থাকি। ওই এটা কখনো বালিশ পরে না আমার 1 বছরের ভিতরে। আমি যাবার বাড়ি থেকে নিতে পারতাম, তো বাড়ি থেকে নেওয়ার ইচ্ছাটা আমার টোটালি হতো না। বেডিং পত্র নিয়ে যে কাম করবো দরকার নেই এরকম মনে করতো, নিতাম না কখনো। বাড়িতে বলতো কিভাবে থাকস, কিভাবে খাস, ও খাওয়ার ব্যাপারটা বলি যে সকালবেলা রুটি খেতাম, 2টা রুটি খাওয়াতো, বলে দিত 2টা রুটি খাবো, খেতাম। দুপুরবেলা ভাত খেতাম সন্ধ্যাবেলা 6টায়। হ্যাঁ, আর রাতে ভাত খেতাম না 1 বছরের ভিতরে। রাতে ওই যে পুরি টুরি ছিল যেগুলো বেঁচে কিছু যেত। থাকতো, সিঙ্গারা পুরি সমাচারে কিছু থাকতো, ওইটাই রাতে খেতাম। দেখা যায় 6টার সময় দুপুরে খাবারটা খেলে তারপর আর ভাত খেয়ে ওগুলো খেতে মন চাইতো না, তারপর যদি মন চাইতো খেতাম। তো এরকম তো দেখা যাচ্ছে 1 বছর ভিতরে কদিন আবার দোকানটা মানে ওই মালিকটা একটু অনিয়া ছিল, উনিও অভাবই ছিলেন। তো দোকানে ভাড়া দিতে পারে না, দোকান মালিক সে অফ করে দেয়, কারেন্টের লাইন কেটে দেয়, তারপরে ভেঙে যায়, এরকম সমস্যা। মানে পাগারের সাথে ছিলেন আরেকটা পাগারের সাথে ছিলেন দোকানটা, পিছনে পাগার ছিলেন। ওই বর্ষাকালে যখন আসে তখন ভেঙে দোকান চলে যায় ওইদিকে, তো বন্ধ হয়ে যায়। পরে কিছুদিন দেখা যাচ্ছে কি যে লাইন টাইন নাই কারেন্টের, তো ওইভাবেই দিন কাটাই। রাত্রেবেলা দোকান অফ, দিনের বেলা ওখানেই থাকি, রাতের বেলা ওখানে থাকি, ঘুরতে ফিরতে যাই না, মানে কাকু চিনি না কোন দিকে কিভাবে যাবো। তো ওই যে বললাম যে 1 বেলা খেতাম, কিন্তু দুপুরের খাবারটা ওই 5টা 6টায় খেতাম, দুপুর হতো না। আর খাবার ব্যাপারটা বলি যে আসলে গরিবের ঘরে জন্মেছি, ওইরকম ভালো খাবার পাই নাই যে তারাও খুব ভালো খাবার যে তা না। মুসুরির ডাল আর হিন্দুদের খাবার, তো আমি হেলা করে বলতেছি না, ওদের নিয়ম যেটা, হ্যাঁ নিরামিষ এইগুলাই বেশি খাওয়াতো ওরা। তো আমার খাবারটা ওরকম হতো না। আমি আমার বাড়িতেও যাই খেতাম না কেন, মূলত দেখা যাচ্ছে মাংস টাংস না পাই ঠিক, একটু মাছ হলেও পেতাম, মাংসটা পেতাম না। কিন্তু ওখানে একেবারে এরকম। হ্যাঁ, একেবারে এরকমই হতো। দেখা যাচ্ছে কি যে যেটাকে বলে কামলাকে তো ওইভাবেই দেয়। হ্যাঁ, যে একজন কামলা হয়তো বা তারা ওইভাবে জিনিসটা দেখছে। তো আমি কিছুই বলি না। তারপরে আমি 1 বছর কাটাই দিলাম। দেওয়ার পরে 1 বছর পরে ওই দোকানটা অফ হয়ে যায়, বয়জনদার দোকানটাও মানে অফ হয়ে যায়। কেন? সে যে মাসে যে গড় ভাড়ার টাকাটা ওটা গড় মালিকে ঠিক মতন দিতে পারতেন না, তো ওটা অফ হয়ে যায়। এই অফ হয়ে যাওয়ার পরে পরের গল্পটা আমরা সংবাদের পরে শুনবো। শ্রোতা, আপনাকে আরেকবার আমরা মনে করিয়ে দিই, আপনি শুনছেন হ্যালো 8920। আজকের গল্পে আমাদের সঙ্গে আছেন সুজাত। নামটা অনেক সুন্দর নাম। সুজাত নামটা কে দিয়েছিলেন আমরা ঠিক জানি না, ওর কাছ থেকে আমরা ফিরে এসে শুনবো। এবং ও যে জীবনের গল্পটা বলছে, বাংলাদেশের সমাজে ছড়িয়ে ছিটিয়ে থাকা এরকম হাজার হাজার মানুষ আছে। এবং গল্পে আসলে হতাশ এখন আপনি হচ্ছেন, কিন্তু শেষ পর্যন্ত এই গল্পটা হতাশ থাকবে কিনা আমি জানি না। আপনি আমাদের সঙ্গেই থাকবেন আশা করি। আপনাকে আমি আরো একবার মনে করিয়ে দিচ্ছি, হ্যালো 8920 হচ্ছে আপনার কথা বলার প্ল্যাটফর্ম। আমরা এখানে জীবনের গল্প বলি। আমরা মনে করি জীবনে যে ঘটনাগুলো ঘটে সেগুলো উপন্যাস কিংবা গল্পের আমরা যেটা পড়ি বইয়ে তার চাইতেও অনেক অনেক বেশি পরিমাণে ভয়াবহ, অনেক অনেক বেশি পরিমাণে ড্রামাটিক, অনেক অনেক বেশি পরিমাণে লাভেবল। আমরা যাই বলি না কেন, আমরা জীবনের গল্প তুলে ধরার চেষ্টা করি প্রতি সপ্তাহে একবার হ্যালো 8920-তে, শুক্রবার রাত 11টার খবরের পর। এখানে আপনিও আপনার জীবনের গল্প বলতে পারেন। 91156668, আবারও বলছি 91156668 হচ্ছে আমাদের নাম্বার। ফোন করুন, আপনার নাম বলুন, আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলুন এবং বলুন আপনার কি বলা আছে। প্রয়োজনে আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব এবং হতে পারেন আগামী সপ্তাহে আপনি আমাদের অতিথি। আর ফেসবুকে আমাদের একটি পেজ রয়েছে, সেখানে আপনি যোগ করতে পারেন নিজেকে, যোগ করে আপনি অনুষ্ঠান সম্পর্কে মতামত এবং একই সাথে আমাদের অনুষ্ঠানে যারা অতিথি হয়ে আসছেন তাদের সাথে সরাসরি যোগাযোগ করা, তাদের ব্যাপারে কোনো অনুভূতি, তাদের ব্যাপারে আপনার যদি কোনো কিছু বলার থাকে আপনি সেখানে অভিমত ব্যক্ত করতে পারেন। পেজটি হচ্ছে RJ কিবরিয়া, RJ স্পেস KEBRIA, RJ স্পেস KEBRIA। সংবাদের পর আমরা আবারও ফিরে আসছি হ্যালো 8920-তে। আশা করছি আমাদের সাথেই থাকবেন। Hello 8920। সংবাদের পর আরেকবার স্বাগত হ্যালো 8920-তে। কিবরিয়া আপনার সঙ্গে আছে আর আপনি শুনছেন ABC রেডিও FM 90.2। আরো একবার বলছি, আমাদের সাথে যোগাযোগ করবার ঠিকানা, এটি ফোন নাম্বার, 24 ঘন্টা খোলা রয়েছে আপনার জন্য। 91156668, অর্থাৎ 91156668। এই নাম্বারটি এমন একটি নাম্বার, আপনার জীবনের সবচেয়ে বিশ্বস্ত নাম্বার আপনি বলতে পারেন। এমন হতে পারে যে ঘটনা আপনি হয়তো জীবনে কাউকে বলেননি, আপনি নিঃসংকোচিত আমাদেরকে বলুন, আমরা অধীর আগ্রহ নিয়ে আপনার গল্প শুনবো এবং হাজার লাখো মানুষকে শোনাতে চাই। আমরা বিশ্বাস করি জীবনে ঘটে যাওয়া ঘটনাই আসলে মূল ঘটনা। সেটা যে কোনো ড্রামার চেয়ে বড়, যে কোনো উপন্যাসের চেয়ে বড়, যে কোনো গল্পের চেয়ে বড়। এবং উপন্যাস, গল্প, সিনেমা, নাটক কিংবা যে কোনো ধরনের কাহিনী, এগুলো আসলে জীবন থেকেই নেয়া। আর সেই জীবনের ঘটনাগুলোকে আমরা সরাসরি এখানে প্রচার করছি, লাইভ, আনকাট, কিংবা আপনি বলতে পারেন একেবারে জীবন্ত। আর যাদের জীবনে এই ঘটনাগুলো ঘটে যায় তারা এখানে এই অনুষ্ঠানে উপস্থিত হন, তারা নিজের মুখে ঘটনাগুলো বলেন, আমরা অধীর আগ্রহ নিয়ে শুনি। আমরা বারবার এই অনুষ্ঠানে বলেছি যে এই ঘটনার আমাদের কোনো বিশেষ উদ্দেশ্যে প্রচার করা হয় না, জীবনের ঘটনা এখানে প্রচার করা হয় এবং সেই ঘটনা আপনার মনের মধ্যে কি ধরনের অনুভূতি সৃষ্টি করাবে সেটা একেবারেই আপনার ব্যক্তিগত ব্যাপার।
91156689115668 হচ্ছে আমাদের নাম্বার। আপনি ফোন করুন, ফোন করার পর আপনার নামটি বলুন, নামটি বলার পর আপনার সেল নাম্বারটি বলুন স্পষ্ট করে, তারপর বলুন আপনার কি বলার আছে, এবং হতে পারে আগামী সপ্তাহে আপনি আমাদের অতিথি হবেন। এছাড়া ফেসবুকে আমাদের একটি পেজ রয়েছে আরজে কিবরিয়া, আরজে স্পেস KEBRIA। ওখানে হ্যালো 8920 নিয়ে নানা রকমের কথাবার্তা হয়। হ্যালো 8920 যারা অতিথি হয়ে আসেন তাদের সাথে সরাসরি যোগাযোগ করার একটা ব্যবস্থা করা আছে। আপনার ইচ্ছে করলে নিজেকে ওখানে যোগ করতে পারেন এবং এই অনুষ্ঠান সম্পর্কে নানা মতামত ব্যক্ত করতে পারেন। আমি আবারও পেজটি বলছি, আরজে স্পেস KEBRIA। সুজাত, আমরা যখন সংবাদের বিরতিতে যাই তার আগে আপনার হোটেলটি বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় আমরা থেমেছিলাম। তবে তারও আগে আমার নাম নিয়ে বোধহয় একটা প্রশ্ন ছিল। নামটা অনেক সুন্দর একটা নাম। হ্যাঁ, আমার নামটা হচ্ছে মূলত যে মুশাররফ হোসেন সুজাত। জি। তো মুশাররফটা রাখছিলাম আমার আম্মু, আর সুজাত নামটা রাখছিলাম আমার নানুমা। তা আমাকে সবাই সুজাত বলে ডাকতেন, কিন্তু যখন আমি খাতা কলমে লিখতে যেতাম তখন মুশাররফ হোসেন সুজাতই লিখতাম। বাহ। তো আমাকে সবাই সুজাত বলেই ডাকে এখন। আপনি কি আপনার নামের অর্থ জানেন? না, আমি এখনো জানি না, এখন কিন্তু পর্যন্ত? একজন মানুষ আমাকে একটা কথা বলছিল, তোমার নামটা অনেক সুন্দর। হ্যাঁ। আমরা সবাই বলছি আপনার নামটা অনেক সুন্দর। কিন্তু আসলে আমার নাম সেই মানুষের গল্পটা আমরা জানবো, তবে তার আগে আমরা ওই গল্পে ফিরে যাই। আচ্ছা, দোকানটা অফ হয়ে গেল। হুম। দোকানটা অফ হয়ে যাওয়ার পরে এখন তো আমি আরো ওই যে পাশাপাশি হোটেলে কিন্তু হোটেল থাকে। আমার হোটেলে এই পাশে হাতের বাম পাশে আরেকটা হোটেল ছিলেন, সেই হোটেলটা ছিলেন, ওটাও ছিলেন হিন্দু হোটেল, জি। সদরদা হোটেল বলেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সেই সদরদা হোটেলে মিষ্টি সহ থাকতো, মানে মিষ্টান্ন ভান্ডার। হ্যাঁ, মিষ্টি এবং প্লাস হচ্ছে খাবার। হ্যাঁ, খাবার হুম। সবটাই আছে, ভাত খাবার না কিন্তু, মানে যে ময়দা দিয়ে যেগুলো বানানো হয়, জি, আচ্ছা। পুরি সিঙ্গারা, হ্যাঁ, আর দই মিষ্টি, আচ্ছা, আচ্ছা। এই রসমালাই, এগুলো থাকতেন। তো বজনদার ওখান থেকে বজনদা অফ করে দিলেন, দেওয়ার পরে সদরদা পাশের দোকানের মালিক, সে আমাকে এই জিনিসটা বললো যে তুমি আমার এখানে আসো। কারণ একটা ছেলেকে দেখে তো যে ছেলেটা কেমন, সব আগ্রহ করে। তো আমি যেতে চাইলাম না, তারপরে উনি আমাকে করে নিল। মনে মুখলো এখন বাড়িতে যেমন, ঠিক আছে যাই। প্রথম যেতে চাইলাম না, পরে গেলাম। যাওয়ার পর ওনার ওখানে আমার পার ডে আসে 35 টাকা। 10 টাকা বাড়লো। 10 টাকা বাড়লো আর কি। তে ওনার বাড়িটা হচ্ছে দোকান থেকে দেখা যাচ্ছে আধা কিলো দূরে। তে দোকানে যে মিষ্টি দই এগুলো হতেন ওনার বাড়িতে, জিলাপি এই ব্যাপারটা হতেন বাড়িতে, শুধু কোনো সিঙ্গারাপুরিটা দোকানে হতেন, চাটা দোকানে হতেন, আর সবই বাড়িতে হতেন। আচ্ছা। তো ওখানে যাওয়ার পরে আমার যেটা আসে, প্লেট দেওয়া আর বাড়ি থেকে যে জিনিসগুলো নিয়ে আসা, চাটা সামনে নিয়ে দেওয়া, পানি দেওয়া, এইগুলো কাজই হয়। তো করতে করতে দেখা যায় এখানে 6 মাস করার পরে আমার যে হেড ম্যানেজার ছিলেন তার পিছনে তো আমি হেল্পারই করতাম। হেড ম্যানেজার চলে যান। আচ্ছা। চলে যাওয়ার পরে ওই জায়গাটা আমি নিয়ে নেই। নেওয়ার পরে তখন আমি পুরোপুরি ম্যানেজার হিসাবে করি। একটা উন্নতি বলে। হ্যাঁ, একটু উন্নতি বলে, যেটা যে একটু উন্নতি হয় আমার। দেখার পর ওই যে পানি টানি, যেটা হলো আমার কথা হলো যে আমার নিচে যে আছে হেল্পার হিসাবে, আমি ওর উপর অতটুকু প্রেশার দেবো না। একসময় তো আমি ওই জায়গাতে ছিলাম, আমার পরে যে আমার হেল্পার হিসাবে কাজ করলো, আমি তোকে অতটা প্রেশার দিতাম না, আমি নিজেই সবই করতাম। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, দেখা যাচ্ছে ওরা দিয়েও করাতাম, কিন্তু ওকে আমি অনেক সময় হেল্প করতাম। আপনি কেন দিতেন না? কারণ আপনার উপর তো এরকম হয়েছে, আপনি কেন দিতেন না? কারণ আমার কথা হলো যে একজন আমার উপর করে গেছে, সে বুঝতে পারছে না, বা তার মনুষ্যতা হয়তো এরকমই। এখন দেখা যাচ্ছে যে আমি এরকম পাইছি বিধায় যদি তার মতন আমার মনুষ্যতা করি, তাহলে আমার নিজের কাছে ছোট লাগবে। আচ্ছা আচ্ছা। এই জিনিসগুলো আমার ভিতরে আগে থেকে কাজ করতো, ছোট থাকলাম যখন তখন। তো এরকম তো ওনার ওখানে চলতেছে। তো মিনিচারি করতে করতে দেখা যাচ্ছে আমার বলে নেই, আমার হোটেলের সিট ছিলেন 48টা। জি। হ্যাঁ, তার ভিতরে 48টা মধ্যে সবসময় 48টা সিটিয়া করতো না, ওটা ছিটা পিছনে ওগুলোতে যেত না মানুষ। টোটাল আমি একা মেচিয়ার, একজন চা বানাচ্ছেন, একজন আমার পিছিয়ে হেল্পারি করতেছেন। জি। এভাবে চলতেছে। তো দেখা যাচ্ছে অনেক সময় ওই যে বাড়ি থেকে জিলাপি নিয়ে আসতাম, আমি দুপুরে খেতে যেতাম, হিন্দু বাড়ি কিন্তু বলিনি, ওদের ওখানে খেতে গেলে কিন্তু নিজের হাতে প্লেট দিতে হয়, দূরে যেয়া ওদের রান্না করে ঢোকা যায় না, অনেক নিয়ম কারণ আছে। তো সদরদার এখানে এসে যেটা হলো, উন্নত হলো, আমি একটু মেচিয়ার হয়ে গেলাম, 10 টাকা বেড়ে গেল, কিন্তু ওই থাকার যে পরিবেশগুলো সেগুলো আর কখনো হলো না, আমার পরিবর্তন হলো না। কোনো পরিবর্তন হলো না। থাকার পরিবেশটা হলো কি, আগে আমি মাথার নিচে ইটা দিতাম, সদরদার এখানে মাথার নিচে আমি বস্তা, কিসের বস্তা দিতেন? ময়দা যে বস্তাটা ছিল, সেই ময়দাটা ব্যবহার করার পর তো বস্তাটা থাকতো, সেই বস্তাটা আমি ওই ঝাইরা টেরা ওই বস্তাটা বালিশ বানাতাম। এখানে উপরে দেওয়ার জন্য যে লাগে, যেটাকে খেতা বলে, চাদর টাদর। তো সেগুলো তো আমি বাড়িতে কিছু নিছি না, তাহলে শীতকালে আমি অনেক সময় গরমে শীতে মরি, তখন আমি দিব কি? আপনার মালিক আপনি কখনো বলেন যে আমার সবার জন্য একটা বালিশ নাই? না, ওনাকে আমি কখনো বলতাম না, জিনিসটা ওনারা কেয়ার করতেন না। মানে গ্রাম বললাম তো যে কামলাকে আর কি ওইভাবে দেখে, ওই জিনিসটা ওরা ওইভাবেই দেখতো। তো সর্দার এখানে এসে পেলাম, দোকানে থাকলাম না, মালিকের বাড়ির বারান্দাতে একটা চৌকি ফালানো ছিল, জি। সেই চৌকিতে ঘুমাতাম। হ্যাঁ, তো যখন ওই যে বর্ষাকাল, তখন তো ঠান্ডা লাগে, তখন তো উপরে কি দিব, যে বস্তাগুলো ছিল 2টা বস্তা কেটে 2টারে অ্যাডজাস্ট করতাম ইয়া দিয়ে, সুইচা বলে, হ্যাঁ, ওটা দিয়ে পেঁচাই নিতাম, সুইয়ের মতন করে বুনিয়ে নিতাম, 2টা অ্যাডজাস্ট করে ওটা উপরে দিতাম। মানে আপনি কাঁথা হিসেবে ব্যবহার? হ্যাঁ, খাতা হিসাবে ওটা আমি ব্যবহার করতাম। তে মাথা নিচে বাড়ি দিতাম, এরকম ভাবে গেল। তখন আরেকটা কথা বলিনি, ওই মালিকেরই শালা আরেকটা দোকান আছে,
ওখানেই একটু দূরে ওই দোকানের যে 3 জন ছেলে আছে তারা হলেন রংপুরের বাড়ি, তাদের তারা এইখানে আসছিলেন কাজ করতে, তারাও আমার নিয়ে থাকতেন। আর আমাদের দোকানে আমি কিন্তু ছিলাম, আর আমার উস্তাদ ছিলেন, টোটালি 5 জনের মতন ছিলেন। তো আমি ছিলাম আমার দোকানের মুসলমান, আর ওরা ছিল হিন্দু। জি। তো ওরা ওই যে আমার যে উস্তাদ বা আরেকজন ছিল, ওরা মালিকের মাঝখানের রুমেই জায়গা ছিল, ওখানে ঘুমাতো, কিন্তু আমাকে বারান্দাতে ঘুমাইতে দিত, তো আমি ঘুমাতাম বারান্দাতেই। তো এরকম ভাবে আমার দিনগুলো যাচ্ছে। দেখা যাচ্ছে অনেক সময় খেতে আসলে দিতেছে যেগুলো সেগুলো খাইতে হচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে এগুলো ভালো লাগতেছে না, খেয়ে না ওইটা নিয়ে আমি ফেলে টেলে দিয়ে পর প্লেট দিয়ে ওদের কাছে রেখে চলে যেতাম, এরকম হতো। আর খাবারের সময় দেখা যাচ্ছে অনেক একটু প্রবলেম হতো, মানে একটা জায়গা পরিষ্কার না থাকলে ওখানে বসে খায় কিভাবে? জি, নোংরা খাওয়া হ্যাঁ, যায় না। নোংরা ভাবে কিভাবে খায়? দেখা যাচ্ছে যে খায়া যদি একটু আরামের না বসে খাওয়া যায় তাহলে কিভাবে হলো? তো নিজের কাছে লাগতো এটা কেমন, কিন্তু বলতাম না কখনো, এভাবে সহ্য করে সদবদার এখনো চলে। তো সদবদার মানে 7টা শালা ছিলেন, আচ্ছা। শালা সম্বন্ধে মিলিয়ে 7 জন। ছোট যে শালাটা সে একটু অন্য টাইপের, আমার বেশি কথা বলে, আর সদবদাও নিজেও মানে সবসময় খালি কাকা করতেই থাকবে ছেলেদের পিছনে। এটা করিস না কেন, হ্যাঁ, এটা করিস না কেন? আমার পিছনে এটা বেশি করতেন সদবদা। আর ওই যে ওনার যে ছোট শালাটা, ডাকতেন কি ভাই ছোকরা দিকায়? না উনি বলতেন যে, ও আরেক কথা বলেনি আমাকে, তো প্রথম ওই যখন নাম বলা হয় বজনদার ওখানে যাই, তখন আমার নাম বলে সুজাত, সে সুজাত বলে ডাকে। তার ওই যে ওয়াইফ ছিলেন প্রথম একদিন বাড়ি যাই, সে সাজু বলে ডাক দেয়, তখন থেকে আমি সাজু নামে পরিচিত হয়ে গেলাম। ওই এলাকায় ওই এলাকাতে সাজুর জন্য পরিচিত হয়ে গেলাম। সদবদার ওখানে গেলাম, তখন ওই সাজু বলে পরিচিত হয়ে গেলাম। আচ্ছা। সদবদার ওখানে আমি প্রায় 2005 এর দিয়ে একবার চলে আসছিলাম, পরে আবার গেছি, পরে 6 এর লাস্ট দিয়ে আয়সা পড়ি, আবার মাঝখানে যাই, এরকম করছিলাম 2 বার। তো আপনার নাম যখন পরিবর্তন হয়ে গেল হ্যাঁ, তখন আপনি প্রতিবাদ করেননি? না, আমার কথা হলো ওরা দেখো সমস্যা নেই। ওই যেটা হলো যে সদবদার একটা মেয়ে ছিল, আমি দিদি ডাকতাম, সীমা দিদি। সীমা দিদি আমাকে সাজন বলে ডাকতো। সুযোগ থেকে সাজন বলে ডাকতেন? সাজু হলাম, পরে দিদি ডাকতো আমাকে সাজন, এরকম বলে যার যেটা পারতেছে ডাকতেছে, সমস্যা নেই। এইভাবে নাম পরিবর্তন হতে শুরু হলো। তারপরে সদবদার এখানে এইভাবে যাইতেছে আমার দিনগুলা। আর ওই যে ওনার ছোট সালাটার কথা বললাম, উনি কিন্তু অনেক খাইতে গেছে, বলতেছে কতই খাস, কয়টা খাস, এমন করতো। বাড়িতে খাওয়া কয়টা বাজে এখন খাইতে গেছে। আর গোসলের ব্যাপারটা ওই যে সবাই গোসল করে কলে, আমার গোসল করতে হয় পুকুরে, যেখানে অনেক শিউলি পড়ে থাকে। হ্যাঁ, মানে একটু নোংরাই। আমি একটু শ্রোতাদেরকে এই ফাঁকে একটু বলে নিই, পাগার এবং পুকুরের মধ্যে কিন্তু পার্থক্য আছে। পুকুর বলতে আমরা সাধারণত সেটা বুঝি যেখানে সাধারণত পরিচ্ছন্ন করে রাখা হয়, এবং পুকুর আপনারা নিশ্চয়ই জানেন। আর একটু পাগার হচ্ছে এমন একটা জলা বা ডোবা মজে গেছে, মানে বছরের পর বছর সেখানে পানি আটকে থাকে, নোংরা এবং ময়লা থেকে শুরু করে সবকিছু ওখানে ফেলা হয়। এবং পাগারে সাধারণত 2-1টা জিওল মাছ ছাড়া অন্য ধরনের কোনো মাছ ওখানে থাকতে পারে না, এবং খুবই রুদ্ধশ্বাস করা একটা পানি অবস্থা করে, এবং খুবই জঘন্য অবস্থা যাকে বলে। আপনারা যদি দেখে থাকেন অনেক মজা, বিশেষ করে ঢাকা শহরে যেগুলো আছে ওগুলো আসলে আমরা পাগার বলি না, ওগুলো চেয়েও পাগার অবস্থা একটু ভালো। তো আপনার ভাগ্যে সেগুলোই জুটেছে। হ্যাঁ, আমার ভাগ্যে সেগুলোই জুটে। তো এরকম আমি কাউকে কিছুই বলি না। ওই যে সবাই কলে গোসল করে, অনেক সময় দেখা যাচ্ছে আমি কলে না যদি একটু করে পাগারে নাকি একটু কলে গেলাম, তো ছোট শালাটা যে আছে আমার মালিকের, সে যদি দেখতো না মানে আমার সাথে ইয়ে করতো, এখানে আসছিস? হ্যাঁ, এখানে আসছিস কেন, ওখানে যা, এরকম বলতো। তো আরেকটা কথা বলিনি, মালিকের যে ওয়াইফ, আমি কাকি ডাকতাম, তো উনিও খুব ভালো মানুষ ছিলেন, উনি খুবই ভালো মানুষ ছিলেন, ওনার মেয়েটা খুবই ভালো মানুষ ছিলেন, ওনার 2টা ছেলে ওনারও ভালো ছিলেন। আপনি যে পাকারে গোসল করতেন, আপনার গায়ে হাত পায়ে চুলকানি বা নোংরা আমি বলিনি, যখন আমি প্রথম ওই যে আলোর নান্নার কথা বলছিলাম হোটেল থেকে যখন ই করে, তখন ওই হাতগুলোতে গা হতো, ফসকা পড়ে যেত না? ফুসকা পড়ে যেত, গা হতো, পায়ের ইয়াতে গা হতো, এগুলো হয়ে যেত। তো এগুলো যখন আপনি ক্লায়েন্টের কাছে ওই যে পানিগুলো নিয়ে যেতেন, ওরা গালি দিত না তোর হাতে কি হয়েছে, এরকম কি? দেখা যাচ্ছে কি যে জিনিসগুলো ওরা ওইভাবে দেখতো না, এভাবে নিয়ে বসে দিয়ে আসা পড়তাম। আর এই অবস্থায় আমি দোকানে কাজ করতেছি, পানি হাতাতে হতেছে। যখন ওই যে শীতকালের কথা বলি, আর দোকানে বলি যে সকাল 5টা থেকে রাতের 1টা পর্যন্ত দোকানে কিন্তু আমার কাজ করতে হয়। 1টার পরে যখন আমার শরীরটা দুর্বল হয়ে যায়, তখন আমি শুয়ে পড়ি, তখন আবার 5টা বাজে আমার ডাকা তুলে, তখন আমি যখন 5টা বাজে তখন আমার ডাকলে আমি উঠতে পারি না। তো মালিক অনেক ইয়া করে, রাগারাগি করে। তারপরে উঠে যাই, দেখা যাচ্ছে যে দুপুরবেলা বা সন্ধ্যাবেলা একটু সময় পাইছি, কাস্টমার নাই, চেয়ার একটু বসি, ঘুমিয়ে যেতাম। তো ওরা একটু ওইভাবেই করতো না। অনেক সময় চাইতাম যে আজকে খেতে গিয়ে আমি 1 ঘন্টা ঘুমাবো। তো দিতে না কথাটা বেশি বলতো, হয়তো সপ্তাহে একবার এই চান্সটা দিত, কিন্তু ওই যে ঘুমের যে সমস্যাটা এটা হতোই। না, আমাকে গায়ে হাত তুলতো না, উস্তাদটা হয়তো বা সদরদার এখানে আসার পরে উস্তাদের বেশি একটা করতো না, হয়তো বা কাকারা ছিলেন একটু দুষ্টামি করে একটা থাপ্পড় মারতেন, ওইটা আমি দুষ্টামি মেনে নিবো। আচ্ছা। উস্তাদ তো আমার তো উস্তাদ, দুষ্টামি করে নিত। তো এখন যেটা হচ্ছে, ওই যে আমার যে উস্তাদ যখন জিলাপি বানাতেন বাসায়, জিলাপি বানানোর পরে যে বোলটার ভিতরে ময়দা গুলা গুলতেন, সেই বোলটা জিলাপি বানানো শেষ করে বোলটা কিন্তু চড়া হয়ে দেখতেন ময়দা লেগে, সেটা কিন্তু তাৎক্ষণিক ভাবে সাফা করা যেত না। সেটা পাকারে নিয়ে ধুয়ে রাখতে হতো বলটাকে। আচ্ছা। পানির কারণে ওটা নরম হয়ে যেত, তারপরে কষা দিলে ধুয়ে যেত। তো ওটা তো আমারই করতে হতো। তো যখন ওই যে জিলাপি বানানোর একটা নাতা থাকে, হ্যাঁ, নেকড়া দিয়ে নাতা বানানো, ওইটা সহত ভিজিয়ে রাখতাম। যখন আমি ওইটা সাফা করতে যেতাম, তখন কি করতাম যে আমার তো শিখতে হবে কিছু। তো তখন ওই জিলাপির যে নাতাটা আছে, ওই জিলাপি নাতার ভিতরে আমি কেদা তুলতাম,
কেতা তুলে ওটার মুড় দিয়ে ধরে যখন ওই জিলাপি বানাই আমরা মুড় দিয়ে ধরে আমরা পেঁচাই তো আমি প্যাক ওটার ভিতরে তুলে আমরা মুড় দিয়ে ধরে সেম ওই কাজটা করতাম। মানে সে তেলে বাঁচতেছে, আমি ওটার উপরে কেদা তুলে ওটা মাটিতেই করতেছি, মানে জিলাপির পেঁয়াজ গুলো শিখতেছি। জিলাপির পেঁয়াজ কিন্তু মানে আড়াই পেঁয়াজ বলে, একটু টাফ হয়ে যায় অনেকের মনে। তো আমার এটা হলো শিখা। এরকম করতে করতে এইভাবে একটু চান্স নিতাম। যখন ওই যে দোকানে আসতাম, সিঙ্গারা বানাতো, রুটি বানাতো, তখন উস্তাদের ফাঁকে ফাঁকে একটু মানে নিজেও চিন্তা করতাম যে একটু বানাই। এরকম করতে করতে টোটালি আমি এক সময় শিখে গেলাম ইয়াগুলা। জিলাপি এবং হ্যাঁ, এগুলো বানানো। জিলাপি ও সিঙ্গারা, সমাচার, রুটি, পরি যা আছে, চপ টপ সবই শিখে গেলাম। 4 বছর তো ছিলাম এখানে, তো দেখা যাচ্ছে 2 বছর মাথায় গেলে এগুলো শিখে ফেললাম আমি। তখন আবার একটু উন্নত হলো। তখন আমার মানে পার ডে আসতে 45 টাকা, যেটাকে বলে 45, আর 10 টাকা বাড়লো। আর 10 টাকা বেড়ে গেল আমার জন্য। তো তখন আমি মোটামুটি কারিগর বলতে যেটাকে বোঝায়, পুরোপুরি না হলে আমাকে কারিগর তৈরি করতেছে, আমাকে যে এই জিনিসটা করতেছে। তো এখন মিচিরা থেকে আপাতত আমি চলে আসলাম। এভাবে গেলো কিছুদিন। তো ওই যে মালিকের ছোট শালাটা, উনি একটু একটা মালিকটা বেশি ইয়া করতেন। এরকম করার কথা আমি মাঝখানে আমি কিছুদিন যেন চলে যাই বাড়িতে, যেন আমি কাজ করবো না। তো তখন দেখা যাচ্ছে বাড়িতে গেলেও একটা জিনিস শান্তি নাই, যে অভাবী না, যে একটা না একটা প্রবলেম থাকেই। আর বাড়ি থেকে দেখা যাচ্ছে আমার বাড়িতে ওই পাশাপাশি আবার খালা থাকে। তো এরকম কিছুদিন থাকার পর বলতেছে যে এমনি কেমনে চলবে। তো নিজের কাছে জিনিসটা লাগতো, ওরা যে বলবে ওটা তো নিজের কাছে মনে হচ্ছে। তখন আবার আমি নিজের চাই ওই দোকানে আসলাম। আসার পরে কাজ করলাম, কাজ টাজ করার পর দেখা যাচ্ছে যে আমি তো এখন মোটামুটি কারিগর ধরতে গেলে। আমার উপর আরেকজন কারিগর আছেন, উনি হচ্ছেন দই মিষ্টির জন্য। তো আমি যখন রাত্রের 12টা 1টা পর্যন্ত কাজ শেষ করি, আমাদের যে মিষ্টি বানানোর কাজ তো সেটা 12টার পরে মোটামুটি হয়, শুরু হয়। জি। হ্যাঁ, দুধ করতে হয়, দুধ জাল দিতে হয়, ছানা কাটতে হয়, সেটা শুকাতে হয়, সবকিছু মিলে ওটা 12টার পরে পরে। তা আমি কি করতাম, আমার কাজ শেষ করে দিয়ে 12টা 1টার পরে ওই ওস্তাদের বলে যায় ওই মিষ্টি বানিয়ে দেখতাম, মানে পারফরমেন্স করতাম তার। আচ্ছা আচ্ছা। ওই পারফরমেন্স করাটা চান্সটা হলো যে আমি জিনিসটা বানানো পারফরমেন্স মানে আপনি হুকুম করতে, এটা করো, এটা করো, এটা করো। হেল্প করা তাকে। জি। হ্যাঁ, ওই জিনিসটা করার কারণে মূলত যে আমরা জিনিসগুলো শিখা। তো ওখানে যেতাম উস্তাদের সাথে মিষ্টি ছানা নিয়ে হাতে নিয়ে ওরকম গোল গোল করে চেষ্টা করতাম। প্রথমত হতো না, নষ্ট হয়ে যেত। বলতো যে এরকম করিস না এরকম করিস না, কথাটাই বেশি বলতো। এরকম করতে করতে একটু মানে একটা পর্যায়ে গেল কি, যে আমার ওই যে 45 টাকা করে যে পেতাম, সেখান থেকে উস্তাদের জন্য একটা সিগারেট, একটা ফান নিয়ে আসতাম, মানে তাকে ভালো রাখার জন্য। তো দেখা যাচ্ছে যে এরকম করতে করতে একটা পর্যায়ে আমি উস্তাদের সাথে শিখে দেখতে মিষ্টিটা বানাতে পারি। হাতের যে ইয়েটা বানাতে, মিষ্টি কিন্তু 3 রকম হয়। আচ্ছা। হ্যাঁ, একটা ওই চমচম বলে, একটাকে বালিশ বলে, আর একটা গোল্লা বলে। এটা গ্রামের কথা কিন্তু। হ্যাঁ, তো ওই 3টা রকমই শিখে গেলাম। তো করতে করতে দেখা যাচ্ছে কি, যখন আমার কাজ শেষ হয়ে যায়, আমি এসে ঘুমিয়ে যাবো, তখন উস্তাদ আমাকে প্রতিদিন ডাকে, একটু সাজু এদিকে আয়, সাজু এদিকে আয়, এই তো পেঁচা তো, মিষ্টিকে পেঁচাতে বলতো, মানে বানানো মানে পেঁচাতো। তো ওই যে উস্তাদের চান্স পেয়ে গেলাম, ওই করতে করতে করলাম, উস্তাদের লোক ভালো একটা সম্পর্ক হয়ে গেল। এখন রইলো বাকি আমার দই। এরকম করতে 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 উস্তাদ আবার 2টা বানায় ফেলা 8টা 9টার ভিতরে। দুধটা সন্ধ্যার সময় আসে, তো গ্রামের অঞ্চলে দুধ কিন্তু সন্ধ্যাবেলা আসে। জি। হ্যাঁ, সন্ধ্যাবেলা কিনে নিয়ে জাল দেওয়া। আর দই বানানোটা খুব সহজই মনে করি, আর মিষ্টি বানানো একটু টাফ, রিক্সে কাজ করতে হয়। তো উস্তাদ 9টা 10টার মধ্যে 8টা 9টার ভিতরে দই বানায় ফেলায়। তা আমি কি করতাম, ওই যে সন্ধ্যার টাইমে যে আমার পরোটা একবার বানাতে হতো, ওই ফাঁক টাইম যে একটু গ্যাপ থাকতো, ওই গ্যাপ টাইমটা আমি উস্তাদের কাছে চলে আসতাম। এদিক দিয়ে কিন্তু মালিক কাকা করতেছে, গেছি কিন্তু আমি তার কাজেই, কাকা কাকা করতেছে, জায়গা ঠিক মতন থাকে না। হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের কথা বলতো। আর আরেক কথা বলি, এই যে কাকা চাল করতেছে, আমি কিন্তু রাতের বেলা এখনো খেতাম না, দুপুরে খেতাম, আর রাতের বেলা যে যা থাকতো ওইটাই খাও। এটা হলো মানে ওদের গ্রামের একটা মনে পরিবেশটা এরকম, যেটা মনে করবো এখন যারা আছে তারা হয়তো এরকমই পায়। তো এই রাতের বেলা আমি ঠিক মতন পেতাম না খাবারটা, তারপর ওগুলো খেয়েই থাকতাম। তারপরে দই বানানোটা উস্তাদের কাছে যেতে যেতাম, দই বানানোটা এক পর্যায়ে যে আমি দই বানানোটা শিখে নিলাম। দই বানানোটা শিখে নেওয়ার পরে ফার্স্ট টাইম যখন করি, তখন আমার দুইটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে মানে জমে না। আচ্ছা আচ্ছা। জমে না, এইটা না জমার কারণে অনেক আমার টর্চার করা হয়। কত কেজি দই ছিল এটা নষ্ট হয়েছিল? সেটা ছিল প্রায় 20 কেজির মতো। কি ধরনের টর্চার করা হয়েছিল আপনাকে? টর্চার মানে তোমার স্যালারি কেটে নেওয়া হবে এখন, মানে গালাগালি তো মানে ইচ্ছা, এটা কাগজ শুধু তখন নিচে মাথা দেওয়া ছাড়া উপর দিকে তাকাই দেখবো, তখন এই জিনিসটা মানে ভয় হতো, এখন আমি কি করব। হ্যাঁ, এরকম পরে ইয়েটা করে না, আমার উস্তাদের সাহায্যে ওই জিনিসটাকে দিয়ে আবার পরবর্তীতে দই বানাইছে, জিনিসটা সলভ হইলো গেল। এরকম যাওয়ার পরে আবার কিছুদিন উস্তাদের সাথে সাথে আছি, দেখা যাচ্ছে 6 মাস পরে আবার আমি একদিন ওই দইয়ের ব্যাপারটা দেখলাম টোটালি কিভাবে কি করতেছে। এরকম করতে 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 ওই যে 2টা নষ্ট সেটা তো নিচে পড়ে গেল ব্যাপারটা। আবার সামনে যখন যেতে যেতে টোটালি একদিনকে আমি আবার দইয়ে যাই, সাহস করে নিয়েছি। হ্যাঁ, সাহস করে। তো সাহসটা আমাকে দেয় কিনা ওনারা দেয় না, আমি এরকম বলে নেই যে আজকে অল্প দুধ থাকে তখন, যে আজকে যে দুধটা হতেছে উস্তাদ মানে কাকা ডাকতাম, কাকা এটা যদি নষ্ট হয় আমার টাকা দিই মনে, তাও আমি রিস্ক নিব। তারপর আমি রিস্ক নিব। এই কথা বলার পরে কাকার একটু মানে বুঝে একটু যায় ম্যানেজ করে আমি এটা পাতি, সেদিন আমার দুইটা হয়ে যায় সুন্দর মতন। হওয়ার পরে পরের দিন
উস্তাদ কয় না যে মালিকে যে সাজু দই পাচ্ছেন, কাকি বলে কাকাকে যে কালকে যে দই পাচ্ছে এটা তো সাজু পাচ্ছে, কেমন হয়েছে, জমছে? হ্যাঁ এটা তো জমছে, এটা বানাইছে কে, সাজু? হ্যাঁ। তো এরপরে তাকে জিনিসটা ভালোই হচ্ছে, কখনো খারাপ হচ্ছে না। তখন আমার আরো বেড়ে গেল 10 টাকা, 55 টাকা হয়ে গেল আমার পার্টে। তো এরকম করে 2005 মনে আসে, 15 বছর বয়স আপনার। 2005 আসার পরে তখন আমি পুরোপুরি একটা কারিগর, মানে কারিগর বলতে একদম হেড কারিগর না, আমার উপর কিন্তু উস্তাদ আছে, ওই উস্তাদ না যাওয়ার পরে কিন্তু ওনার পুরোপুরি আমাকে কারিগর সে নিবে, বানাবে না। তো ওই কাকাটাও খুব ভালো ছিলেন, যাই হোক উস্তাদের অনেক সময় কথা বলে, আমি মন্দ বলবো না। তো এরকম হওয়ার পরে আমি আবার বাড়িতে চলে আসার পরে আবার একই, মানে বাড়িতে এসে তো ইয়া নেই, এই অভাবী সংসারে এই একটা প্রবলেমই দেখা যাচ্ছে। তারপরে আমি আবার যাই, যাওয়ার পরে 6-এর দিক দিয়ে কি কাজটা ঠিক মতো করতেছি, ওই ছোট শালার কথা বললাম যেটা মালিকের, জি। তার সাথে একটা ঝগড়া কারণে আমি চলে আসি। এটা মনে হয় যে 6-এর ফার্স্ট দিক দিয়ে আর কি। ফার্স্ট দিকে চলে আসার পরে আমি আর যাই না। তো না যাওয়ার পরে তখন আপনি কি করতেন, বাসায় থাকতেন? না, কিছুদিন বাড়িতে রাখলাম। তখন ওই যে বললাম না যে আমাকে যে কেউ হেল্প করবে, একটা কাজে নিয়ে দিবে বা একটা কাজ শিখাবে, সেরকম কেউ নাই ফ্যামিলিতে। তো কেউ করে না কেন। তো আমার খালো থাকতেন, মামা থাকতেন ঢাকায়। তো ছোট মানুষ তো মামারা বলতো যে এই ছোট মানুষ আমি কই নিয়ে দিম, এরকম বলতো। তারপর যেটা হলো, আমি খালার মাধ্যমে আমার খালা থাকতেন ইয়েতে মধ্যবাড়িটাতে। মধ্যবাড়িতে আমার খালা থাকতেন, ওনার এখানে আসার পরে এক মামা, দুঃসম্পর্কের মামা, এই মামার সাহায্যে আমি মধ্যবাড়িটা লুৎফর টাওয়ারের সাথে হাকিম টাওয়ার আছে একটা, ওভার ব্রিজের সাথে, সেটা 3 তলাতে একটা ইয়ে আছে হাকিম টাওয়ারে। ওনার আমার মালিকানা ছিলাম শাহাবুদ্দিন। তো ওনার গার্মেন্টসে আমি ইয়া করি, মামার সাহায্যে গার্মেন্টসে চাকরি পাই। ছোট মানুষ তো আমি, দেখা যায় যখন বাইরে তো তখন কাম করে নিয়ে টয়লেটের ওখানে রাখতো। আমি না, শুধু আমাদের মতন যে কজনই ছিলেন, রাখতো মানে বাইরেরা যদি দেখে এরকম অল্প বয়সী ছিলেন তাহলে ওদের সমস্যা হয়। ও, টয়লেট ওখানে লুকায় রাখতো? লুকায় রাখতেন, যে যতক্ষণ পর্যন্ত বাইরে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা এখানে থাকবে। টয়লেটের ভিতরে আপনাদের লুকায় রাখতো? হ্যাঁ, লুকায় রাখতো। তো এভাবে 6 মাস আমি চাকরি করি। এখানে আমি একটু টিপ্পণী দিতে চাই, আমাদের গার্মেন্টসে কিন্তু এরকম অনেক ধরনের শ্রম আছে, ছোট ছোট বাচ্চা, এবং তাদের আমরা জানি যে শিশু শ্রম নিষিদ্ধ। তার মানে এখানে আমি একটা বাস্তব চিত্র পেয়ে গেলাম যে যাদেরকে নেওয়া হয় তাদেরকে আসলে যাদের চোখে না পড়ে সেখান থেকে বাঁচানোর জন্য কোথায় লুকিয়ে রাখা হয়। ওকে, যাই হোক, তারপর আমরা সামনে দিকে যাই। নেওয়ার পরে বাইরে যেতে হবে, তখন বেরিয়ে আসতাম। তখন আমার কিন্তু স্যালারি কিন্তু 1500 টাকা। আমার মনে আছে আমি 1 মাসে 22টা নাইট করছি। ওভারনাইট? হ্যাঁ, নাইটটা ছিল কি যে 12টা থেকে 3টা পর্যন্ত, মানে সকাল 8টায় আসতাম, 10টার সময় 10টার সময় একটু খাওয়ার সময় দিত, আবার 11টার ভিতরে চলে আসতাম। চলে এসে আবার রাতে 3টা পর্যন্ত থাকতাম, 3টা থেকে রাতে 8টা পর্যন্ত, সকাল 8টা পর্যন্ত ওই টাইমটা ঘুমাতে পারতাম। এভাবে আমি 1 মাসের মধ্যে 22টা নাইট করি। মাই গড। হ্যাঁ, আমার শরীরটা একটু সাদা হয়ে যায়। This track was downloaded from FusionBD.com. গার্মেন্টস চাকরি করার অবস্থায় শরীর একটু সাদা হয়ে কাজ যায়। করতেন আপনাদের ওখানে? কি কাজ করতেন? কাজ বলতে হেল্পারই করতাম, কাজ তো জানি না কিভাবে দেখবে, ফিনিশিং এ হেল্পারই করতাম, মানে প্যাকিং করা যে প্যাকিং করা মালটা নিয়ে স্ট্রাইক করতাম। হ্যাঁ, বডি গুলো নিয়ে পাশে দিতাম, সুপারভাইজার বা কোয়ালিটি যারা আছে তারা সুতা কাটতো, হেল্পারই করা, যেটা পারফরমেন্স করা, এটাই করতাম। 1500 টাকা বেতন পাইতাম, আর দেখা যাচ্ছে ওভার টাইম পাইলাম। ওই যে মাসে 22 নাইট করলাম সেদিনকে 1000 টাকা, 2500 টাকা পেতাম। আমার খালাকে আমি দিতাম 1500 টাকা, 1000 টাকা থাকতো। 1000 টাকা নিজের অত টুকটাক খরচা থাকে, দেখা যাচ্ছে যে বাড়িতে 600 টাকার মতো 700 টাকার মতো দিতে পারি। তাই আমি করলাম, তাই আমার তো আগের জিনিসটাই ভালো আছে, হোটেলে কাজ করাটাই ভালো ছিল, যাই খেতাম। তারপরেও 1500 টাকা পাইতাম। এই চিন্তা করে 6 মাস গার্মেন্টস চাকরি করার পর আমি চলে যাই। গার্মেন্টসে যাওয়ার পরে মনে আছে আমার গার্মেন্টসের ইনচার্জ ছিলেন, ওনার বাড়িতে আবার ময়মনসিংহে ছিলেন জহির স্যার। গার্মেন্টসে যাওয়ার পর কিছুদিন পরে যখন আমি আবার হোটেলে যাই, হোটেলে কাজ করা শুরু করে দিই, তখন আমার জহির স্যার একবার ফোন দিলে যে তুই কই? আমি বলি আমি বাড়িতে বসছি, হোটেলে কাজ করি না। কয় কে, গার্মেন্টসের চাকরি ভালো লাগলো না তোর? আমি বললাম যে না, আমার গার্মেন্টস চাকরি ভালো লাগে না, টাকার টুকা পুষে না। তাই বলো আচ্ছা ঠিক আছে, তুই কাজ করতে ওখানে থাক, পরে যে কোনো সময় পরে, মানে উনি আমাকে হেল্প করতে এর জন্য যে ওনার কাছে আমি পরে বলতেছি যে ছোট পোলাপান হিসাবে উনি আমাকে দেখতেন, ব্যবহার আচরণটা একটু দেখেন, আর এলাকার, হ্যাঁ, যেহেতু ময়মনসিংহ এর হিসাবে একটু হেল্প করতেন আর কি। তা আমাকে বলে ঠিক আছে, পরবর্তীতে কখনো যদি আসো আমার সাথে যোগাযোগ করি। পরে আর কখনো আমি গার্মেন্টসে আসি না। তারপরে যেটা হলো, ওখান থেকে মুক্তাগাছা হোটেলের থেকে আবার আসে পরিবাড়িতে। আচ্ছা আচ্ছা। আসার পরে এখন অনেকদিন আছে যে 6 শেষ হয়ে যাবে। 6 শেষ হয়ে যাওয়ার পরে মনে হয় যে 2007 এর ফেব্রুয়ারির দিক দিয়ে কি করবো, কাজ কি করবো, তখন আমি মামা নিকুঞ্জে থাকে, আমার মামা। তো আমার মামা নিকুঞ্জে থাকেন, মামার কাছে আসি। মামা বাড়ি জব করেন তেজগাঁয়। আচ্ছা। হ্যাঁ, তেজগাঁতে যে মামা জব করেন সেই কোম্পানিটা হচ্ছে এলজি টেক লিমিটেড, একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি ছিলেন ইন্ডিয়ান। সেই কোম্পানিতে মামা জব করেন।
তো মামার ওখানে আসি বেড়াতে, এই যে বেড়াতে মানে এরকম একটা কাজের জন্য, মামা কোনো একটা কাজটা জানে। তো মামার সাধ্য যতটুকু করাইছে মামা হেল্প করছে। দেখা যাচ্ছে বর্ণালীতে একটা রড সিমেন্টের দোকানে কাজের জন্য গেছিলাম। তো উনি ওই রড সিমেন্টের দোকানের মালিকের বাসা হবে নিকুঞ্জি, আচ্ছা আচ্ছা। ওই হিসাবে মামার সাথে পরিচিত। তো দোকানে আমার নিয়ে যাওয়ার পরে দোকানদার বললো কি একটা ছোট পোলাবন, বাচ্চা পোলাবন, আমার এগুলো কি কাজ করবো। অনেক জায়গাতে আমি গেলাম। দেখা যাচ্ছে আরেকটা ফ্যাক্টরির কথা বলি, যে ফ্যাক্টরি এখন আমার নিয়ন্ত্রণে চলে, হ্যাঁ, যে রিটেড ফ্যাক্টরি গুলা, সেখানে একটা ফ্যাক্টরিতে আমি চেষ্টা করছিলাম কাজের জন্য। তারাও বলছে যে না, ছোট পোলাফোন, ছোট মানুষ, হ্যাঁ, দিত না। তারপর হলো না। তারপরে কি হলো, ওই যে আমার মামা যে অফিসে জব করেন, মামা যে স্যার ছিলেন, ওনার নামটা বলি, মিস্টার নাবিন নায়ার। ওনার দেশে বাড়ি ইন্ডিয়া, ক্যালকাটাতে। হ্যাঁ, উনি ওই এলজি লিমিটেড এর কান্ট্রি ম্যানেজার হিসাবে ছিলেন। জি। তে মামার সাথে যেদিন অফিসে আসি, তখনকার ওই কান্ট্রি ম্যানেজার নাবিন স্যার আমার জিনিসটা আমার দেখে, দেখার পর আমার মামাকে বলে যে চাচা ডাকতো আমার মামাকে, স্যারে খুব মানে খুব ভালো মানুষ, কি বলবো, যে চাচা উনি ওই ছেলেটাকে বলে, মামা বলে কি বাইক না, বলে যে কি করে, বলে যে না স্যার কিছু তো করে না, কাজের জন্য ট্রাই করতেছিলাম, কোনো জায়গাতে পাচ্ছি না স্যার, আপনার কাছে ওরকম আছে কোনো জায়গায়, তো একটু কাজে লাগানো যাবে। তো আমার স্যার আবারই বুঝেন তো যে কান্ট্রি ম্যানেজার লেভেল গুলো কিরকম, ওনারা আমাদের মতন ছেলে কোন জায়গাতে হেল্প করে বা বলে দিবে, সমস্যা না। জি। আর যে আরেক দেশের মানুষ, আমার ভিতরটা তো জানে না, সে ইন্ডিয়ার মানুষ, নাম হচ্ছে নাবিন নায়ার। হ্যাঁ, নাবিন নায়ার। তারপরে স্যার বললো যে ঠিক আছে আমি দেখি। এই কথা বলার পরে আর হলো না। তখন আবার ঢাকা কিছুদিন থাকার পরে দেখা যাচ্ছে যে আমি আবার বাড়িতে যাই। ওই যে বাড়ি থেকে আসি তখনকার কিছু টাকা, তখন আর কথাটা বলি, তখন আমার 60 টাকা হলে ঢাকা আসা যেত মহাকালী পর্যন্ত। আচ্ছা আচ্ছা। আমার বাড়ি থেকে লোকাল বাসে? হ্যাঁ, লোকাল বাসে যাইতে লাগে 8 ঘন্টা 9 ঘন্টা। হ্যাঁ, যাওয়ার সময় মামা টাকা দিয়ে এইভাবেই যাই। তো দেখা যাচ্ছে সাথে আবার ফার্স্ট টাইমে আবার আসি মাঝখানে, তখন চাকরি টাকরি বানো, মামার এখানে বেড়াতে, যে বাড়িতে এরকম তো তার জন্য মামার এখানে আসি। আর আমার খালা কিন্তু এই টাইমে আছে, সাথে টাইমে বাটাতে আছে। জি। তো খালার বাসায় আসি, আমি গ্রামে চাকরি করি এরকম। যাওয়ার পরে যেটা হলো 7 মানুষ শেষ হয়ে যাবে 2007 শেষের দিকে। হ্যাঁ, 2007 শেষ দিক দিয়ে শেষ হয়ে যাবে, এটা আমি আসে গেলাম। তারপর আবার বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পর 8 ফার্স্ট দিক দিয়ে এরকম একটা সিচুয়েশন মাথায় কাজ করলো যে না, এবার আমার জামু যে একটা কিছু বের করবো না, তো ওখানে থাকবো। হ্যাঁ, যে মানুষ যেভাবে থাকে দরকার পড়লে রাস্তায় থাকবো, এরকম একটা নিয়ে আসলাম। ঢাকায় আসলাম, আসার পর আমি আবার মামার কাছে গেলাম। তো মামার কাছে যাওয়ার পরে মামা আমাকে বাসা থেকে তেজগাঁও অফিসে নিয়ে আসলেন। তেজগাঁও অফিসে নিয়ে আসার পরে ওই যে নাবিন স্যারের কথা বললাম, ওনার ওখানে আরেকজন ছিলেন অপু ভাই। জি। হ্যাঁ, অপু ভাই হয়তো বা শুনতেছেন এখন। অপু ভাই আর নাবিন স্যার আছেন। তো অপু ভাইকে বললো নাবিন স্যার যে অপু, ওই ছেলেটাকে কোনো একটা জায়গাতে দেওয়া যায় না। তো অপু ভাই বললো যে আমাদের যে রিটেড ফ্যাক্টরি আছে সেগুলো তো দেওয়া যায় না, কয় যে এক জায়গাতে গিয়েছিল 50টাতে, তো ছোট নিবে না বলে, তোমার কি পরিচিত আছে? তো বললো যে না স্যার, আমারও তো এরকম কিছু নাই। তো একটা গেল, এটা সাথের কিন্তু শেষ হয়ে গেল, হাটের কাছে কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি এরকম টাইম আর কি। তা আসলাম, আসার পরে হলো না। তারপরে কি হলো, যে পেপার, আমাদের সময় পেপারটা আছে না, আমাদের সময় পেপার কিন্তু বিভিন্ন ধরনের অ্যাড দেয়, গ্রামীণের টাওয়ারে থাকার জন্য সিকিউরিটি বা বিভিন্ন পিওন টিওন এরকম। একটু হলে তো আমি যেহেতু ওই যে ক্লাস 5ম শ্রেণীর মধ্যে পড়ছি, তা আমার রুল কিন্তু 5-এর উপরে জানে কখনো, 1 থেকে 5-এর মধ্যে রাখছি সবসময়, এটা ছিল আমার। একটু আমি পড়াশোনাটা হয়তো বা একটু পারতাম। আচ্ছা। দেখা যাচ্ছে যে একটু প্রথম দেখলাম কি, যে একটা জায়গাতে বাংলা লিঙ্গে টাওয়ারে লুক নিবে, পেপার একটু পড়া দেখি। পরে অপু ভাই বলে, অপু ভাই যে লুক নিবে নাকি নাকি। তারপর অপু ভাই করলাম যে হ্যাঁ ঠিকই তো আছে। অপু ভাই জিনিসটা একটু গুরুত্ব দিল যে ঠিক আছে ফোন দিয়ে দেখি, জিনিসটা কিন্তু এখন দুঃখা হয়, এখন দুঃখা হয় এগুলা। তো ফোন দেওয়ার পরে তারপর বললো যে হ্যাঁ আমরা লুক নিতেছি, আমাদের এখানে 3 মাসের ট্রেনিং আর 5,000 টাকার মতন বোধ হয় অ্যাডভান্স। আচ্ছা আচ্ছা। এই কথা বলে ফোনে কথা হইতেছে শুনকা। এটা হলো ওই মগবাজারের ওপাশে যে তখন আমি কিন্তু ঢাকায় কিন্তু অতটা চিনি না। মগবাজারে যে ইয়াটা রাস্তা পারাপার যাওয়ার বিস্তৃত কিন্তু 4দিকে না বোধ নামা যায়। ওইটা পার হয়ে যাওয়ার পরে মৌচাক মার্কেটের 3 তলা 4 তলায় ওই অফিসটা। তো অপু ভাই সাহায্যে আমি ওখানে আসলাম। আসার পরে দেখলাম কি মানে নিজের কাছে কিরকম একটা অফিস, এত ভিতরে কেন, ছোট মোটো একটা অফিস, অ্যাড দিয়ে রয়েছে বড়, হ্যাঁ পত্রিকার মতো নাম উঠছে, এত ছোট অফিস এরকম বলতাম। তারপরে অপু ভাই এখানে যাওয়ার পর 5,000 টাকা যখন লাগলো, তখনকার জিনিসটা হলো না। ধোকাবাজি ছিল না, ধোকাবাজি মানে কি 5,000 টাকা দেওয়া সম্ভব হলো না আমার। টাকাটা কে দিবে? টাকাটা দিবে কে, টাকাটা কে দিবে, এরকম হলো। তারপর লাস্টে যা হলো, ওই আমার নাবিন স্যারের ওই যে যখন অফিস আসতাম, স্যার তো আমাকে দেখতো, দেখার পরে স্যার জিনিসটা একটু ভাবার পরে কি বললো যে অপু, আরেকটা কথা বলিনি, ওই যে আমার মামাকে যখন বললো আমার নাবিন স্যার যে ছেলেটা কি হয় আপনার, আমার মামা যখন বললো যে আমার ভাগিনা, তখন আমার নাম জিজ্ঞেছিল যে তোমার নাম কি, আমি বলছিলাম সুজাত, সে শুনছিল সাজ্জাদ। ওই একটু ভুলের কারণে
সে আমাকে সাজ্জাদ বলেই শুরু করে দিল নাম। সাজু, সাজন, সাজ্জাদ, হ্যাঁ। কত পরিবর্তন। সাজ্জাদ হয়ে গেলাম। এই নবীন স্যার আপনার জন্য কি করেছে সেটা আমরা শুনবো। একটা সংবাদের ছোট্ট একটি বিরতি আছে, সংবাদের পর আমরা ফিরে আসছি। মনে রাখতে হবে সুজাতের গল্পের টার্নটা কিন্তু আমরা এখন পর্যন্ত নেইনি। সুজাত তার জীবনের অনেক কষ্টের গল্প বলছে। আমরা একটা প্রবাদ ছোটবেলায় পড়েছি যে কষ্ট করলে কেষ্ট মেলে। সুজাত হচ্ছে তার প্রমাণ। আমরা শেষের দিকে সুজাতের কাছ থেকে শুনবো যে জীবনের টার্নটা আসলে কিভাবে নিয়েছিল সে, এবং সে গল্পের জন্য আপনাকে আমাদের সঙ্গে থাকতে হবে শোনার জন্য। আর একবার মনে করে দিচ্ছি, হ্যালো 8920 হচ্ছে আপনার অনুষ্ঠান। আপনি যেটা করতে পারেন 91156668, এটা হচ্ছে আমাদের নাম্বার 91156668। ফোন করুন, আপনার নাম বলুন, সেল নাম্বারটি স্পষ্ট করে বলুন, এবং তারপর বলুন কি বলার আছে। সুজাতের মতো আগামী সপ্তাহে হয়তো আপনি আমাদের অতিথি হবেন। আর ফেসবুকে আপনি নিজেকে যোগ করতে পারেন আমাদের এই হ্যালো 8920 পেজটিতে। যেভাবে খোঁজ করতে হবে RJ স্পেস KEBRIA, আবার বলছি RJ স্পেস KEBRIA, ওখানে যোগ করুন। অনুষ্ঠান সম্পর্কিত নানা রকমের মতামত, এবং একই সাথে সুজাতের মতো যারা অতিথি আছেন তারাও ওই পেজটিতে থাকেন, তাদের সাথে যদি সরাসরি যোগাযোগ করতে চান, কথা বলতে চান, আপনি সেটা পারবেন। সংবাদের বিরতির পর আমরা আবারও ফিরে আসছি। এবিসির সঙ্গেই থাকুন। ঠিক তাই, হ্যালো 8920 কিবলি আপনার সঙ্গে আছে, আর আপনি শুনছেন এবিসি রেডিও FM 90.2। আর একবার আমন্ত্রণ জানাই সংবাদের পর। আজকে আমাদের অতিথি হয়ে এসেছেন সুজাত, যে তার জীবনের গল্প বলছে, এবং সেই জীবনের ভয়ঙ্কর গল্প এদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক টোকাই যাদেরকে আমরা বলি, এবং রফিকুন নবী অনেক স্বাদ করে তাদের নাম রেখেছিলেন টোকাই, কিন্তু শেষ পর্যন্ত এই টোকাইটা আসলে টোকাই থাকেনি। যাই হোক, ওই স্বাদের জায়গাতে থাকেনি। অনেকে এটাকে টোকাইদেরকে আমি একবার জিজ্ঞেস করেছিলাম যে টোকাই বলে তোমাদেরকে কেমন লাগে, ওরা ধরে নেয় যেটা ওদেরকে গালি দেওয়া হয়। যাই হোক, সেই জায়গা থেকে একজন মানুষ কিভাবে উপরের দিকে উঠে এসেছেন এবং এখন কি করছেন, সেই গল্প, একেবারে জীবনের বাস্তব গল্পগুলো আজকে আপনাদের সামনে আমরা হাজির করার চেষ্টা করেছি। সুজাত তার জীবনের গল্প বলছেন। আর একবার মনে করিয়ে দিই, আমাদের অনুষ্ঠানে আপনিও যোগাযোগ করতে পারেন। আপনি আপনার জীবনের গল্প বলতে পারেন, সেই গল্প থেকে অনেকেই অনেক কিছু শিখতে পারে। জীবনের গল্প বলার জন্য হ্যালো 8920 হচ্ছে সবচাইতে বড় প্ল্যাটফর্ম রেডিওতে, এবং বাংলাদেশে আমরা একই সাথে বলতে পারি। এখানে আপনি জীবনের যে কোনো ধরনের গল্প আপনি এখানে শেয়ার করতে পারেন আমাদের সাথে। 91156668, আবার বলছি 91156668, এটা হচ্ছে আমাদের ফোন নাম্বার। 24 ঘন্টা খোলা রয়েছে নাম্বারটি, দিন রাত 24 ঘন্টা। আপনি ফোন করুন, প্রথমে আপনার নাম বলুন, তারপর আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলুন, এবং বলুন আপনি কি বলতে চান। প্রয়োজনে আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব। এবং আজকে সুজাত যে জায়গায় বসে তার জীবনের লম্বা কাহিনী আমাদের শোনাচ্ছে, সেখানে সামনের সপ্তাহে হয়তো আপনি বসবেন। ফেসবুকে আপনি যোগ করতে পারেন নিজেকে, এবং ওখানে জানাতে পারেন আপনার হ্যালো 8920 নিয়ে আপনার অভিমত, একই সাথে আজকের অতিথি নিয়ে আপনার নানা কথা, এবং একই সাথে তাদের সাথে যোগাযোগ করতে হলেও আপনি সেই পেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। পেজটি হচ্ছে RJ স্পেস KEBRIA, আবার বলছি RJ স্পেস KEBRIA। সুজাত, আমরা গল্পের যেখানে ছিলাম, নাভিন নায়ের কথা আপনি বলছিলেন, এবং সেই পর্যায়ে আমরা থেমেছিলাম। সামনের দিকে যাই। হ্যাঁ, ওই টাইমে যখন নবীন স্যার আমাকে দেখলেন, জিনিসটা ভাবলেন, ভাবার পরে অপু ভাইকে বলেন যে অপু এক কাজ করো, আমাকে কিন্তু উনি সাজ্জাদ বলে শুরু করলেন। সাজ্জাদকে আপাতত আমাদের এখানে রেখে দাও, কি হিসাবে সিকিউরিটি প্লাস চাটা আনার, হ্যাঁ মানে যে প্রহরী, মানে অফিসার রাতের বেলা, হ্যাঁ এখানে থাকবো, সাজ্জাদ এখানে থাকবে। হয়ে গেলাম। তা আমি আর কথা হলো, আরেকটা কথা বলি, স্যারকে যখন আমি প্রথম ফার্স্ট টাইম দেখি, তখনই স্যারকে আমার ভালো লাগে যায়। ভাল লাগাটা মানে এরকম যে স্যারের যে আচরণ গুলা, আর উনি ইয়াং ছিলেন, আর ওনার কথাবার্তা গুলোর ভিতরে মনে হতো যে না, একটা মধু আছে। হ্যাঁ, ব্যবহার আচরণ গুলো আমার কাছে খুব ভালো ছিল আর কি। তো আমার কথা হলো, স্যার যে এটা বলছে আমাকে প্রহরী নেই, আর চেয়ে যদি কিছু একটা দেয় আমার সমস্যা নেই, আমি করবো। তো হয়ে গেলাম ওখানে এলজি টেট লিমিটেডে হয়ে গেলাম। তো মামাও জব করলেন, কিছুদিন পর মামা জব ছেড়ে দিলেন। আচ্ছা, ওখান থেকে মামা জব ছেড়ে, অসুস্থ হওয়ার কারণে জব ছেড়ে দিলেন। তখন আমি এলজিতে আমি আছি। তো দেখা যাচ্ছে স্যার যখন আসলো তখনকার ভিতরে যাচ্ছে আমি আছি, যখন গেল বাইরে তখন আমি আছি। তো একটা পর্যায়ে হলো কি, ওই যে অপু ভাই জিনিসগুলা, মানে যখন পার্টি আসতেন, হ্যাঁ পার্টি আসার পরে জিনিস লাগতো, অপু ভাই এগুলো দিয়ে দিত নোট করে, ওটার ওয়েট কত, নাম্বার কি, এগুলো নোট অপু ভাই করতো। কত কেজি যাচ্ছে, কোন পার্টিকে দিচ্ছে, এগুলো অপু ভাই নিজেই করতো। হ্যাঁ, স্যারের সাজেশন দিত, অপু ভাই ওইভাবে করতো। আমি কিন্তু ওই দড়াচাড়া নাড়াচাড়া জিনিসটা এইভাবে করতাম, যে একটা প্রহরী যেরকম হয় এইরকম সিস্টেম হয়ে গেল। তো আমার স্যালারি ধরা হলো 2,500 টাকা। আচ্ছা, হ্যাঁ 2,500 টাকা ধরা হলো। স্যালারির দিক থেকে একটু প্রমোশন হলো, দিনে মানে একটু সামনে যাচ্ছি, একটু প্রমোশন হচ্ছে। কত সালের কাহিনী? এটা 2008 হবে, মানে ফার্স্ট বা মাঝ এরকম। হ্যাঁ, 2,500 টাকা পেলাম। যাওয়ার পরে কিছুদিন হওয়ার পরে দেখা গেল কি, যে ওই যে প্রহরী জায়গার চাটানা জায়গাটা হচ্ছে না, এই জায়গাতে যে অপু ভাই যে নাম্বার নোট করে, ওয়েট ক্যালকুলেশন করে, কত কেজি যাচ্ছে, পার্টিকে দিচ্ছে, যে ব্যাপারগুলা, পার্টির সাথে একটা আচরণ ব্যবহার রাখা, হ্যাঁ ম্যানেজ করা, ওই জিনিসটা মানে অপু ভাইয়ের কাছ থেকে একটু আমি নিলাম, শিখলাম। আচ্ছা, তো শিখা অবস্থা দেখা যাচ্ছে যে স্যার যখন অপু ভাইকে জিজ্ঞাসা করে যে অপু, উনি আমার কাছে কত কেজি মাল দিয়েছেন, অপু ভাই বলে দেয়। অপু ভাইকে বলে স্যার যে অপু আমাদের সিএস 140 কত ব্যাগ আছে, জিনিসগুলা অপু ভাই কাছে, যেহেতু আমি জিনিসটা দেখি, ওটা বলে যে অফিস গোডাউন অ্যাডজাস্ট, হ্যাঁ যে গোডাউনটা আমি দেখি, তাহলে অপু ভাই কিন্তু সবকিছু বলে দেয়, কারণ অপু ভাই জিনিসটা দেয় না, পরে স্যারকে বলে। সরাসরি আমাকে স্যারও জিগায় না।
তো একটা পর্যায়ে গেল যে অপু ভাই জানো যে আমিও তো জানি। তো দেখা যাচ্ছে কি যে স্যার যখন আসতেছে না তখন আমি স্যারকে বললাম যে স্যার অমুক পার্টি অত কেজি মাল নিয়ে গেছে। আর অনেক সময় দেখা যাচ্ছে কি যে চা খেতে কথা বলতে বলতে আমাকে দিয়ে যাচ্ছে সাজ্জাদ ওখানে 130 কয় ব্যাগ আছেন। উনি আরেকটা কথা বলেনি, উনি বাংলা বলতে পারতেন, ইংলিশটা ওনার মুখে যেরকম শুনছি আমার লাইফে এখনো কারো মুখে শুনে খুবই খুবই স্মার্ট বলতেন। আর হিন্দি বলতেন, হ্যাঁ বাংলা বলতেন কিন্তু বাংলা লিখতে পারতেন না, পড়তে পারতেন না। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, বাংলাদেশ আসার কারণে কিছু একটা শিখাতে হয়েছে এতটুকু। স্যার আমাকে জিজ্ঞাতো যে কত ব্যাগ আছে বলতো, তো বলতাম। তো একটা পর্যায়ে যে অপু ভাইয়ের কাছে যে ইনফরমেশন গুলা স্যার নিত, এগুলো সেই আপনার কাছ থেকে? ইনফরমেশন গুলো এখন স্যার আমার কাছে নিচ্ছে। অপু ভাই যে জিনিসগুলো যে নোট করা কত কেজি যাচ্ছে এই জিনিসগুলো অপু ভাই করতো। পরে অপু ভাই ব্যাংকে ডিপোজিট করতো, চেক ড্র করতো, হ্যাঁ, বা একটা ওই যে পেমেন্ট চেকটা মানে পেমেন্ট হবে জমা দেওয়া যে ব্যাপারগুলো এগুলো অপু ভাই করতেন টোটালি সব। আর ব্যাট অফিস মেনটেন করা, হ্যাঁ, ট্রেজারি কাটা, ব্যাংকে যত যাবেন সব অপু ভাই করতেন, সাজেশন দিতেন স্যার। তো একটা পর্যায়ে দেখছে অপু ভাই সবই কিছু করতেছে, ওই অপু ভাইয়ের কাছ থেকে কিছু কিছু জিনিস আমি শিখে যাচ্ছি আচ্ছা আচ্ছা। উড়ানো থাকতে থাকতেই। আর একটা কথা বলি, শুরু থেকে আমার যেটা হচ্ছে যে এখানে যখন আমি চাকরি নিলাম যে ছাড়ের যখন অফিস আসতে তখন আমার মনে হতো যে আমার এত ভালো লাগতেছে, আমি নিজেকে মানে কিভাবে বলে যাবো, অনেক ভালো লাগতো। স্যার যখন কথা বলতেন, উনি পার্টির সাথে কথা বলতেন, অপু ভাইয়ের সাথে কথা বলতেন, যার সাথে কথা বলতেন, আমার কথা ছিল ওনার কথাগুলো আমার বুকে মানে গিলা। কিভাবে কথা বলতেছেন, মানুষের সাথে কিভাবে ফোনে কথা বলতেছেন, কিভাবে হাত মানে কথা বলার সময় হাত নাড়াচাড়া করে বুঝাচ্ছেন, হাতে আবার মুখে বুঝাচ্ছেন। আপনি তাকে অনুসরণ করতেন? হ্যাঁ, আমি সেই জিনিসগুলো খেয়াল করতাম, মানে আমার ভিতরটা নেওয়ার চেষ্টা করতাম। চমৎকার। হ্যাঁ, তো আমি কিন্তু দাঁড়ায় থাকতাম স্যার যখন কথা বলতো পার্টির সাথে বা অপু ভাইয়ের সাথে, আমি দাঁড়ায় থাকতাম। তো স্যারের এই জিনিসগুলো আমার ভিতরে আমি নিতাম। তো একটা পর্যায়ে কি হলো, তে অপু ভাই এখন ব্যাট অফিস দেখবে। ব্যাংকে আমি যাচ্ছি কখন, যখন দেখা যাচ্ছে ডিপোজিট করার জন্য, হ্যাঁ, সিলেক্টলি সব করে দিছে, সেই টাকার বান্ডিলটা দিয়ে দিচ্ছে, পেঁচায় পেপার দিয়ে সাজাত নিয়ে যাও। তখন একটা আত্মবিশ্বাস টাকার একটু বাড়ে। বান্ডিল মানে কি পরিমাণ টাকা দিত আপনার? প্রথম ফার্স্ট টাইম যেটা শুরু হয়েছে 20 দিয়ে শুরু হয়েছে, 20,000 হ্যাঁ, তারপর শুরু হয়েছে 50 দিয়ে, একটু একটু করে বাড়ছে। শেষ পর্যন্ত কত টাকা আপনি নিয়ে শেষ আসলেন? টাইমে যেটা হচ্ছে একসাথে আমার 32 লাখ টাকা গুলশান স্টেট ব্যাংক থেকে উঠাইয়া আর ইয়ে আছে কিন্তু ওই যে আপনার নিকেতন, আমার স্যার নিকেতনে থাকতেন। মানে আপনি টাকাটা তুলেছেন, তুলে আপনি না তুলে মানে দুজনেই ব্যাংকে গেছি, টাকাটা তোলার পরে দুজনেই বাসায় ফিরে আসবো। তো ওই টাইমে ইমার্জেন্সি একটা ফোনের কারণে আমার স্যার গাজীপুর দিকে যেতে হয়। তো আমাকে স্যার বলে কি যে তখন দেখা যাচ্ছে যে এটা 2009 এর লাস্টে এই ঘটনাটা, যেহেতু আপনি বললেন কত টাকা, এর জন্য আমি কথাটাকে বললাম 2009 বা 10 এর শুরু এরকম টাইম। হ্যাঁ, এরকম না, সরি 10 এর শেষ দিক দিয়ে হবে বা 11 না শুরু দেবো এরকম একটা টাইমে টাকাটা উঠাইছে। তো দুজনে নিয়ে আসবো, সিএনজি করে চলি আমরা, তখন ট্যাক্সি ক্যাবে চলি, কোম্পানি গাড়ি দিতেছে, সামনে না নেওয়ার কারণ আছে, হ্যাঁ, এটা আমি আমাকে বলছি অবশ্য। তো ওই টাকাটা একটা ব্যাগে ছিল, যেটা বলে যে আড়ং এর ব্যাগ, আড়ং এর ব্যাগে ছিল টাকাটা, উপরে ওই ইয়াদে বান্ডিলটা করা ছিল পেপার দিয়ে বলতে, তারপর আড়ং এর ব্যাগে। তো স্যার আমার স্যার বলে স্যার তুমি টাকাটা নিয়ে যেতে পারবা, বলে যে একটা সিএনজি নিয়ে যাবো। আমি কই স্যার সিএনজি লাগবে না, আমি যেরকম মানুষ না, যারা এগুলা করে ওরা আমাকে ইয়ে করবে না, যে এই ছেলের কাছে এগুলো কিছু না। আমার এখন মনে হচ্ছে গুলশান লেক কাছে, কিন্তু লেক দিয়ে এদিক দিয়া মানে হাত ব্যাগটা নাড়াচ্ছি আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি, মানে এটা কোন কি জানিস না যাচ্ছে, হ্যাঁ, আপনি পাত্তাই দিচ্ছেন না, পাতায় দিচ্ছি যে টাকা, ওই জিনিসটা বুঝাতে পারছি না, তা আমি এই জিনিসটা নিয়ে এসে পড়লাম। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আমি লাজ শরম সবকিছু ভুলে আপনার প্রতি শ্রদ্ধা রেখে, হ্যাঁ। আপনি যে পরিবারে বড় হয়েছেন, যত অভাবের মধ্যে আপনি বড় হয়েছেন, আপনার হাতে 32 লাখ টাকা, আপনার মনের মধ্যে কি একবারও এরকম হয়নি? আপনার পরিচয় তো ঠিকমতো তারা জানে না, হ্যাঁ, আপনার বাড়ি তো তাও জানে না, হ্যাঁ, আপনি ইচ্ছে করলে টাকাটা মেরে দিতে পারেন। হ্যাঁ, এই জিনিসটা হলো যে আমি আমার ভিতরে থেকে আমি ছোট থেকেই বলি একটা জিনিস, আমার জিনিস যেটা হলো যে পরের কষ্ট আমার খারাপ লাগে, যখন আমি রাস্তায় বেরোয় ওভারব্রিজে দেখি একজনের পা নেই, চোখ নেই, চন্দ্র নেই, খারাপ লাগে। যখন দেখা যাচ্ছে বাবার বয়সী মার বয়সী একটা লোকজন আমার হাতে হাত পাচ্ছে 2 টাকার জন্য, ওই টাইমটা তখন আমি মানে কামাতে পারতাম না, তারপর কিছু দিতাম হাত পাতলে, তখন এগুলো আমার শুরু থেকে খারাপ লাগতো। আর একটা জিনিস হচ্ছে যে আমার নিজের বিবেকের কাছে আমি কখন অন্ধ থাকবো, একটা জিনিস অন্যায় করছি তখন আমার নিজের বিবেকের কাছে আমার খারাপ লাগে, এটা কি করলাম। যখন আমি বাসে করে একটু একদিকে যাচ্ছি, দেখা যাচ্ছে যে বাসটা লেট হয়ে যাচ্ছে, আমার কাজটা সময় হচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে যে একটা কথা বলি, এই যাচ্ছে না কেন, হয়তো অনেকে গাল দিয়ে ফেলায়, তখন আমি যদি কখনো গাল দিয়েও ফেলাই, মানে সামহাউ, হ্যাঁ, টুকটাক কিছু বলে ফেলা, তারপর নিজে আবার খারাপ লাগে, কি করলাম এটা, নিজের ভিতরে এই জিনিসগুলো আমার কাজ করে। আর যেটা হচ্ছে যে পরের জিনিস যেটা নিয়ে আশা করা, আমি আজকে হয়তো বা এই যে 10 টাকা মানুষের কাছে নেই বা 32 লাখ টাকায় নেই, এটা তো এক সময় শেষ হয়ে যাবে, পরে আমি কি করবো। সবচেয়ে নিজের কাছে আমার খারাপ লাগে যে আমার নিজের বিবেকের কাছে ছোট হয়ে যাবো আমি, এই জিনিসটা আমার কাজ করতো। স্যালুট টু ইউ। হ্যাঁ। আমরা আরো সামনের দিকে যাই। তারপরে ওই যে 32 লাখ টাকা যখন নিয়ে আসলাম, তখন ওইটার ভিতরে টাকা ছিল না, স্যার আরাম জানে, আমি নিয়ে এসেই আমার স্যার থাকতেন একটা বোধহয় 3 নম্বর উঠছিল নিকেতনের ভিতরে, হাউস নাম্বারটা আমার স্মরণে, যাই এখনো যাই তেজগাতে, যেহেতু আমার ওখান তেজগাত অফিস, যেটা হলো আমার নিজের, আর একটা হলো ময়মনসিংহে। হ্যাঁ, তো ওইখানে গড়াতে যাই, তো আমি নিয়ে বৌদির কাছে দিলাম,
আর আমার স্যার কিন্তু স্যারের ওয়াইফের কাছে হ্যাঁ আমি ওই আরেকটা কথা বলি, আমার স্যারের ম্যাডামকে তো ওয়াইফকে তো ম্যাডামই বলতে হয়। তো আমি ম্যাডাম বললাম, আমার স্যার বলে দিত যে না তুমি বৌদি বলবা। বৌদি। হ্যাঁ বৌদি বলবা। পরে বৌদির কাছে নিয়ে দিলাম। বৌদির একটা ছোট ছেলে ছিল, বিষ্ণু, ওর বাসা থাকতো। ওনারা কখনো নিচে বাসে বাইরে হতো না, কারো বাসাতে যেতাম না। কারণ তো আরেক জায়গায় ওনারা একটু মানে ভয় জিনিসটা ই করে দিতেন আর কি। তারপর যেটা হলো, আমি টাকা নিলাম। তা আমারও তো পাত্তাই নেই যে টাকা আনছি না কিনছি, ওটা ব্যাপার না। টাকাটা দিতে আমারও তো এখানে যে নিয়ে যাবো মায়ের দিব, নিশ্চিন্ত মনে দিতে পেরেছি, এটাই বড় কথা। হ্যাঁ এটাই বড় কথা। তারপরে কি হলো, স্যার কিন্তু আবার ফোন দিচ্ছে, সাজ্জাদ কোথায় আছো? পরে যখন আমি বললাম স্যার আমি টাকা দিয়ে পড়ছি, আর ওকে ফাইন কথা। আর শুরু থেকে কথা বলি, এটা কিন্তু আমি যে টাকার কথা বলার জন্য বললাম, হ্যাঁ এই জিনিসটা একটু পিছিয়ে নিয়ে বললাম, আর একটু আগে সামনে যাচ্ছি আমি। যেটা হলো, ওই যে স্যার যখন আমাকে ফার্স্ট টাইম জব দিলেন, দেওয়ার পর যখন অপু ভাইয়ের কিছু কিছু অংশ আমি নিজে নিয়ে নিলাম, তখন থেকে স্যার একটা জিনিস আমার ভিতরে যেটা দেখলো যে আমি পারতেছি, আমাকে একটু বুঝিয়ে দিলে আমি পারতেছি। স্যার অনেক কথা ইংলিশে বলতেন যেগুলো আমি বুঝাতে পারতাম না, সেটা অপু ভাইকে বুঝাতে বলছে, অপু ভাই ওই জিনিসটাই বলো, বুঝে বলো। অপু ভাই বলতে ওই জিনিসটা আমি বুঝতাম এরকম। আচ্ছা আচ্ছা। তো এক পর্যায়ে দেখা যাচ্ছে যে এখন কোনো পার্টি যদি স্যারকে ফোন করে বলে যে আমার এত কেজি মাল লাগবে, এত ব্যাগ লাগবে, এই সাইজ লাগবে, এখন স্যার অপু ভাই আছে, অপু ভাইকে না ফোন দিয়ে আমাকে ফোন দিয়ে আমাকে সব বলে দেয়, এত এত রেডি করো। এরকম 2-3 দেওয়ার পরে দেখা যায় যে আমি পারতেছি। এরপরে যা হলো, 6 মাস জব করার পরে ওইটা হলো যে স্যার যত জায়গা যায় আমি স্যারের বডি গার্ড হয়ে গেলাম। ভালো ড্রেস দিল, হ্যাঁ ভালো ড্রেস দিল, জামা কাপড় পরে নিল। স্যার যে ব্যাংকে যাচ্ছে আমি সেই ব্যাংকে যাচ্ছি, স্যার যে পার্টির কাছে যাচ্ছে আমিও সেই পার্টির কাছে যাচ্ছি, স্যার বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি কাটতে যাচ্ছে আমিও সেখানে যাচ্ছি, যে কোনো জায়গায় যাচ্ছে স্যার সাথে আমি যাচ্ছি। চমৎকার। স্যার আমাকে নিয়ে গেল, নিয়ে যে আমার, আর যেটা বলি যে স্যার নিয়ে যে যখন আমি চিনতে বলছিলাম তখন বলতো যে সাজ্জাদ এটা নাবিস্কো, এটা মগবাজার, এটা মালিবাগ, এটা স্টেট ব্যাংক, এটা এই ব্যাংক, এরকম ভাবে বুঝিয়ে দিত। তো এরকম হলো, তো এই জিনিসগুলো আমি উনি বুঝাচ্ছেন আমি পাচ্ছি, এরকম করে দিন চলার অবস্থা হলো কি যে এক পর্যায়ে যে পার্টি যদি স্যারকে ইনফর্ম করে যে আমার এত কিছু লাগবে, তখন স্যার আমাকে ইনফর্ম করে বলে দেয় সাজ্জাদ এই লাগবে। আর যখন একটা কথা বলি, ওনার যে আচরণের ব্যাপারটা, উনি সাজ্জাদ বলতেন ঠিকই, উনাকে আমি স্যারও বলি। আমি যেটা বলবো, উনি ছিলেন আমার স্যার, সেটা হচ্ছে অফিসের যতটুকু কর্তব্য আমার কাছে নিতেন, আর ছিলেন আমার ভাই, মানে বড় ভাই হিসাবে আমাকে যতটুকু শাসন করতেন, আর ফ্রেন্ড হিসাবে ছিলেন যতটুকু শেয়ার করা যায় সব ব্যাপারটা শেয়ার করতেন। হ্যাঁ মানে পৃথিবীতে যদি ফেরেশতা বলি আমি, একটা লোককে বলবো, আমার বাবা মার চাইতে যদি কখনো যদি বেচারার জন্য বা আমার স্যারের জন্য আমার একটা চোখ অন্ধ করে দিতে পারি, আমি সব ন্যাশনালের মাধ্যমে বললাম, যদি কখনো শুনি আমি নিজ ইচ্ছায় বলে দিব যে আমার চোখটা আমি স্যারকে দিয়ে দিব। এত কিছু আমি ওনার কাছ থেকেই পাইছি। তারপরে দেখা যাচ্ছে একটা পর্যায়ে যে আমি স্যারের মতন হয়ে গেলাম। যখন আমি একটা ফ্যাক্টরিতে যাই, তখন ওই ফ্যাক্টরি যে ওয়ার্কার আছে সবাই আছে, তখন দেখা যে নাবিন স্যারের সাথে, তারা তো ওনাকে অনেক পাবে, নাবিন স্যারের সাথে এসছে সাজ্জাদ। তো একটা পর্যায়ে যে দেখা হচ্ছে কি যে কোনো এক ফ্যাক্টরিতে পাঠা দিচ্ছে আমাকে, মানে ফ্যাক্টরিটা ভিজিট করার জন্য, দেখার জন্য আমার হ্যাঁ কি অবস্থা, আমাদের মাল ছাড়া অন্য কোনো মানে জিনিস ইউজ হচ্ছে কিনা বাইরের, এই জিনিসটা চেক করার জন্য পাঠিয়ে দিতেন মাঝে মধ্যে। আমি একটা সিনজি নিয়ে চলে যেতাম, এরকম করতাম। তো ওই টাইমে অনেকে বলতো কি যে এলজির ছোট স্যার আইছে, হ্যাঁ এলজির ছোট স্যার আইছে। আমার স্যালারিটা কিন্তু দিতে পারে বাড়াই দিছে, 3500 হয়ে গেছে 8,000 থেকে, হ্যাঁ এনতে বাড়িয়ে দিছে। তো এরকম হয়ে গেল। তো হয়ে যাওয়ার পরে একটা অবস্থা যে টোটালি এখন আমাকে ব্যাংকে ডিপোজিট করতে পাঠাচ্ছে, চেক ড্র করতে পাঠাচ্ছে, সব ব্যাপারটাই স্যার আমাকে ওইভাবে দিচ্ছে। মানে আমার একটা আইডিয়া, সন্দেহের ভিতরে আমাকে স্যার রাখলেন না, যে একটা সন্দেহ রাখলেন না। আর একটা কথা বলি, যদি কখনো স্যার কাঁচা বাজারে যেতেন, উনি কাঁচা বাজার করতেন গুলশানে মহাকালীতে, আমাকে ফোন করতেন, সাজ্জাদ আসো বাজারে যাবো, একটা রিক্সা করে। আমি ফোনে কথা বলতেছি একটা মেয়ের সাথে, সেটা আমি স্যারকে বলছি। স্যার কলেজ লাইফে যেটা হলো যে প্রেম যদি করতেন সেটাও বলছেন, হ্যাঁ কিভাবে সে এই জবে আসলেন সেটাও বলছেন, মানে টোটালি ফ্রি একদম, হ্যাঁ ফ্রেন্ডদের মতন। মানে যেটা বলবো যে কি বলবো যে সেই স্মোকিং করতেন, একদিনকে তো ফার্স্ট টাইম করতে করো তুমি স্মোকিং করো, ঠিক আছে করতে পারো ফার্স্ট টাইম, মানে নর্মালি আমি তো করলেও তার সামনে কখনো সম্ভব না, মানে সে ফ্রেন্ড হিসাবে এভাবে ধরছে জিনিসটা, হয়তো অন্য কিছু বলতো যে এটা তার সাথে ব্যাপার, কিন্তু জিনিসটা উনি কিন্তু খুব সহজভাবে নিছেন। আমি ইফাকে শ্রোতাদেরকে বলেন স্মোকিং আপনারা করবেন না, কারণ স্মোকিং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আচ্ছা তো যান সামনের দিকে আগান। আমার স্যার করতেন আর কি, হয়তো পা। তারপরে এরকম হওয়ার পরে স্যার টোটালি ব্যাপারে শেয়ার করতেন। আমি কাঁচা বাজার গেছি ওনার সাথে, বাজার টাজার করছি, দেখছি যে উনি হয়তো বা 2 কেজি মাংস কিনছেন, উনি বাড়ি খাসি ছাড়া কিনতেন না, মুরগি বা খাসি, হিন্দু লোক ছিলেন আমার স্যারও। হ্যাঁ তো ওখান থেকে দেখা 2 কেজি নেওয়ার পর আর বলতেছে আরো হাফ কেজি দিয়ে দেন। তো ও আর যে আমি অনেকে দাদা বলি, ভাই উচ্চারণটা আমি কম বলি, এই দাদার উচ্চারণটা হলো যে স্যারের কাছ থেকে, স্যার কাউকে ভাই বলতেন না, ছোট কেউ দাদা বলতেন, বড় কে স্যার বলতেন, যারা ওনার জুনিয়র তাকে স্যার বলি সম্বোধন করতেন। এই দাদার উচ্চারণটা আমি ওনার কাছ থেকে নেই। আচ্ছা হ্যাঁ সবাইকে দাদার কারণ হলো এটা আমি ওই স্যারের কাছ থেকে শিখি। তারপরে বলতো দাদা 2 কেজি দিচ্ছেন আর হাফ কেজি দিন, তো হাফ কিলো দেন, কিলো বলতো, ওই হাফ কিলো ছিল আমার জন্য।
স্যার যে তুমি এটা নিয়ে ও আমি কথা বলি। যখন আমি জব পাই তখন কিন্তু ওইখানে আমার একটা মানে হিটারের মতো রান্না করি নিজে। ওখানে নিজে নিজে রান্না করে হ্যাঁ, নিজে রান্না করে খাই। তখন যেটা হলো যে স্যার যখন আমাকে যে হাফ কেজি দিতেন বা একটা মুরগি কিনে ওখান থেকে আমার জন্য কয়েক পিস দিয়ে দিতেন, ওটা আমি পেতাম। এছাড়া আমি কখন নিজে চাই 2008 থেকে 11 জুনে অফ হয়ে যায় ফ্যাক্টরিটা। এতদিন বন্ধ আমি চাকরি করি স্যারের সাথে। তো চাকরি করার অবস্থায় আমি কখনো মনে হয় না যে 1 কেজি গরুর মাংস নিয়ে আসছি, হয়তো বা মুরগি টুকি নিয়ে আসছি, 1 কেজি গরুর মাংস কখনো নিয়ে আসছি। সব সারি কিনে দিতেন। হ্যাঁ, না স্যার না, স্যার মাঝে মাঝে এইভাবে যখন বাজার যেতাম তখন কিনে দিতেন। আর টোটালি আমি বাজার করে নিতাম, স্যালারি পেতাম। তাই আমি কথা বলি 50 গ্রাম যদি শুকটি মাছ কিনতাম, সেখান থেকে আমি 25 গ্রাম রান্না করে 2 বেলা খেতাম। আচ্ছা, কারণ আমার স্যালারি তো তখন 2500 টাকাতে 2500 টাকা গেছে। আমি যদি ওখান থেকে 2000 টাকা এখন আয় করতে পারি তাহলে আমার খারাপ হয়ে যাবে, করতে হবে, মানে জিনিসটা বুঝতেছি। তাই করতে করতে 2000 টাকার মতন আমি রাখি। আর আরেকটা জিনিস হলো যে ওই যে আমাকে স্যার ব্যাংকে পাঠাচ্ছেন, এনে পাঠাচ্ছেন, তখন বলি এক পর্যায়ে যে সারাদিন আমি মতিঝিলার গুলশানে ব্যাংকে দিন শেষ হয়ে যেত। আচ্ছা, অপু ভাই থাকতো, আমিও থাকতাম। অপু ভাই আগে ব্যাংকে গেছে, পিছনে আমার একটা কিছু নিয়ে যেতে হচ্ছে, বা কোনোদিন অপু ভাই ছুটিতে আছে তখন আমি ব্যাংকে যাচ্ছি। সব ব্যাপারটাই ব্যাংকের সাথে, যে ব্যাংকের লোকজন স্যারের সাথে ছিল, ওনার স্যারকে ফোন করে বলে দিতেন যে আমার ছেলেটা আমি পাঠাচ্ছি। ওইভাবে আমি খালি জিনিসগুলো নিয়ে যেতাম আর সব ওনারাই প্রবেশ করে দিতেন। কিছু যদি মানে শেষ করে দেওয়ার মতন থাকতো, আমি ওই জিনিসটা ওয়েট করতাম, ওয়েট করে নিয়ে আসতাম। তো একটা অবস্থা দেখা যাচ্ছে যে আমি ওই যে আমার প্রহরী হিসাবে যে নিয়োগ দেওয়া হলো, ওই জায়গাটা আমি নাই, তখন আরেকজন নিল। আচ্ছা, আমি আবার প্রমোশনে গেলাম। দেখা যাচ্ছে কি যে কোনো মানে পদবি নেই, টোটালি সব অপু ভাইয়ের সাথে, মানে ব্যাংকে ট্যাঙ্কে একটু বেশি থাকি আমি। যাই হোক, পরিবেশটা আগের চেয়ে অনেক অনেক ফ্লেক্সিবল হয়ে গেছে। আর যখন প্রথম যে ডেন্স ছিল সেই ডেন্স গুলো চেঞ্জ করে দিল। উনি 3200 টাকা দামের একজন জুতা ছিলেন, সেটাও আমাকে দিয়ে দিলেন। ওনার নিজের জুতা, নিজের জুতাটা আচ্ছা, দিয়ে দিলেন, মানে একদম নিউই ছিলেন। হ্যাঁ, সেটাও আমাকে ব্যবহার করার জন্য, ঠিক আছে তুমি পারাও। ওইটাও পারলাম। পর আমার ড্রেসটা একটু চেঞ্জ হয়ে গেল, মানে ওই যে বললাম না যে ফ্যাক্টরি, যখন আমি কোনো একটা পার্টি ফ্যাক্টরি তখন বল যে ছোট ছাড়াইছে, এরকম বললো। পরিবেশটা সবটাইতে ভালো। তারপর একটা অবস্থা দেখা যাচ্ছে যে কি যে 2010 দিক দিয়ে মাঝামাঝি সময়ে কোম্পানিটার মানে সেলটা কম হওয়ার কারণে আমাদের হেড অফিস ছিল কেরালাতেই। তো ওখান থেকে একটা আসে, প্রথম অবস্থা দেখে হেড অফিস, তারপরে হেড অফিসের পরে দেখে কলকাতা অফিস আছে, ওখান থেকে বাংলাদেশ দিয়ে ট্যাকেল দেয়। হ্যাঁ, তো ওখান থেকে নিউজ আসলো যে বাংলাদেশের যে সেল হচ্ছে আমাদের সম্ভব হচ্ছে না, এত টাকা ইনভেস্ট করে। হ্যাঁ, যে বিজনেস চলবে ঠিকভাবে, ব্রাঞ্চ রাখা সম্ভব হচ্ছে না। ব্রাঞ্চ উঠে গেল। বিজনেস চললো কিভাবে, যে যারা যারা পার্টি আছে তারা সরাসরি এলসি খুলে মাল নিয়ে আসবো ইন্ডিয়া থেকে। হ্যাঁ, আমাদের প্রোডাক্ট থাকবে, ট্রেড থাকবে, কিন্তু আমরা ব্রাঞ্চ রাখবো না। আচ্ছা, ব্রাঞ্চ উঠে নিবে 10-এর কথা। হ্যাঁ, 2010 দিক দিয়ে এরকম একটা নিউজ আসলো। না, 9-এর মাঝামাঝি আসলো, 9 দিয়ে 10-এর শেষ দিয়ে উঠে নিয়ে যাবে, এরকম একটা চিন্তা। তখন মাথার ভিতরে কাজ হলো যে স্যার তো আমার সব জিনিসই জানে। আর কথা বলি যেটা হলো, স্যারের ভিডিও একসাথে আমি শুয়ে থাকতাম। আমি না, অপু ভাই ছিল, উনিও থাকতেন। উনি মানুষকে, উনি একদিন যে আমার স্যারের সামনে পড়ছে, সে বলতে পারবে যে উনি কি মানুষ। শুধু আমি ছাড়া অন্য আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা আমার সার্কেল, কিন্তু আশেপাশে যে লোকজন আছে এখনো তাকে জিজ্ঞায় কোথায় আছে এখন, কেমন আছে, লোকটা কোথায়, সবাই তার কথা খুব ভালো ছিলেন। হ্যাঁ, তখন দেখা যাচ্ছে 10-এর শেষ দিক দিয়ে আমি যে কি করবো এখন, আমি কি করব, এরকম যে ফ্যাক্টরি অফ হয়ে যাচ্ছে, কিন্তু কোম্পানি কিন্তু ব্রাঞ্চ উঠায় নিচ্ছে। এখানের মধ্যে যেটা হলো 9-এর লাস্ট দিয়ে কক্সবাজার থেকে একটা ফ্র্যাঞ্চাইজি আমাদের হয় নতুন। হ্যাঁ, একটা ডিলার হয়। তারা হলেন 4 ভাই বিদেশে থাকেন, বিদেশে তাদের বিজনেস আছে 4 ভাইয়েরই। হ্যাঁ, তারা বাংলাদেশে কিছু একটা টাকা ইনভেস্ট করে তাদের একটা ভাই আছে, ওই ভাইটাকে বসাবে, এই ধরনের চিন্তা নিয়ে আমাদের কাছে প্রথম যাই ইন্ডিয়া থেকে খবর পায় আমাদের বাংলাদেশ ব্রাঞ্চের ঠিকানা নেয়। পরে নবীন স্যারের সাথে দেখা করে, দেখার পর উনি ওনাকে ফ্র্যাঞ্চাইজি হিসেবে মেনে নেয়। টাকা টুকা যেভাবে কি হতো সব প্রসেস ব্যাপারটা বলে দেওয়ার পরে সে আমাদের ফ্র্যাঞ্চাইজি বা মেশিনারি টেশিনারি সবকিছু টোটালি নিয়ে আসে। তখন এটা ব্রাঞ্চ উঠাই ব্যাপারটার 9-এর দিক দিয়ে কিন্তু উনি হচ্ছে ডিলার হলেন, ফ্যাক্টরি বসালেন। তারপরে কিন্তু এই আলোচনাটা আসছে যে ব্রাঞ্চ রাখবো না, এটা টোটালি একটু শুনছিল। তো শোনার পর স্যার আমাদের তো অভিমান করে না, আমাদের স্যার বলছে 10-এর লাস্ট দিক দিয়ে, হ্যাঁ 9-এর দিক দিয়ে কিন্তু কক্সবাজার ডিলার হলেন। আচ্ছা, তো হওয়ার পরে কক্সবাজার মেশিনারি সবকিছু নিয়ে আসলেন, ওকে হলো। তো উনি 10-এর দিক দিয়ে চালু করবেন, একটাই হলো। তখন যেটা হলো যে এলজিতে যে জিনিসটা যায় ওটা হলো টি টাওয়ার।
টেট রাবার আমি এলজির লোক, এলজি টেট রাবার দিয়ে কিভাবে কি করা ওটা আমাদের ছাড়া কেউ জানতো না। যেটা অপু ভাই একটু কমই জানতেন, অপু ভাই ব্যাংক ট্যাঙ্ক নিয়ে দৌড় পারতেন, তো উনি টেটের ব্যাপারটা একটু কম দেখতেন, যেটা স্যার বেশি জানতেন। স্যারের পর এলজি লোক হিসেবে বাংলাদেশে আমি বুঝতাম। This track was downloaded from FusionBD.com. আচ্ছা আচ্ছা। আমি ওই আরেকটা কথা বলি, স্যার যখন ওই পার্টির যখন এলজি মানে কি আপনি ইলেকট্রনিক গুডস? না, না, ওদেরই একটা অংশ আমি স্যারের কাছে শুনছি। ওদেরই ছোট্ট একটা পার্ট। হ্যাঁ, আচ্ছা। ওদেরই একটা ছোট্ট একটা পার্ট। হ্যাঁ, আমাদের এলজি ওই এলজিটা তো মানে 3 অক্ষরে, আমাদের এলজিটা হচ্ছে 4 অক্ষরে না 5 অক্ষরে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। যান, আমরা সামনে থেকে যাই। যখন আমার স্যার কোনো ফ্র্যাঞ্চাইজির মেশিনারি প্রবলেম হতো, তখন নিজে যে আমি ফ্যাক্টরি থেকে মেশিনারি ধরতো হাতে, ঠিক করে দিত, তখন আমি কিন্তু স্যারের সাথে দিতাম। ওই যে কাজটা করতেছে আমি কিন্তু চোখে দেখতাম, দেখার পরে স্যারকে বলতাম স্যার এটা কি বলতাম। আর জিনিসগুলো তো আমি জানি এটা কেন লাগালে কিভাবে হয়, এভাবে জিনিসগুলো স্যারের কাছে জানতাম। জানার পর একটা পর্যায়ে তো আমি টুকটাক শিখতেছি। তখন যেটা হলো, কক্সবাজার যখন পুরোপুরি ফ্র্যাঞ্চাইজি হয়ে গেল, ফ্যাক্টরি স্টার্ট করবে ডিসেম্বর দিক দিয়া, 2010 এর ব্যাপার এটা। তো তখন ডিসেম্বর দিকে চালু করবো, তখন তার 4 বয়ে একটা ব্যাপার বললো কি যে তারা জানে না কিন্তু যে ব্রাঞ্চ দিয়ে আমরা উঠাই নিবে। তারা নবীন স্যারকে বললো কি যে তখন স্যারকে স্যারই বলতেন ওরা 4 ভাই, জি। যে স্যার এখন আমরা তো 4 ভাই, এরকম 3 ভাই বলতেছে যে নজিব সাহেবকে তো, নজিবকে তো আমরা এখানে রাখবো, নজিব তো এই ব্যাপার টোটাল জানে না, যেহেতু আপনারা আছেন, যদি আপনাদের ওখান থেকে একটা ছেলে মানে জানাশোনা যে রিটেড কোম্পানিতে চাকরি করছে, এলজি কিন্তু রিটেড কোম্পানি নিয়ন্ত্রণ করে, এলজি, হ্যাঁ, এলজি থেকে ফ্র্যাঞ্চাইজি রিটেড কোম্পানি দিতে পারে, নিয়ন্ত্রণ করে এলজি। তো ওই হিসাবে বলছে যে কোনো রিটেড কোম্পানি কোন ছেলে যদি থাকে, যদি আমার এখানে মানে বিজনেস দেখার জন্য দিতেন, তাহলে মনে হয় দাদা ভালো হতো। আমার স্যারকে অফারটা দেয়। তো টোটাল আমাদের অপু ভাইয়ের কথা বলে না, আমার কথা বলে না। তো ওই টাইমটাতে স্যার বলে ঠিক আছে আমি দেখবো। ওই যে নজিব ছিলেন, তখন নজিব আবার যখন প্রথম ফার্স্ট টাইম আসেন তখন আমাকে দেখে গেছেন। প্রথম যখন ওই 8-9 যখন আসেন, তখন উনি আমাকে দেখে এরকম বলছিলেন ওনার কিরকম একটা বাই, ওনার ফেস আর আমার ফেস একরকম। হ্যাঁ, এরকম দেখার পর উনি তো আমার সাথে কথা বলে। তো এক পর্যায়ে যায় নজিব সাহেব সরাসরি এই স্যারকে বলে, এই ছেলেটাকে আমাকে দেন। স্যার আপনি সাজ্জাদকে দিয়ে দেন আমাকে। তো স্যারের মাথাতে একটা জিনিস আছে যে আমার ব্রেঞ্চ অফ হওয়ার চান্স আছে, উঠে নেওয়ার চান্স আছে। তো এই ছেলেদেরকে একটা কিছু করতে হবে আমার, আমি যেহেতু আছি, কারণ ওদের স্যার আমি কিছু না করে দিতে হবে। জি। তো একটা পর্যায়ে যে স্যার আমাকে অফার দিলেন, না সরি আরেকটা কথা বলি, যখন ব্রাঞ্চ অফ হয়ে যাবে তখন এরকম একটা অফার আসে অপু ভাইয়ের জন্য, আমার জন্য। যদি আমরা ব্রাঞ্চ অফ করে নেওয়ার পর এলজি থেকে ছেড়ে দেবে না, এর নিয়ম হচ্ছে এরকম, আমরা কাউকে ছাড়বো না। যদি ওরা জব করার চিন্তা ভাবনা থাকে তাহলে কলকাতা অফিসে ওদেরকে নিয়ে আসবো, ওই যে কিভাবে যাবো পাসপোর্ট করবো আমরা, আর যে ইয়েগুলা ওইটা ওরা দেখবে, এরকম একটা অফার আসে। অপু ভাইয়ের ফ্যামিলিও রাজি হলো না ওখানে দেওয়ার জন্য, আর আমার ফ্যামিলি তো আরো না, মানে আনন্দ তো মানে শোনালে মরে যাবে এরকম একটা অবস্থা হয়ে গেল। তো ওই ব্যাপারটা আমরা মাথার থেকে ফেলে দিলাম যে কলকাতা যাব না, অপু হয়ে গেল না, আমি ওইটা চিন্তা করলাম না। তারপরে স্যার যেটা করলো যে ব্রাঞ্চ হয়ে যাবে, তাহলে সাজ্জাদকে তো কোনো একটা কিছু করতে হবে যেহেতু চাচ্ছে। ওই ফ্যাক্টরিতে আমাকে নিয়োগ দেওয়া হয়ে গেল। আচ্ছা। ফ্যাক্টরিতে নিয়োগ দেওয়া হলো মানে যে আমার লেভেলে কিন্তু 2 পেয়ে নিয়ে আসছি। আমি স্যারকে বললাম যে স্যার ওই ব্যাট অফিসটা না, আমি আরেকটা কথা বলি, আমি কিন্তু ব্যাট অফিসও যেতাম। এখানে একটা ব্যাট অফিস আছে যেটা হচ্ছে আপনার ইয়েতে বনানীতে ডিউএসএ, এখানে যেতাম। ওখানে ইন্সপেক্টর ছিলেন সুভাষ দা, কোন পরিচিত লোক ছিলেন। ট্রেজারি কাটতাম বাংলাদেশ ব্যাংকে, জিনিসগুলো কিন্তু বুঝাই দিতেন, আর ইয়াগুলা কিন্তু এখান থেকে বুঝিয়ে দিতেন, ওইভাবে আমি করতাম। ওকে। তো একটা বললাম আমি কিন্তু ইংলিশ অনেক দুর্বল, কারণ পড়াশোনার ব্যাপারটা তো আমি বলিনি। ক্লাস 5 পর্যন্ত পড়ছেন? হ্যাঁ, ক্লাস 5 পর্যন্ত পড়তে আমি অত কিছু না। আমি বললাম যে স্যার কাস্টমার মেনটেন করা, কাস্টমারকে কিভাবে বোঝানো, হ্যাঁ, ফ্যাক্টরি নিয়ন্ত্রণ করা, ওয়ার্কার নিয়ন্ত্রণ করা, বাট আমি সব পারবো, কিন্তু ওই যে ইংলিশে যে কোনো একটা ডকুমেন্ট আসবে, একটা ডকুমেন্ট পাঠাবো, সেটা কিন্তু পারবো না। তখন আমার স্যার আমাকে বললো কি সাজ্জাদ ওরা এত কিছু করবে না, যেটা আমার আমরা মাল্টিন্যাশনাল কোম্পানি, আমাদের এখানে বাংলায় কিছু চলে না, এরকম একটা কথা বললো যে ওদের ওখানে বাংলা চলবে, তুমি বাংলাতে করতে পারবা। আর এলজিতে যখন আমি থাকি সব জায়গাতে ইংলিশ তারা লেখে, আমার যে ব্যাপারগুলো লেখালেখি কলমে সেটা কিন্তু আমি বাংলায় লিখি। আমাকে স্যার বলতো তুমি তো বাংলা লিখতে পারো। তাই তারা কি করলো যে কাটে কলমে না, হ্যাঁ, কোনো আইডি কার্ড দিয়ে না, এমনি মুখে ফ্যাক্টরি ম্যানেজার হিসাবে আমাকে কক্সবাজারে নিয়োগ দিয়ে দিল। মৌখিকভাবে ফ্যাক্টরি ম্যানেজার হিসেবে আসলো। তারা 4 জন ঢাকায় আসলো, আসার পরে 4 জন নিয়ে বসলো, সাজ্জাদের স্যালারি কত, সুযোগ সুবিধা কি, সব ব্যাপার নিয়ে আলোচনা হলো। তখন আমার স্যালারি হয়ে গেল আপনার 13,400 টাকা। কত থেকে 13,000 গেল? এটা হলো আপনার ওই কত পেতেন? এর আগে ওই যে 2500 পেলাম, পরে 3500 পেলাম, তারপরে ওই যে লাস্ট দিক দিয়ে আমি 500 বাড়াই নিয়েছিলাম, 13,400 তে চলে গেলাম ফ্যাক্টরি ম্যানেজার হিসেবে নিয়োগ পেয়ে গেলাম কক্সবাজার, কক্স রাবার ইন্ডাস্ট্রিজ কোম্পানির নামটা। তো ওখানে নেওয়ার পরে আমি কত সালে? এটা হলো 11। ওকে, এটা 11 ঘটনা। তো যাওয়ার পরে এটা বোধহয় আমি এপ্রিল 9 তারিখ দিক দিয়ে ফ্যাক্টরিতে জয়েন করি। তো যাওয়ার পরে যেটা হলো ওখানে আমি যাওয়ার পরে মানে অন্য একটা পরিবেশ, যেটা হলো এখনো কি আপনি ওখানেই আছেন? না,
এর মাঝখানে আরো চেঞ্জ আছে। হ্যাঁ আরো চেঞ্জ আছে। তখন আমি কক্সবাজারে যাই, আমি শর্ট করে নিয়ে আসতেছি। তো যাওয়ার পরে একটা অন্য পরিবেশ, যেরকম আমরা সিদ্ধ চালের ভাত খাই, ওখানে আতপ চালের ভাত খাই। হ্যাঁ, আমরা তরকারিটা কত সুন্দর করে রান্না করি, জুল টুল কম থাকে, ওদের ওখানে ভাতের তরকারি রান্না করে। প্লেটে যখন খাবার দেয়, হোটেলে খাচ্ছি কয়দিন, তখন দেখলাম যে প্লেট ভর্তি থাকে ঝোল, আর ওইটার মাঝখানে থাকে একটা মাছের টুকরা বা একটা তরকারি টুকরা, আর কিছু না। আর প্রথম কয়েকদিন যাই তো খাওয়া দাওয়া করলাম মালিকের বাড়িতে, খুব মানে যত্ন তৈরি করে রাখলো। তারপর যখন একটু সার্জারি করতে এই অবস্থা, এভাবে আমি 3.5 মাসের মতন থাকি, যেখানে মানিয়ে নিতে পারছিলাম, পানি খেয়ে মজা পেলাম না, বিদ্যুতে খুবই সমস্যা। যেরকম জন্মটা কিন্তু এই করে, কিন্তু এই যে লেভেলটাতে যে অভ্যাস হয়ে গেছে, এই জিনিসটা কিন্তু ওখানে যে ছাড়তে পারতেছি না। হ্যাঁ, কষ্ট হচ্ছে তখন, কিন্তু আর ওই জিনিসটা মেনে নিতে পারলাম না, এরকম লাগতেছে। আর ওই জন্য কক্সবাজার গেছি গিয়া, স্যার কিন্তু ঢাকায় আছেন, আমার মনে হয় না স্যার ঢাকায় আছেন, সব সময় কথা হচ্ছে, কোনো প্রবলেম করতেছে না, ফোনে সবসময় যোগাযোগ হচ্ছে। দেখা যাচ্ছে প্রত্যেকদিন যে 20 থেকে 25 বার আমি ফোনই করতেছি, স্যার খাইতেছেন আমিও খাইতেছি, এরকম পেয়ে গেল। যার পরে 3.5 মাস থাকি, না 3.5 মাসে থাকার আগেই যখন 15 দিন যায়, তখন আমার মনটা নষ্ট হয়ে যায় এই যেগুলোর কারণে। খাওয়া দাওয়া মিলাতে পারতেছি না, পরিবেশ ভালো লাগে না, স্যারকে মিস করছেন। হ্যাঁ, স্যারকে মিস করতেছি, মানে নতুন একটা জিনিস। আর যুগ টুক আছে, হ্যাঁ বড় বড় যুগ টুক আছে, পানির যোগ আছে। হ্যাঁ, আমরা শুকনা তো আঠে, আর কিছু কিছু জিনিস দেখলাম যেগুলো ওই গাছে হাটে, যেগুলো রক্ত টানে, ওটা আমি কখনো দেখিনি। রক্তচোষা। হ্যাঁ, ওটা আমি এর আগে কখনো দেখিনি, ওখানে দেখলাম। তো সমুদ্র পাড়ে গেলে মনটা আবার ভালো হয়ে যায়। সমুদ্র পাড়ে গেছি তো ওখানে গেলে দেখলাম কক্সবাজার শহরটা এত বড় না, খুবই ছোট আমার কাছে লাগে। তারপরে কি করলেন? পরে ফ্যাক্টরিতে মনটা নষ্ট হয়ে গেল, যে ফ্যাক্টরিতে আমি থাকবো না। স্যারকে বললাম, স্যার আমার তো ভালো লাগে না, থাকবো না। তো স্যার আমাকে সাপোর্ট করলেন, যে স্যার চিন্তা করো। ফার্স্ট টাইম যখন ইন্ডিয়ার কথা বললাম, কলকাতার কথা বললাম, যাবে না ফ্যামিলি ছেড়ে, দুজনের কথা বললাম। একটা জিনিস চিন্তা করো, জীবনে যদি ডেভেলপমেন্ট হতে হয়, তাহলে ফ্যামিলি চিন্তা থাকবে, কিন্তু তোমার নিজের চিন্তাটা একটু আগে তোমার সামনে আগায় নিতে হবে। সেখানে তোমার সামনে কিন্তু তুমি নিজেকে আগায় নিতে পারো, তোমার ফ্যামিলি তোমার কাছ থেকে সাপোর্ট পাবে, বা সব দিক দিয়ে তোমার হেল্প পাবে। আর তুমি যদি নিজে কিছু না করতে পারো, তোমার ফ্যামিলি কিন্তু কিছু পাবে না। এই ধরনের একটা কথা বললেন। তো বুঝেছি যে ঠিক আছে বাবা। ও আরেকটা কথা, উনি ফোন দিলেই কিন্তু আমাকে সাজ্জাদ আরেকটা কথা বলতে, বাবা কি করো, এরকম বলতেন। তে বলতো কি যে বাবা থাকো তুমি ওখানে, একটা জিনিস চিন্তা করো, তোমার স্যালারি দিতাম আমি কত, তোমার স্যালারি আমি কত দিতাম, সর্বসাকুল্যে 4,000 টাকা। হ্যাঁ 4,000 টাকা, 4,000 টাকা স্যালারি কোম্পানি রুল দেখাতো, কিন্তু আর কিছু টাকা উনি আমাকে অনুভাবে দিতেন, হ্যাঁ আমার হেল্পের জন্য। তারপরে বলতো যে এখন তোমার স্যালারি কত, চিন্তা করো, এরকম বলতো। বলার পরে আমি তারপরে রিকোয়েস্ট করলাম স্যারকে। তারপরে যেটা আমাকে বললো, যে আমি স্যারকে বললাম, স্যার ঠিক আছে, আপনি থাকা অবস্থায় আমি ঢাকা এসে পড়বো, যেহেতু আপনি বেঞ্চ নিয়ে যাবেন, টোটালি হয়ে যাচ্ছে যে জুনের দিক দিয়ে হয়ে যাচ্ছে, আপনার ডেট হয়ে যাচ্ছে, এরপর আর বেঞ্চ থাকতেছেন, সবকিছু ক্লোজ করে দিতেছেন। এরপরে যেটা হলো, আমি কিছু 3.5 মাসের মতন থাকলাম। থেকে আমার চিন্তা ছিল যে নতুন তাদের এখানে, তার আমার উপর একটা, এটা আমার চিন্তা, আমার উপর একটা আস্থা রেখে কিন্তু আমাকে নিয়ে আসছে। এইভাবে যদি আমার ইচ্ছার জায়গা, তাহলে তারা কিন্তু একটু হলে কষ্ট পাবে, বা আশাটা তাদের ভঙ্গ হবে। তা আমি করলাম কি যে না স্যার, এক কাজ করবো, আমি ওদের মার্কেটটা ভালো করে ধরে, টোটালি জিনিসগুলো একটু সুন্দর করে রেখে, তারপর আমি ওদেরকে বলে যাবো। 3.5 মাস পরে তাই করলাম। ছেড়ে আপনি চলে আসলেন ঢাকা? হ্যাঁ, ঢাকাতে চলে আসলাম। তখন ওদের প্রোডাকশন যখন আমি যাই, তখন ছিল 40, আর আমি ওই 3.5 মাসে ওদের প্রোডাকশন নিয়ে আসি 160-এ, 40 থেকে 160 নিয়ে আসি। বাবা, এটা আমি 3.5 মাসে করে আসি। তাই আমি ওদের 4 জনকেই বলে টলে চলে আসি ঢাকায়। ঢাকা আসার পর যেটা, স্যার এখন কি করবো, কলকাতা তো যাবোই না, এখন একটা কিছু করতে হবে আপনার স্যার, আর নয়তো আমি কি করবো, এরকম কথা বলার পরে স্যার ঠিক আছে আমি দেখতেছি বাপ, তোমার এত চিন্তা করতাম। এই কথা বলতে বলতে জুনে 1 তারিখে চলে যাবে, এটার আগেই ঘটনা। তে আমরা মনে আছে মতিঝিল থেকে, হ্যাঁ মতিঝিলতে বাংলা মোটর হয়ে আসতেছিলাম। তে এই বাংলা মোটরে থাকতে প্রাইভেট কারে থাকা অবস্থায় স্যার নিটল নিলয় গ্রুপে ডিজিএম ছিলেন। আর নিটল নিলয় গ্রুপের যে এমডি আছেন, চেয়ারম্যান, ওনার মানে কান্ট্রি ম্যানেজার, তো বড় বড় লোকেদের সাথে ওনার জানা। তো ডিজিএম কে ফোন দিয়ে বললেন যে তৌফিক সাহেব, আমার ছেলেটা আছে সাজ্জাদ, আমি আবার ওদের ওখানে যেতাম অনেক সময়, কারণ ওরাও আমাদের ডিলার। অনেক সময় কোনো একটা কারণে ওদের ওখানে যেতে হতো, আমাকে দেখছে ওরা, বলছে যে আমার সাজ্জাদকে আপনারা কোনো এক জায়গাতে প্রসেস করেন। তো তৌফিক স্যার ফোনেই ওনাকে বললো কি যে ঠিক আছে, সাজ্জাদকে আপনি সিডি দিয়ে ছেলেটাকে কালকে পাঠিয়ে দেন। তখন যে তারিখে, যে মাসে হোক 29 তারিখ থাকে, হ্যাঁ পরের দিন আমি সিবি নিয়ে যাই, ওটা 29 তারিখ থাকে, 29 তারিখ সিবি দিয়ে আসি। তারপরে যেটা হলো যে সিবি নিয়ে গেলাম, সিবি নিয়ে যাওয়ার পরে সিবি রেখে দিল। তার 5 দিন পরে আমাকে ওই অফিস থেকে ফোন করে বলা হলো, নিটল নিলয় গ্রুপ থেকে, যে আপনি জয়েন করবেন কবে।
আচ্ছা আচ্ছা। হয়ে গেল চাকরি। তারপরে জয়েন তখন করার স্যালারি কি রকমই ছিল? তখন আমার স্যালারি হলো 8,500 টাকা নেমে আসলো। তো নেমে আসার পরে স্যার কিন্তু এর দিক দিয়ে ওই জুন 1 তারিখ আসা যায়, স্যারও চলে যায়। স্যার যখন চলে যায় তখন আরেকটা কথা বলি, ওই যে ফোনে কিন্তু বাংলা মোটর দিক দিয়ে যাওয়ার সময় ফোনে একটা চাকরি দিয়ে দিলেন। সায়দাবাদে গেছিলাম, জয় এন্টারপ্রাইজ একটা কোম্পানি আছে, ওই কোম্পানিতে কথা বলার একটা অবস্থায় রিক্সা দিয়ে আসতেছিলাম এই মালিবাগে ওই যে রাজারবাগে আসবো রিক্সার উপরে। ওখানে বসে আমাকে স্যার একটা বুদ্ধি দিলেন যে শোনো, আমরা তো বেঞ্চ নিয়ে চলে গেলাম, অনেক ফ্রেন্ডজি তোমাকে ফোন দিবে, আমার নাম্বার বন্ধ, তাই অনেকে তোমার কাছে মাল চাবে, সবাই তো আর জানে না যে আমরা ফ্রেন্ডস করে দিচ্ছি, বন্ধ করে দিছি। অনেকে এলচি খুলে আনার মতো সমর্থ নাই, তোমাকে কেউ ফোন দিতে পারে। তার জন্য আমি একটা অপশন খুলে রেখে গেলাম, তুমি বিশুদা নামে একটা লোক আছে, তার জন্য ওই যে 3-4 বছর আমি এলজিতে ছিলাম বিশুদার সাথে, আমি জানতাম বিশুদা নামে একটা লোক আছে চিটাগাংয়ে। আমি কথা বলিনি কখনো, নবীন স্যারের কাছে শুনছি যে বিশুদার নাম্বারটা দিয়ে গেলাম, যখন তোমার কাছে কেউ মাল চাবে তখন বিশুদার কাছ থেকে মালটা নিয়ে এসে তাকে পৌঁছাই দিবা। আর যখন বিশুদার কাছে মাল নিয়ে যাবে তখন তুমি, আমি বলে দিয়ে যাচ্ছি টাকা লাগবে না, আর যখন তুমি পার্টিকে মাল দিবা তখন পার্টির কাছে আগে টাকা নিয়ে তুমি পার্টিকে মাল দিবা। জি। এই একটা অপশন আমাকে রেখে দিয়ে গেলেন, এই অপশনটা দিয়ে গেলেন আর আমাকে এই চাকরিটা দিয়ে গেলেন। তো একটা অবস্থা দেখা যাচ্ছে কি, আমি চাকরির পাশাপাশি আমাকে 2-1টা মানুষ ফোন করে আমার কাছে টের চায়, তা আমি ওনাকে বলি হ্যাঁ আমার কাছে আছে, এলজি দিতে পারবো না, আমার ট্রেডের যে নামটা এবার সে দিতে পারবো, মালয়েশিয়ান যে মালটা আছে। অনেকে গুডস গুলা কি ছিল, মানে কমোডিটি গুলা কি ছিল, কি দিতেন আপনি? ওইটার নামই হলো টেট ট্রাভার। আচ্ছা, মানে এগুলোর কাজটা কি? কি কাজটা? কাজ হচ্ছে যে রিটেট টায়ার আছে না গাড়ির, গাড়ির টায়ারটা নতুনটা চালানোর পর যখন বিটটাক হয়ে যায় তখন ওটা বাদ দেওয়া যায়, ওটা বাদ না দিয়ে ওটা আবার নতুন করা যায়, এটা বলে রিটেট। আচ্ছা আচ্ছা, রিট্রিট করা। রিটেট করা। ওকে। তো ওইটার ওই যে রাবারটা লাগে ওইটার বলে টেট ট্রাভার। আচ্ছা আচ্ছা। ওই টেটটা আমরা দিতাম এলজির। আচ্ছা। তে যখন দেখা যাচ্ছে যে অনেক 2-1জন পার্টি আমাকে ফোন করে ট্রিট নেওয়ার জন্য, তখন আমি কি করলাম, ওই এবার সেপ এনে দিতাম বিশুদার কাছ থেকে। বিশুদার কাছ থেকে যা নিয়ে আসতাম, আমার স্যার আবার একটা কথা বলে গেছেন যে এত টাকা নিয়ে আসবা, পার্টিকে এত দিবা, তুমি এত রাখবা। মানে কি, এটা তোমার জন্য না, এটা তুমি রাইকে আমাকে বলবা যে এত টাকা রাখছে। তো এরকম করতে করতে 3-4 জন দেওয়া দিতে একটা অবস্থা দেখা যাচ্ছে কি, আমি নিজে ওই এবার সেপের স্যাম্পল নিয়ে বিভিন্ন কাস্টমারের কাছে দৌড়াচ্ছি, মার্কেটিং হয়ে গেলাম। এতে কিন্তু আমার জবও আছে, ওকে। 9টা থেকে 5টা। এরপরে ঢাকার ভিতরে আছে 2 দিন ওখানে যাচ্ছি, শুক্রবার অফ ডে আছে, বন্ধ। ওদের ফ্যাক্টরি তো বন্ধ, রিটেল ফ্যাক্টরি বন্ধ নাই, ওদের ওখানে যে আমি কথাটা বলছি। একটা পর্যায়ে যেতে হতো 3-4 জনকে সেটেল করতে করতে 2.5-3 মাসের মধ্যেই দেখা যাচ্ছে যে আমি 27,000 টাকা জমাই করে পাচ্ছি। 27,000 টাকা জমা ফেললেন? জমাই ফেলছি। আর একটা কথা বলি, যখন আমি বিশুদার কাছে ফার্স্ট টাইম মাল নিয়ে আসি, চিটাগাং থেকে মালটা ঢাকা আসে, বিশুদ আমাকে কখনো চেহারা দেখে না, আমি বিশুদার চেহারা দেয়নি, আমি কেমন তাও দেখে না, উনি কেমন আমি তাও। এখন পর্যন্ত আপনি দেখেন? এখন না, পরে দেখছি। আচ্ছা। যখন ফার্স্ট টাইম বিশুদার কাছ থেকে মাল নিয়ে 1,67,000 টাকার মাল দেয় উনি, 1,67,000 টাকার মাল, শুধু আমার নাম্বারটা জানে, আমি তার নাম্বারটা জানি, এছাড়া কিছু না। জি। আমি বলার কারণ, আমি মাল চাই, মাল পাঠিয়ে দেয়। আমি বলি কি দাদা টাকাটা আমি পরে দিব, কারণ ফ্রেন্সিজি ঘরে যাওয়ার আগে টাকা আসবে, ওই টাকাটা বিশুদার কাছ থেকে আগে মাল নিব, বিশুদার কাছ থেকে নেওয়ার পর ফ্রেন্সিজিকে ফোন করবো যে আপনি অ্যাকাউন্টে টাকা দেন, অ্যাকাউন্টে টাকা আসবে, অ্যাকাউন্টে টাকা নিয়ে আমি ওকে মাল পাঠিয়ে দিব আমার পার্টির কাছে, পরে বিশুদাকে টাকা দিব, এরকম। তো 1,67,000 টাকার মাল বিশুদা দিয়ে দেয়। তখন ফার্স্ট টাইম যখন মাল দেয় তখন এই হরতাল পড়ে যায়, হরতাল পড়ে এবং কি শুক্র শনি বন্ধ পড়ে, এই টাকার 1,67,000 টাকা দিতে 1 সপ্তাহের মতন লেট হয়ে যায়। এর মধ্যে বিশুদ্ধ আমাকে একটা ফোন দিয়ে বলে না যে সাজ্জাদ টাকা দিলে না কেন, কিছু বলে না। 1 সপ্তাহ পর আমি নিজের কাছে খারাপ লাগে যে এখনো টাকা দিতে পারতেছি না। 1 সপ্তাহ পরে টাকাটা আমি জসিমউদ্দিন ব্যাংক এশিয়া আছে, ব্যাংক এশিয়াতে টাকাটা ডিপোজিট করে আমি জসিমউদ্দিন মোড়ে এসে ফোন দিই, দাদা আমি আপনার টাকাটা কিন্তু পাঠিয়ে দিয়েছি, একটু খবর নেন। টাকাটা পাই আছে, খবর টবর এভাবে চলে। বিশুদার কাছে মাল নিয়ে আমি ফ্রেন্সিজিকে দিই, ওই কি ফ্রেন্সিজিকে দেওয়ার পর কিছু একটা কমিশন বা লাভ তো থাকতেছে, এভাবে 27,000 টাকা জমে যায় 2.5 মাসে। হ্যাঁ, জমে যাওয়ার পর আমি স্যারকে একদিন ফোন দিই, স্যারের সাথে কিন্তু কন্ট্যাক্ট করছে, তখন স্যার ইন্ডিয়াতে আছেন কিছুদিনের জন্য। তে উনি আবার পরে কানাডিয়ান জায়গা, হ্যাঁ কানাডিয়ান থাকেন। স্যার আমি বললাম স্যার টাকা জমছে, এটা কি করবো, কত জমাইছেন? স্যার 27,000 টাকা হয়েছে। এটা তোমার কাছে রাখো, এটা কি আমি নিতে যাবো? এটা তোমার জন্যই করছি, এখন তুমি করতে নিতে পারো। বিশুদার কাছে মাঝে 2 জন ফ্রেন্ড, 3 জন বাড়ছে না, আরো 2 জন বাড়াও, এটাই হচ্ছে তোমার ব্যবসা হয়ে যাবে, এরকম বুঝাই দিল। তো একটা পর্যায়ে আমি জিনিসটা বললাম হ্যাঁ এটা তো একটা ভালো লাইন হয়ে গেল। এই তো পরে আর কে কে আছে রিটেট কোম্পানি আমি তো জানি, সবার ওইখানেই স্যাম্পল নিয়ে গেলাম, ওদেরকে বোঝানোর ব্যাপারটা তো আমি জানি, কারণ স্যার তো সবাই মেনটেন করতেন, হ্যাঁ মেনটেন করতেন, ওনার পাশে লুকিত হচ্ছিলাম আমি। হয়তো বা স্যার 100% আমি 25% হলেও শিখছি স্যারের কাছ থেকে, আর কিছু কোনো কারণ থাকে না, স্যারের কাছে তো শিখছি আমি পারবো। তো আত্মবিশ্বাস নিয়ে মামিন সিং, টাঙ্গাইল, এগুলো বিভিন্ন জায়গায় আমি গেলাম, যাওয়ার পর আস্তে আস্তে দেখা যাচ্ছে যে হ্যাঁ ভালো সারা পাচ্ছি। তারপরে বিশুদাকে দিলাম, দাদা আপনি আমাকে কিন্তু কখনো ঠেকাই দেন না, তাহলে কিন্তু আমি পার্টি করতাম, কারণ আমি কিন্তু কখনো ক্যাশ নিতে পারি নাই, আমার কিছু একটা ক্যাশ ছিল, সেটা কিন্তু আমি টোটালি এখন খাটাতেছি না, বা বিশুদাকে বলছি নাই। তো একটা পর দেখেছি না ভালো একটা সারা পাচ্ছি আমি,
তখন যেটা হচ্ছে যে আমি যখন 1 লাখ টাকার জিনিস একদম দেবো, তখন একটা বিল দিতে হবে। জি। তখন তো আমি বিল ছাড়া পারবো না। বিশুদার বিলতে হচ্ছে 405 টাকা, কিন্তু আমি তো 405 টাকা নিবো না পার্টির কাছ থেকে, আমি তো একটু বেশি নিবো। তখন তো ওই বিশুদার বিল করা যাবে না। তো একটা পর্যায়ে আছে যে বিল প্রেড আমি তৈরি করলাম, নিজে নিজে বিল প্যাড করলেন। নিজে নিজে মানে ওই ছাপাখানা আছে না, ছাপাখানাতে সবকিছু ওইভাবে বলে ছাপাখানাতে যেটা হলো 1800 টাকা নিছিল, 10টা বই দিছিল আমাকে ফার্স্ট টাইম। কি নামে করলেন? এটা হলো সুজাত মোটরস, আর যদি সুজাত মোটরস, সুজাত মোটরস। হ্যাঁ এটা হয়ে গেল বিলে। আর টোটালি যেটা হলো একটা জায়গা থাকা দরকার, বিল বানিয়ে একটা জায়গা থাকবে না, কখনো যদি রাস্তায় আমার সার্জেন্ট বা পুলিশ ধরে তখন তো 2 বন্ধু মিলে তেজগাঁ থেকে একটা রুম নিলাম। রুমটা বড়, ওর একটু সাইড দিয়ে দিলাম, আমার একটু সাইড উপর রাখলাম, সামনে 2 সাইড রাখলাম, এই সাইড আর এই সাইড আমার, পিছনে হলো গোডাউন, এই পাশে হলো আমার বসার জায়গা, ওর হলো এই পাশে বসার জায়গা। মানে আমারটা সামনে অফিস, পিছনে গোডাউন। জি। ওইটা মানে টোটালি অফিসই বলি আমি, তো এটা আমার অফিস। হ্যাঁ, তো এখন আরেকটা কথা বলি যে অফিস বলি কেন, ওই যে যখন স্যার কথা বলতেন, স্যার কিভাবে কি করতেছেন, আর যে দোকানে যখন কাজ করতাম তখন আমার একটু একটু শখ জাগতো যে আমি তো কোনোদিন যদি বস হইতে পারতাম, কিন্তু শখ জাগলো মনে মনে বলতাম যে আমি তো পড়াশোনা করি, এটা তো কখনো সম্ভব না। এই জিনিসটা আমার ভিতরে কাজ করতো। আরেকটা জিনিস ছিল যে আমার কিছু তো করতে হবে, পড়াশোনা করি নাই বা কিছু কাজ জানি না, কিন্তু আমার একটা লাইনে যেতে হবে, এরকম চিন্তা করতাম ওই টাইম গুলাতে আমি। তো একটা পর্যায়ে দেখা যাচ্ছে কি যখন আমি এই জিনিসটা হয়ে গেল, টোটালি একটা অফিসই বলতে পারি, একটা ফ্রেন্সিকে ফোন দিয়ে বলি যে ঠিক আছে আপনি আমার অফিসে কথা বলেন। অফিসে আসেন? হ্যাঁ, অফিসে আসেন। অফিসটা কোথায় আপনার? তেজগাঁতে আছে একটা, ময়মনসিংহে আছে, 2টা জিনিসই আমার এখন আছে। এখন 2টা অফিস করেছেন আপনি? হ্যাঁ, যেটা টেটাস এটা ময়মনসিংহে করছি, যেটা মোটরসাইকেল তেজগাঁতে করছি, 1 বছর যাবত হচ্ছে। তে ওদেরকে মানে আমার এখানে একটা বসার সুন্দর জায়গা যদি না করি, একটা মানুষকে ডেকে না যদি সুন্দরভাবে এই কারণে করতে পারি, তাহলে ওরা আমার দিকে আসবে না, এরকম। তারপরে এভাবে কতজন কাজ করে এখন? আমার এখানে যেখানে আছে তেজগাঁতে আছে আপনার 2 জন ছিল, একজন অলরেডি আরেকজন নিয়ে আসছি, 3 জন আছে, আর ময়মনসিংহে আছে 2 জন। মানে এই 5 জন আপনার আন্ডারে কাজ হ্যাঁ, করছে? 5 জন আমার আন্ডারে করতেছে। যেটা হচ্ছে আমি বিজনেসের যে লাইন গার্ড আছে টোটালি সেটা শিখে নিয়েছি ওই ব্যক্তির কাছ থেকেই। হ্যাঁ, আর কিভাবে কি করতে হয় সেগুলো আমি টোটালি এবং শিখেছি। এগুলো আপনি করছেন। এখন আমার কিছু কোশ্চেন আছে, প্রশ্নের দিকে আমি যাই। প্রথম কথা হচ্ছে আপনি একটা জব করছেন, সেখান থেকে আপনার স্যালারি কত আসে? আর যদি স্যালারি ব্যাপারটা জিজ্ঞেস করা ঠিক বলেছেন না? হ্যাঁ, আমি আপনাকে বলি আমার স্যালারি ব্যাপারটা হচ্ছে 16,000 টাকা। 16,000 টাকা। আর আপনার ব্যবসা করে কত আসে? ম্যাক্সিমাম যদি আমি নাও ধরতে চাই তাহলে মনে করেন যে 22 থেকে 25। তার মানে আপনার প্রতি মাসে রোজগার প্রায় 50 কাছে। হ্যাঁ, এরকম 50 কাছে। আপনার বয়স এই মুহূর্তে 22। 22 যদি 90 হয়ে থাকে তাহলে 22 বছর। আমি এখন শ্রোতা আপনার সাথে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে এই ছেলেটার জীবন কাহিনী আপনি প্রথম থেকে শুনেছেন, যে ঘরে জন্ম নিয়েছিল, 10 পয়সা। 10 পয়সাটা যে আসলে তার কাছে অনেক গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বের জায়গা থেকে সে আজকে 22 বছর বয়সে নানা পথ ঘাটের পানি খেয়ে প্রতি মাসে 50,000 টাকা রোজগার করে। এই ছেলেটার মধ্যে একটা অনেক বড় ভবিষ্যৎ আছে। ভবিষ্যৎটা হচ্ছে সে ব্যবসা করছে, তার 2টো অফিস আছে, অফিসে 5 জন লোক কাজ করে। সেখানে আমাদের নানা প্রশ্ন আছে তাকে। তবে তার আগে আপনাকে যেটা বলতে চাই, এই গল্পে আমরা কোনো রথী মহারথীকে হাজির করিনি। যে রথী মহারথী আমরা শুনি অনেক সময় বিজ্ঞাপনে দেখি, অনেক সময় দেখি যে এরকম হয় যে ছোটবেলায় খেতে পারেনি কিংবা ছোটবেলায় কিছু করতে পারেনি এবং ভবিষ্যতে বড় হয়ে এসে বিলিয়নিয়ার হয়ে গেছে, কোটিপতি হয়ে গেছে। এরকম লাখে একজন হয়, কোটিতে একজন হয়। কিন্তু সুজাত যে জায়গাটা থেকে এসছে, সুজাতের মতোই বাংলাদেশে আনাচে কানাচে অসংখ্য সুজাত লুকিয়ে আছে। সুজাতরা সুজাত হতে পারে, আমরা সেরকম একজন সুজাতকে তুলে ধরেছি। সুজাত, এই যে আপনার কোম্পানিতে 5 জন লোক কাজ করে, এই 5 জন লোক তাদের ব্যাকগ্রাউন্ড আমরা জানতে চাই। তারাও কি ঠিক আপনার মতোই? না, দেখা হচ্ছে 2 জন, একজন আমার মতো, একজন হচ্ছে মানে ওই যে আমি যখন এজিতে থাকতাম সে পাশে এক অফিসে পিয়ন হিসেবে কাজ করতেন, কিন্তু আমার ছোট হবে একটু, তে ওর ভাই হিসেবে আমি মনে করি, খুবই মানে সততা। তাদের পড়াশোনা কত? ওর হচ্ছে বোধহয় 8 পর্যন্ত। আর একজন যে আছে, হ্যাঁ, আলামিন, ও বোধহয় হ্যাঁ ইন্টারমিডিয়েট পাস করছে। আপনার মার সাথে আপনার যোগাযোগ আছে? হ্যাঁ, আমার আরেকটা কথা বলি, এখন আম্মু, আব্বু, আমার নানার ফ্যামিলি, খালার ফ্যামিলি, মামার ফ্যামিলি, টোটালি সবাইকে হেল্পের ব্যাপারটা আমি করতেছি। আমার ফ্যামিলিতে আর কেউ নেই হেল্প। আপনি যে ক্লাস 5 এ পড়েছেন, আপনার পাশে এখন আমি দেখি একটা প্যাড আছে, প্যাডের উপরে খুব সুন্দর একটা মোবাইল, প্যাডের সাথে আপনি কলমও রেখেছেন। তো আপনার লাইফের পুরো ব্যাপারটাই যদি আমি বলি, পুরো প্যারাডাইমটা তো একটা অনেস্টি, সৎ। আপনি একটা সৎ মানুষ, আপনার গল্প শুনে যেটা মনে হয়েছে আপনার কাছে। তো আপনার ব্যবসা ফিলোসফি, আদর্শের জায়গাটা কোনটা? আপনি কিভাবে ব্যবসা, মূল মন্ত্রটা কি আপনার ব্যবসার? মানে আদর্শের জায়গাটা কি? মানে আপনি সবসময় অনেস্ট থাকেন, হিসাব কিতাব কিভাবে করেন? আমি যেটা বলি যে এখানে একটা জায়গাতে আমার প্রবলেম হয়ে যায়, সেটা হলো যে কোন এক জায়গাতে একটা ডকুমেন্ট আনছে, সেটা তো ইংলিশে হচ্ছে, কোন এক জায়গাতে দিতে হচ্ছে মানে জায়গা বুঝে ইংলিশে দিতে হচ্ছে, সেই জায়গাটার জন্য রাখছি আজিজুলকে। আচ্ছা, আজিজুল কোন পর্যন্ত পড়াশোনা করেছে? আজিজুল করতেছে এখন মাস্টার্স করতেছে ময়মনসিংহ আনন্দমোহন ইউনিভার্সিটিতে। আজিজুলকে আপনি কত টাকা স্যালারি দেন? ওকে আমি এখন বর্তমানে 6,000 টাকা দিচ্ছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আলামিন যে নামে যে ছেলে টাকা দিচ্ছে ওকে দিচ্ছে 4,500 টাকা। আচ্ছা। পলাশকে মানে দিতেছি 3,000 টাকা, আমি সবকিছু চালাই নিয়ে। আর ময়মনসিংহে যে কথাটা বললাম, সেই জায়গাতে আমার ছোট কাকা আছে। ছোট কাকাকে মানে আমি তো নিজে না থাকতে বলে একটু সমস্যা যায়, নিজের একজন থাকতে হয়। ছোট কাকাটার প্রতি একটু আত্মবিশ্বাস আছে, ওই ছোট কাকাটা রাখছি। আর একজন আছে রুবেল। হ্যাঁ, রুবেল আবার ওই ডিগ্রিতে পড়তেছে। আপনি দিনে কয় ঘন্টা পড়ছেন?
পরিশ্রম করেন? আমি যেটা বলি যে আমি জব করি 9টা থেকে 5টা। তারপর? 5টার পরে আমি বাসায় এসে পড়ি, বাসায় এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে প্রতিদিন আসা হয় না, তেজগা চলে আসি। তেজগা অফিসে চলে এসে কেমনে কি করলা এই জিনিসটা জানি। আর যেটা হলো আমার বিজনেসের ধরনটা, সেটা হলো যে মার্কেট। আমার মেল জিনিস হচ্ছে মার্কেট। ফ্র্যাঞ্চাইজি আমার যারা আছে তাদেরকে ট্যাকেল দেওয়ার জিনিস হচ্ছে আমার। যখন আমার ফ্র্যাঞ্চাইজি আমাকে ফোন করে বলবে যে আমার এই জিনিসটা লাগবে, সেই জিনিসটা লাগবে, যেটাই হোক আমাকে আগে বলতে হবে। দুইটা জায়গাতেই আমাকে আগে বলতে হবে। যদি দেখা যাচ্ছে যে আমার এখন টাঙ্গাইলে একটা ফ্র্যাঞ্চাইজি আমাকে বলতেছে যে আমাকে 4 ব্যাগ ট্রিট দেন, হ্যাঁ এই সাইজ, তখন আমি কি করবো, ও ফোনটা পাওয়ার পরে আমি তেজগাতে ফোন দেবো। ফোন দিয়ে বলে দিব আমি আলামিনকে বা পলাশকে যে এই নাম বলে দিব যে আনন্দ টায়ারিটেডে তুমি এত কেজি পাঠাই দাও। তো কি করবে আলামিন, কি করবে ওই পলাশকে দিয়া সেটা কুরিয়ার নিয়ে যাবে, ভ্যানে করে বা রিক্সা করে, যেভাবে পারে। আচ্ছা, প্রসেসটা না হয় আমরা জানলাম। এভাবে। একটা জিনিস যেটা যেটা যে আপনার কখনো মনে হয় না যে ব্যবসা করতে গিয়ে আপনার যে জায়গাগুলোতে দুর্বলতা আছে, ইংরেজি বা ওই জায়গাগুলো, এগুলো আপনার শেখা উচিত? যেটা হচ্ছে যে আমি ওই ইংলিশের ব্যাপারটা একটু দুর্বল বললাম তো, যে ওই যে কোনো ডকুমেন্ট দেওয়া আসা, আবার দেখা যাচ্ছে যে অনেক যে আমার যে ফ্রেন্ডস আছে তার ভিতরে সবাই এত জানা ইংলিশ বলে, কিছু 2টা একটা জায়গাতে হয়। জি। তো ওই জিনিসটা ওনারা জানে। হয়তো বা আজকে এই যে আমি কথাগুলো বলতেছি অনেকেই জানবে, যারা শুনতেছে আমার অনেক লোকই শুনবে, জি। যারা এতদিন আমাকে বলতে যে আরেকটা কথা বলি, সাজ্জাদ বলতে আমি আমার বিজনেসে এখন আমার জবে এই 2টা জায়গাতে পরিচিত, আর সুজাত নামে আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ড সার্কেল এরা পরিচিত। হ্যাঁ, যে সাজ্জাদকে যারা চিনে তারা সবাই আজকে একটা জিনিস চিন্তা করবে। সবসময় সাজ্জাদ ভাইকে বলি যে ভাই আপনি তো কেমনে এত ছোট মানুষ, এত এত কিছু করলেন, যে আজকে হয়তো আপনারা যে শুনতেছেন, এটাকে কখনো কাউকে আমি বলি নাই যে আমি এরকম ছিলাম, এখন এই করতেছি। অনেকেই জানে না, অনেকে আমাকে বলে যে আপনি তো অনেক ছোট মানুষ, কিভাবে কি করলেন। আরেকটা কথা বলি যে ফ্র্যাঞ্চাইজি যখন আমি পাই তখন হয়তো বা তার অ্যাড্রেসটা পাই, অ্যাড্রেসটা পর আমি তার সাথে ফোনে কন্ট্যাক্ট করি, ফোনে কন্ট্যাক্ট করার পর দেখা যাচ্ছে তার সামনে যাই বা তাকে আমার সামনে নিয়ে আসি। এরকম হয়ে গেছে যে আমি তার সামনে গেছি, সে অবাক আমাকে দেখে। আমিও এখন অবাক হচ্ছি আপনাকে দেখে। হ্যাঁ, আমাকে দেখে অবাক, এই জিনিসটা আমি বেশি পাইছি। যে ওই লোকেরা বলছে, রনির ব্যাপারটা বলি, কামাল সাহেবের কথাটা বলি, মুজামিল সাহেবের কথা বলি, ওনারা বলতো যে তুমি আপনি করে বলে, পরে রনি আমাকে তুমি করে বলে আর কি। রনি আবার আমার সাথে বড় হবে, সবাই বড় হবে। আমার ফ্রেন্ডস যারা আছে, মালিক যারা আমার সবাই বাবার বড়, বয়সী, সবাই বড়। আমার সবারই বাবার বয়সী। রনি শুধু একটু বড় ভাইয়ের মতন লাগে। এবং সবাই সম্মানের জায়গা থেকে দেখেন। হ্যাঁ। আপনার কাছে আমার একটু জানার আছে, যেটা হচ্ছে আপনার ফিউচার প্ল্যানটাকে, আপনি ভবিষ্যৎ আজ থেকে 10 বছর পরে কোথায় থাকতে চান? আমি এরকম স্বপ্ন দেখতেছি না যে আরো বেশি আগাবো। আমার কথা হলো যে আমার বিশ্বাস আমি আগাবো। তো আমি যখন চিন্তা করতেছি যে এখন যে আমার এখানে 5 জন আছে, তাদেরকে মানে কিরকম যে টোটালি না হলে হচ্ছে না, যদি একদম আমার মতন লেভেলে নিয়ে আসি তাহলে আবার জিনিসটা হচ্ছে না। তা আমার কথা হলো যে এমন আমার মতন অনেক সুজাত আছে যারা জি। এখনো পড়ে আছে। জি। হ্যাঁ, তা আমার যেটা ভবিষ্যতে ইচ্ছা যে আমার যদি কখনো 5 জন লোক লাগে, আমার মতন সুজাত দেখে না, যদি আমার মতন সুজাত বানিয়ে দিতে পারি, যেরকম একটা ব্যক্তি আমাকে করে দিচ্ছেন, তা আমার মনে হয় ওই জায়গাটাতে আমি মানে হ্যাপি হব। আমার আশা জীবনে এটাই। আমাদের গল্পটা এখানেই শেষ হবে। আমরা সুজাতকে অন্তর থেকে দোয়া করতে চাই। আমি বিশ্বাস করি এবিসির আজকে রাতের অনুষ্ঠান লাখো লাখো শ্রোতা আপনারা শুনেছেন। আমরা সুজাতকে অন্তর থেকে দোয়া করতে চাই। আমরা আজকে এরকম একটা এক্সাম্পল আপনাদের সামনে হাজির করেছি যেটা আপনার দ্বারা হওয়া সম্ভব। একজন মানুষ সৎ হতেই পারেন, আগাগোড়া সৎ, এবং একজন মানুষ যদি সৎ থাকেন তাহলে উপরওয়ালা তার সঙ্গে থাকেন। সুজাতের জীবনে একজন ভদ্রলোক এসেছিলেন এবং সেই ভদ্রলোক সুজাতকে এত বেশি সাহায্য করেছেন যে আজকে সুজাতকে আমরা পেয়েছি। সুজাতের জন্য অনেক অনেক বেশি দোয়া থাকবে।